নিচে কত হবে এটা আমরা বুঝতে পেরেছি। কত হবে ভাই? নিচে অবশ্যই 100 হওয়ার কথা। এখন ভাই উপরে কি দিব? একটু মনে করে দেখো ভার্নিয়ার স্কেলগুলোর মধ্যে মেইন স্কেল যেটা থাকে ওইটা না একদম পুরো কার মতো দেখতে? মিটার স্কেলের মতো। আমরা একটু মনে করে দেখো তো মিটার স্কেলের লিস্ট কাউন্ট কত ছিল? দেখো তো লিস্ট কাউন্ট কার ক্ষেত্রে ভাই? মিটার স্কেলে মনে করে দেখো। কত ছিল? 1 মিলিমিটার ছিল না মিটার স্কেলে? মানে মিটার স্কেলে আমরা সবচেয়ে কম স্মলেস্ট 1 মিলিমিটার মেজার করতে পারি। অর্থাৎ ভার্নিয়ার স্কেলের মেইন স্কেলে তো আমরা কি করতে পারবো? আমরা 1 মিলিমিটার মেজার করতে পারবো। সো অ্যানসার উপরে থাকবে কি তাহলে 1 মিলিমিটার বাই 100। সো ওভারঅল অ্যানসার কি 0.01 মিলিমিটার হলো আমাদের ভার্নিয়ার স্কেল। তার মানে অ্যানসার কি 0.01। ঠিক আছে? বলেছে ভার্নিয়ার ক্যালিপার মানে স্লাইড ক্যালিপার হ্যাজ 50 ডিভিশনস অন দ্য ভার্নিয়ার স্কেল দ্যাট করেসপন্ডস টু 49 ডিভিশন অফ দ্য মেইন স্কেল। সেম কথা এখানে হেডিং দরকার আছে না, জাস্ট ফোকাস করব কার উপরে? 50 ডিভিশনস অন দ্য ভার্নিয়ার স্কেল। হোয়াট ইজ দ্য ভার্নিয়ার কনস্ট্যান্ট? সেম কথা জিজ্ঞেস করেছে, তবে একটু ছোট কাহিনী বলছে। এখানে কিন্তু আবার মেইন স্কেল নিয়ে কথা বলে না যে 1 মিলিমিটার। ভাই আগেরটা কেন বলেছেন? কারণ আগেরটা কিন্তু কোনো আমাদের হিন্ট দেয় নাই। মেইন স্কেল নিয়ে কি করে ভাই? কোনো হিন্ট দেয় নাই। বাট এখানে খেয়াল করে দেখো ব্র্যাকেট দিয়ে কি বলেছে? গিভেন 20 ডিভিশনস অফ আর প্রেজেন্ট পার সেন্টিমিটার অন দ্য মেইন স্কেল। মানে মেইন স্কেলে প্রত্যেক সেন্টিমিটার কয়টা ডিভিশন আছে বা কয়টা স্মলেস্ট ইউনিট আছে? 20। তো তাই না? তাহলে আমি যদি একটু দেখি ভাই তাহলে এখানে 20 ইউনিট বা 20 ডিভিশন ডিসটেন্স কত বলেছে? 20 ডিভিশনের বলেছে হলো কত? 1 সেন্টিমিটার। তাই না? বাট আমার কি লাগবে ভাই? মনে করে রাখি যে 1 স্মলেস্ট ইউনিট বা একটু বলতে পারি আমরা 1 ডিভিশন বলতে পারি। যেটাই বলো কোনো সমস্যা নেই। মানে প্রত্যেকটা ডিভিশন বা প্রত্যেকটা ইউনিটের কথা বলতেছি। তাহলে এই যে 1 স্মলেস্ট ইউনিট বের করতে হলে কি করা যাবে? 20 20 টা ডিভিশন 1 সেন্টিমিটার। তাহলে আমি যদি বলি একটা ডিভিশন ভাই কত সেন্টিমিটার হবে? অবভিয়াসলি কি 1/20 সেন্টিমিটার। মানে आंसर কি আসবে? 1/20 কিছু একটা হবে। ঠিক আছে? এটা আমরা হেডিং নিব না। যখনই দেখব একটা ছোট কথা আমাদের কিন্তু ক্যালকুলেশন শেষ হয় নাই। সো এখন আসলে আমরা এন্ড রেজাল্টে না যাই, আমরা দেখি অ্যাকচুয়াল ইকুয়েশনটা কেমন। কারণ অনেক ক্ষেত্রে কি হবে? ওই ইকুয়েশনটা কিন্তু ইজি হয়ে যাবে তুমি যদি পুরো ভ্যালুটা বসাও। যেমন আমরা যদি বলি তাহলে এখানে ভার্নিয়ার কনস্ট্যান্ট কি হবে? তাহলে আমরা বুঝতেছি আমাদের উপরে বসবে হলো 1/20 আর নিচে বসবে কি আমাদের? বলেছে ভার্নিয়ার স্কেলে 50 ডিভিশন। তার মানে নিচে হবে কি? 50। তাহলে এখন যদি আমরা একটু খেয়াল করে দেখি কি আসতেছে তাহলে 1/20 ইনটু 50। তবে ছোট্ট একটা কথা আমরা ইউনিটটা ভুলে যাই অনেক সময়। দেখো এখানে বলেছে কি পার সেন্টিমিটার। তার মানে আমাদের দেখো 1/20 কি ছিল? সেন্টিমিটার। তার মানে এখানে কিন্তু একটা সেন্টিমিটার থাকবে। অর্থাৎ এখানে একটা সেন্টিমিটার থাকবে। ঠিক আছে? আমরা যদি একটু আগে দেখো তো 20 গুণ 50 একটু খেয়াল করো। 2 এর সাথে তুমি 5 কে মাল্টিপ্লাই করো কত আসবে? 5 দুগুণে 10। তার উপরে 1 দিলাম আর নিচে কি থাকবে? 10 ইনটু 2টা শূন্য বাকি আছে। তার মানে 100। তাই না? তাহলে এখন দেখো এখানে কি লেখা যায় আমরা লিখতে পারি না? 1/1000 সেন্টিমিটার। ওকে, তার মানে আমাদের आंसर শেষ। বাট ছোট সমস্যা, ভাই आंसर কিন্তু সেন্টিমিটারে না, আবার 1/1000 না, কিসে আছে? মাইক্রোমিটারে আছে। তার মানে আমাদের কিন্তু আরেকবার কাজ করতে হবে। এখন এখানে একটা কথা, আমরা তো লিখতে পারি 10 টু দি পাওয়ার -3 সেন্টিমিটার, এটা খুব ইজি। অনেকে কি করি আমরা সেন্টিমিটার থেকে সরাসরি মাইক্রোমিটারে যাই। হ্যাঁ, তুমি যদি পারো অবশ্যই যেতে পারো, কোনো সমস্যা নেই। বাট আমাদের তাড়াহুড়ো করতে যেতে টাইম কম, অনেক সময় ভুল হয়ে যায় ব্যাপারগুলো। সো বেস্ট কি জানো? বেস্ট হলো তুমি এখানে কি করবা? আগে এটাকে মিটার বানাও। আমরা আগে কি করি? সেন্টিমিটারটাকে তাহলে মিটার বানাই, দেখি তো কি আসে। মিটার বানালে কি আসবে? ইনটু 10 টু দি পাওয়ার -2 মিটার না? কারণ আমরা জানি 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -2 মিটার, তাই না? এখন তাহলে আমরা কি লিখতে পারি দেখো। এই দুটো মিলে আলটিমেটলি কি থাকলো আমাদের? আলটিমেটলি থাকলো 10 টু দি পাওয়ার -5 মিটার। এবার একটা কাজ করি তো আমরা মিটারটাকে মাইক্রোমিটার বানাই। দেখো তো কি আসবে? দেখো তো আমি তাহলে বলতে পারি না কি আসার কথা? দেখো 10 টু দি পাওয়ার -5 ইনটু কি আসবে দেখো। আমরা একটু মনে করে দেখো, আমরা জানি 1 মাইক্রোমিটার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -6 মিটার। তাহলে আমরা যদি বলি তাহলে 1 মিটার কত? 10 টু দি পাওয়ার 6 মাইক্রোমিটার হওয়ার কথা। তার মানে কি লেখা যাবে? 10 টু দি পাওয়ার 6 মাইক্রোমিটার। সো ওভারঅল হিসাব করলে কত আসে? অবশ্যই দেখো তো 10 মাইক্রোমিটার আসার কথা। তার মানে आंसर কি হয়? 10 মাইক্রোমিটার। সো आंसर হবে সি। বলছে n ডিভিশনস অফ দ্য ভার্নিয়ার স্কেল অ্যালাইন্স উইথ n-1 ডিভিশন অফ দ্য মেইন স্কেল। সেম কথা, আমরা কাকে ফোকাস করব? আমরা শুধু এই যে n ডিভিশন অফ দ্য ভার্নিয়ার স্কেল, তার মানে ভার্নিয়ার স্কেলের ডিভিশনের উপর ফোকাস করব। সেখানে বলেছে লেন্থ অফ 1 ডিভিশন অফ দ্য মেইন স্কেল ইজ 1 মিলিমিটার। তার মানে কি উপরে আমাদের এস এর ভ্যালু বা আমাদের মেইন স্কেলের ডিভিশনগুলোর ম্যাগনিটিউড কত বা ডিসটেন্স কত দেওয়া আছে কিন্তু। তাহলে আমরা যদি বলি তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্টটা কি হবে? অবশ্যই পারা উচিত। কি আসবে? উপরে থাকবে আমাদের 1 মিলিমিটার আর নিচে কি থাকবে? যে শুধুমাত্র n। তার মানে आंसर কি 1/n মিলিমিটার। তো দেখো এখানে মিলতেছে না, মিলতেছে না কিন্তু সেটা आंसर আসলে কি ভাই? आंसर হলো নো आंसर। ঠিক আছে? অর্থাৎ ব্ল্যাঙ্ক রাখাটা এখানে বুদ্ধিমানের কাজ। তবে দেখবা ইসাক স্যারের বইয়ে এটা আসলে आंसर দেওয়া আছে ভুলে, প্রিন্টিং মিস্টেক হিসেবে এটা দেওয়া আছে। এটা যদি সেন্টিমিটার হতো তাহলে এরকম কিছু একটা হতে পারতো। ঠিক আছে? কারণ আমরা জানি 1 মিলিমিটার হলো কত? আমরা যদি বলি 1 মিলিমিটার ইজ ইকুয়াল টু কত? মনে করে দেখো 10 টু দি পাওয়ার -1 সেন্টিমিটার। সো আমরা এখান থেকে কমপ্লিট করতে পারি 1/10 n সেন্টিমিটার, যদি সেন্টিমিটার হতো। তার মানে সেন্টিমিটার হলে आंसर কিন্তু ডি হতো। আর যেহেতু এটা বই দেওয়া আছে সো আলটিমেটলি মাথায় রাখতে পারো বই এরকমটা দেওয়া আছে। সো এই কোশ্চেনটা যদি পাও সো বইটাও দিতে পারো ডি। 39 divisions of the main scale of a slide caliper is equal to 40 divisions of the vernier scale. What is the vernier constant if the value of 1 division of the main scale is 1 millimeter? So একই রকম কোশ্চেন দেখো বারবার আসতেছে। 40 division of vernier scale, এখানে একটা জায়গায় গুলাই যে আমরা এখানে কি 39 নিব নাকি আমরা 40 নিব। সো খেয়াল করে দেখো তাহলে কি আসবে? vernier constant is equal to উপরে থাকবে মেইন স্কেলের স্মলেস্ট ইউনিট বা স্মলেস্ট ডিভিশনের যতটুকু ডিসটেন্স, মানে 1 মিলিমিটার। তাহলে উপরে থাকবে আমাদের 1 মিলিমিটার ডিভাইড বাই নিচে হবে কত? 40 ডিভিশনস, তার মানে 40। সো आंसर কি 1/40। তো ভাই 1/40 কেমনে করব? আমি তো পারি না। চলো আমরা সিম্পল করি। বলেছিলাম 10/100 কে নিজের কাজে লাগাবে। তাহলে 1/4 ইনটু 1/10 মিলিমিটার বলতে পারি না? পারা উচিত। তাহলে দেখো এখানে কি করা যায়? 0.25 ইনটু বা এটা বাদ দাও, 0.25 ইনটু 1/10 করা যাবে না? 10 ডিভাইড করে দাও কত আসবে? 0.025 মিলিমিটার। সো ভুল হওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। 0.025 आंसर তাহলে সি। ঠিক আছে? A student used a screw gauge of 0.001 centimeter list count to determine the radius of a cylinder. What is the most accurate value of the results obtained by him? ওকে, তাহলে এখানে একটা হিন্ট দিয়েছে। কি বলেছে? বলেছে যে স্ক্রু গজটার লিস্ট কাউন্ট মানে সর্বনিম্ন মেজার করতে পারে কত? 0.001। প্রথম কথা দেখো এখানে যেহেতু আর কোনো ভ্যালু দেয় নাই, তার মানে একটু শিওর থাকতে পারো কোনো ম্যাথের কাহিনী বলে নাই। তাহলে কি বলেছে? এখানে আসলে বুঝাতে চেয়েছে ধরো যে এটা লিস্ট কাউন্ট কত? 0.001 সেন্টিমিটার। আমি যদি তোমাকে বলি ভাই এটা দিয়ে আমি 0.0025 এত সেন্টিমিটার মেজার করতে পারবো? আমি কি এই স্ক্রু গেজটা দিয়ে এটা মেজার করতে পারবো? দেখো লিস্ট কাউন্ট মানে কি 0.01 এর নিচেও যেতে পারবে না। মানে ওর সর্বোচ্চ যাওয়ার ক্ষমতা কত? 3 ঘর পর্যন্ত, 4 ঘরেও যেতেই পারবে না। তার মানে এটা কিন্তু মেজার করা যাবে না। আমি যখন বলি ভাই আমি যদি এটা মাপতে চাই, সাপোজ বললাম 0.01 এত সেন্টিমিটার, মেজার করতে পারবো ভাইয়া? পারবো? অবশ্যই সম্ভব মেজার করতে পারবো। 0। তাহলে কি বলেছে? এখানে আসলে বুঝাতে চেয়েছে ধরো যে এটা লিস্ট কাউন্ট কত? 0.001 সেন্টিমিটার। আমি যদি তোমাকে বলি ভাই এটা দিয়ে আমি 0.0025 এত সেন্টিমিটার মেজার করতে পারবো? আমি কি এই স্ক্রু গেজটা দিয়ে এটা মেজার করতে পারবো? দেখো লিস্ট কাউন্ট মানে কি 0.01 এর নিচেও যেতে পারবে না। মানে ওর সর্বোচ্চ যাওয়ার ক্ষমতা কত? 3 ঘর পর্যন্ত, 4 ঘরেও যেতেই পারবে না। তার মানে এটা কিন্তু মেজার করা যাবে না। আমি যখন বলি ভাই আমি যদি এটা মাপতে চাই, সাপোজ বললাম 0.01 এত সেন্টিমিটার, মেজার করতে পারবো ভাইয়া? পারবো? অবশ্যই সম্ভব। আরো অনেক বড়, কোনো টেনশন নেই, পারা যাবে। আমি যদি বলি এখান থেকে ধরো 0.002 মেজার করতে চাচ্ছি, পারবো? অবশ্যই এটা পারা উচিত, কারণ বেশি তো আলটিমেটলি, তাই না? পারা উচিত।
তাহলে এটাই বলতে যাচ্ছে যে আমরা আসলে সবচেয়ে বেশি কত দূর পর্যন্ত যেতে পারবো 3 ঘর পর্যন্ত। এখন আমি যদি বলি এখান থেকে 0.123 সেন্টিমিটার মাপতে পারবো কিন্তু বাট আমি যদি বলি এখান থেকে আমি 0.1234 সেন্টিমিটার মাপতে পারবো না ভাই, আর পারবো না, কারণ 3 ঘরের বেশি যাওয়া সম্ভব না। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো একটু মাথায় রেখো যে আমাদের তাহলে যদি এরকম ম্যাথমেটিক্যাল কিছু না দেয় বুঝে নিও যে এটা আসলে বোঝাতে চাচ্ছে কি আমি কত দূর পর্যন্ত আসলে যেতে পারবো। তাহলে এখানে এটাই বলতেছে মোস্ট অ্যাকুরেট। তাহলে যেহেতু মোস্ট অ্যাকুরেট, একটা জিনিস খেয়াল করে দেখো এই যে 0.123 অ্যাকুরেট বেশি না 0.1 অ্যাকুরেট বেশি, মোস্ট যেহেতু বলেছে তার মানে এটা বেশি অ্যাকুরেট, কারণ এটা তুমি আরো বেশি ডিটেইলসে ভ্যালুতে গিয়েছো। তাহলে অ্যানসার কি? অ্যানসার এই যে দেখো 3 ঘর পর্যন্ত। তাহলে এটা মোস্ট, এটা মেজার করা যাবে বাট ইটস নট মোস্ট অ্যাকুরেট। মেজার করা যাবে বাট নট মোস্ট অ্যাকুরেট। মেজার করা যাবে হাইয়েস্ট অ্যাকুরেট, এটা এর চেয়ে বেশি যেতে পারবো না। এই যে 4 ঘর, এটা যেতেই পারবো না, তার মানে অ্যানসার সি হবে। The number of divisions in the circular scale of a spherometer is 50. If the circular scale is rotated once, its linear scale covers 1 millimeter. So এখানে দেখি বুঝতেছো, আমরা একটু যদি মনে করে দেখি, একটু রিক্যাপ করে চলো। সো আমাদের এটা হলো ধরো আমাদের একটা, এটা হলো আমাদের একটা স্ক্রিউ গজ। তো স্ক্রিউ গজের মধ্যে কি থাকে আমি যদি বলি, এখানে থাকতেছে আমাদের একটা মেইন স্কেল, এখানে একটা মেইন স্কেল থাকতেছে। মেইন স্কেলের মধ্যে এখানে ধরো অনেকগুলো দাগ আছে, দাগ আছে, সুন্দর। এখন আমার এটা চারদিকে কি থাকবে, এই যে এটা চারদিকে একটা একটা রাউন্ড স্কেল থাকবে। ঠিক আছে, এটা চারদিকে একটা কি থাকবে, এই যে একটা রাউন্ড স্কেল থাকে। তাহলে এটার মধ্যে কিন্তু কিছু কি থাকে, যে এরকম দাগ 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 থাকবে। কি হচ্ছে, আমরা যখন ধরো এটা স্কেলটাকে ঘোরাবো, এটাকে যখন ঘোরাচ্ছি, যে এই যে এই নবটাকে যখন ঘোরাবো, এটাকে বলছি সার্কুলার স্কেল। ঠিক আছে, তো সার্কুলার স্কেল ডিভিশনে যেখানে দাগ দাগগুলো যখন এটাকে ঘোরাবো, এটা আস্তে আস্তে কি হয়, সামনের দিকে আগায়। ঠিক আছে, সামনের দিকে আগাচ্ছে। তাহলে সামনের দিকে আগানো মানে কি, আমাদের মেইন স্কেল বা যে লিনিয়ার স্কেলের অনেকগুলো দাগ আছে, সেই দাগটা যদি মানে বলি যে একবার ঘোরাচ্ছ, মানে কি হবে, দাগগুলো কভার করবে না, মানে কি আনকভার, যেখানে ওপেন ছিল এটা যত আগাবে ও কি করবে, দাগগুলোকে ঢেকে দিবে না, তাই না? সেটাই বলতেছে যে এই সার্কুলার স্কেল যখন আমি একবার ঘোরাবো, যতটুকু দাগ ঢেকে দিবে বা যতটুকু সামনে আগাবে, সেটাকে আমরা বলি পিচ। তাহলে এখানে পিচ কি, পিচ হলো যতটুকু সামনে আগাবে। কি করলে, এখানে হলো ওয়ান রোটেশন অফ সার্কুলার থেকে কি হচ্ছে, ডিস্টেন্স ট্রাভেলড ইন লিনিয়ার বা মেইন স্কেল। ঠিক আছে, তার মানে আমাদের সার্কুলারটা একবার ঘোরাচ্ছি, যতটুকু যাচ্ছে মেইন স্কেলে সেটা আমাদের কি পিচ। তাহলে একটু যদি খেয়াল করি ভেতরে এটা পিচ কত বলে দিয়েছে কিন্তু, যে সার্কুলার স্কেল ইজ রোটেটেড ওয়ান্স, সেখানে লিনিয়ার স্কেল কভারস 1 মিলিমিটার, তার মানে এখানে পিচ দিয়ে দিয়েছে 1 মিলিমিটার। ওকে নাইস, পারলাম। এরপর বলেছি দেখো যে ডিভিশন অফ দ্য সার্কুলার স্কেল হলো 50, তার মানে এখানে ডিভিশন দিয়ে দিয়েছে। চেয়েছে কি দেখো, চেয়েছে হলো যে লিস্ট কাউন্ট কত। ফর্মুলাটা মনে করে দেখো, আমরা বলেছিলাম লিস্ট কাউন্ট ইজ ইকুয়াল টু, উপরে থাকবে পিচ আর নিচে থাকবে কি নাম্বার অফ ডিভিশন। এটাকে মুখস্থ করতে হবে, নাম্বার অফ ডিভিশন ইন সার্কুলার স্কেল, অর্থাৎ সার্কুলার স্কেলে কতগুলো ডিভিশন আছে। তার মানে দেখি পিচ কত, পিচ বলে দিয়েছে 1 মিলিমিটার, তার মানে বলে দিলাম আমরা 1 মিলিমিটার। আর নিতে হবে কত, 50 বলে দিয়েছে, তার মানে নিতে হবে 50। তার মানে কি 1/50, সেখানে কথা যদি ভুলে যাও টেনশন নেওয়ার কোনো কারণে লিখে ফেলো 1/5 ইনটু 1/10, কত, এত মিলিমিটার। তাহলে কি আসবে দেখো, 1/5 তার মানে কি 0.2 ইনটু 1/10 মিলিমিটার। তাহলে দেখো কি আসে, এখানে আসবে 0.02 মিলিমিটার। এখন দেখো অপশনে কি একটা মিলিমিটার দেখতেছো, অপশনে একটা মিলিমিটার নাই, তাহলে কি করতে হবে আমাদের, সেন্টিমিটার থেকে মিলিমিটার যাওয়ার ওয়ে কি একটু যদি মনে করে দেখো, 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু কি 10 মিলিমিটার, তাহলে 1 মিলিমিটার ইজ ইকুয়াল টু 10 ইনভার্স 1 সেন্টিমিটার, তাই না? তাহলে আমাদের এটা কি করতে হবে, মিলিমিটার থেকে সেন্টিমিটার নেওয়া মানে এটা কি লিখবো আমরা, 10 টু দি পাওয়ার -1 সেন্টিমিটার। সো ওভারঅল ভ্যালুটা কত আসছে দেখো তো, অবশ্যই পারা উচিত। ওভারঅল ভ্যালুটা আমাদের আসবে হলো 0.002 সেন্টিমিটার। ঠিক আছে, 0.002 সেন্টিমিটার, তার মানে आंसर হবে সি। টোটাল নাম্বার অফ ডিভিশনস ইন সার্কুলার স্কেল অফ এ স্ফিয়ার 50, ইফ দ্য স্কেল ইজ রোটেটেড ওয়ান্স, লিনিয়ার স্কেল ডিসপ্লেস হয় 0.5 মিলিমিটার। লিস্ট কাউন্ট কত, সেটা আর কষ্ট করে আমরা বলতেছি না, একই জিনিস কিন্তু। লিস্ট কাউন্ট হবে উপরে পিচ মানে 0.5 মিলিমিটার, অর্থাৎ এটাই কিন্তু তোমার পিচ। আর এখানে বলেছে দেখো নাম্বার অফ ডিভিশনস ইন সার্কুলার স্কেল কত বলেছে, 50, তার মানে নিচে কত হবে, নিচে হবে 50। তাহলে দেখো তো কি আসে, এখানে আরো সহজ করে দিয়েছে, 50 এর উপরে 5 আছে, কাটাকাটি করে ফেলো 0.1 আর এখানে আসবে 10, তার মানে 0.1/10 মিলিমিটার, সো 0.01 মিলিমিটার, 0.01 মিলিমিটার। ঠিক আছে, তাহলে দেখো 0.01 মিলিমিটার आंसर হবে। ওকে, এরপর আসি আমরা যে ভ্যালু অফ স্ফিয়ার কিভাবে আমরা মেজার করি। কিছু ফর্মুলা আছে, যেমন ধরো কিউবের ক্ষেত্রে আমরা এ কিউব, মানে যে কোনো একটা আর্মের হোল কিউব করি। রেক্ট্যাঙ্গুলার যদি প্যারালাল এল পাইপ হয় তাহলে সেটা আমরা এবিসি করি। সিলিন্ডার ক্ষেত্রে সেটা আমরা কি করি, পাই আর স্কয়ার এইচ, অর্থাৎ আমরা যদি বলি এটা সিলিন্ডার, তাহলে এটা হলো সিলিন্ডারের এইচ, এটা হলো আমাদের আর, তাহলে বলতেছি পাই আর স্কয়ার এইচ। দেন কোন যদি হয় সেটা হলো 1/3 পাই আর স্কয়ার এইচ। ঠিক আছে, অর্থাৎ কি, অর্থাৎ সিলিন্ডারের 1/3 ভলিউম। স্ফিয়ারের ক্ষেত্রে এটা 4/3 পাই আর কিউব। এর মধ্যে সবচেয়ে বেশি কোনটা লাগবে, আর যাই পারো না পারো এই জিনিসটা তোমাদের অনেক কাজে লাগবে। ঠিক আছে, 4/3 পাই আর কিউব ভলিউম অফ আ স্ফিয়ার। তার বলেছে ফর্মুলা ফর ডিটারমাইনিং দ্য ভলিউম অফ স্ফিয়ার 4/3 পাই আর কিউব। তবে একটা ছোট কথা দেখো, এখানে কি নাই, কোনো আর দেখতেছি না কিন্তু, বা দেখলেও দেখো 1/6, তার মানে এটা হবে না। 3/4 পাই আর কিউব এটা হবে না, কারণ আমরা জানি 4/3 পাই আর কিউব। দেখো 4/3 হওয়ার কথা, তাহলে অবশ্যই ডিতে কনভার্ট করতে হবে, সেটা যাতে আমাদের ভুল না হয়। তাহলে 4/3 পাই আর কিউব আমরা জানি, আর হলো কি ডায়ামিটার অর্ধেক, তাই না? রেডিয়াস ইজ হাফ অফ ডায়ামিটার। তাহলে কি লেখা যায় এখান থেকে, কি লেখা যাবে, 4/3 পাই d/2 হোল কিউব, তার মানে 4/3 পাই ইনটু 1/8 ইনটু d কিউব, কারণ 2 কিউব মানে 8, কাটাকাটি করলে কত আসে দেখো তো, এটা কেটে ফেলো, 2 থাকবে, তার মানে 1/6 পাই d কিউব, 1/6 পাই d কিউব। তাহলে দেখো आंसर হলো সি। Length of a cylinder is 7/22 meter. If its volume is 4 meter cube, then what is the diameter of the cylinder? সুন্দর কোশ্চেন। তবে এখানে একটা ছোট কথা ডায়ামিটার চেয়েছে, আগে ডায়ামিটার টেনশন করার দরকার নেই, আগে আমরা ভলিউম রেডিয়াস টেনশন করি। তাহলে আমরা জানি পাই আর স্কয়ার এইচ ইজ ইকুয়াল টু হোয়াট, কত দেওয়া আছে, 7/22। সরি 1 মিটার তো লেন্থ দেওয়া আছে, সরি মাই মিস্টেক, এটা তো লেন্থ, মানে আলটিমেটলি এইচ দেওয়া আছে। তাহলে ভলিউম হলো 4। এখন দেখো এখানে বলেছে কি, এখানে কি দিয়েছে, এইচ এর ভ্যালু দিয়েছে কত, 7/22। সো একটা ছোট জিনিস, যখনই দেখবা এই 7/22 বা এরকম কিছু একটা আছে, বা 22/7, মাথায় রাখো পাইয়ের কিন্তু একটা ভ্যালু অবশ্যই, পাই আমরা জানি 3.1416, বাট ওর কিন্তু আরেকটা ভ্যালু আছে 22/7। তো যখন এরকম 22/7, 7/22 এমন কিছু দেখবা, যদি ওই ইকুয়েশনে পাই থাকে, মোস্ট লাইকলি সেই পাই এর ফর্মুলা 3.14 বসানোটা ঝামেলা করবে, সেটাকে আমরা বসাবো 22/7 এ। তাহলে দেখো आंसर কিন্তু অটো হয়ে যাচ্ছে 22/7। আর এদিকে কি থাকবে দেখো তো, এদিকে থাকবে 7/22, তাই না? মাঝখানে আমাদের আর স্কয়ার থাকবে ইনটু আর স্কয়ার ইনটু ইজ ইকুয়াল টু কত, 4। তাহলে দেখো এখন কি আসছে आंसर, হোপফুলি এখন পারা উচিত আমাদের। এই যে দেখো 22/22 বাদ 7/7, দেখো কত সহজ হয়ে গেছে। তাহলে আর স্কয়ার হলো 4, তাহলে আর কত থাকবে, আর থাকবে 2 মিটার। তাহলে রেডিয়াস 2 মিটার, অনেকে এটা করে সুন্দর মতো দুইয়ের মধ্যে आंसर দেখানো শুরু করবে, বাট না, দেখো চেয়েছে কি, চেয়েছে হলো হোয়াট ইজ দ্য ডায়ামিটার। ডায়ামিটার কত হবে, তাহলে আমরা জানি d ইজ ইকুয়াল টু কত ভাইয়া, 2r, তাহলে 2 ইনটু 2 অর্থাৎ आंसर কিন্তু 4 মিটার। তাহলে आंसर হবে 4 মিটার। সো ভুল করো না, দেখো মেডিকেল 14-15 কোশ্চেন এরকম সিম্পল ম্যাথ কিন্তু আসার মতো। A student is given a cube of measurement 1.2, ওকে কিউবের মধ্যে বলেছে মেজারমেন্ট, দেখো মনে করতে পারো ভাই এটা কি এরিয়া দেওয়া নাকি ভলিউম দেওয়া নাকি লেন্থ দেওয়া। দেখো ডাইমেনশনটা খেয়াল করো, মিটার স্কয়ার থাকলে বুঝতে এটা এরিয়া দেওয়া, মিটার কিউব থাকলে এটা বুঝতে ভলিউম দেওয়া আছে কি ভাইয়া, মিটার, তার মানে অবশ্যই এটা কি দেওয়া, যেখানে একটা লেন্থ। অর্থাৎ আমি যদি বলি এই যে এ, এটা এ, এটা এ, এটা এ,
সেই এর ভ্যালু কত দেওয়া আছে 1.3 10 টু দি পাওয়ার -3 মিটার। এখন তাহলে আমাদের কি করতে হবে, ভলিউম বের করতে হবে। সো আমরা জানি কি, আমরা জানি কিউবের ভলিউম কি a কিউব। তাহলে আমরা যদি বলি তাহলে ভলিউমটা কি দাঁড়াচ্ছে a কিউব। তাহলে দেখো a কিউবের ভ্যালু কত আসবে 1.3 10 টু দি পাওয়ার -3 হোল কিউব। এখন দেখো ঝামেলা হয় অন্য জায়গায়, এই যে 1.3 হোল কিউব ইনটু 10 টু দি পাওয়ার -339 মানে 9, এটা পর্যন্ত মোটামুটি পারলাম। ঝামেলা করে শুধু 1.3 হোল কিউব, এটা কি হবে? চলো এরকম যদি কিছু পাও স্কয়ার বা কিউব যাই হোক, সহজ একটা কাজ করো 13/10 লিখতে পারি না আমরা? অবশ্যই লেখা যায়, তাই না? কেন এরকম করলেন? কারণ তুমি কিন্তু এই 13 এর অবস্থাটা একটু হলেও পারো, তাই না? তুমি একটু হলেও 13 এর অবস্থাটা পারো। আমি যখন পরের লাইনটা লিখি দেখো কি লেখা যায় 13 হোল কিউব, হয়তো 13 হোল কিউব পারো না, 13 স্কয়ার তো পারো 169। তাহলে আমরা লিখতে পারি 169 ইনটু 13। আর নিচে কি লেখা যায় দেখো তো 10 কিউব নাম লিখতে পারি 10 স্কয়ার মানে 100 ইনটু 10। পরেরটা পরে হিসাব করবো, ঠিক আছে না? অবশ্যই যাওয়া উচিত। কেন এরকম করলেন? বারবার বলেছি 10 আর 100 কে নিজের মতো করে ধরবা, তাহলে आंसर খুব ইজি আসবে। এখন দেখো এখানে কি করা যায়, তুমি 100 দিয়ে এটাকে ডিভাইড করে দাও, কাটাকাটি করো, কত আসবে 1.69। 1.69 তুমি কি 1.7 ধরো, এমন কোনো টেনশন নাই। তাহলে 1.7 ইনটু 13 ডিভাইড বাই 10। ভাই এবার কি করবো? দেখো উপরটা ইজিলি মাল্টিপ্লাই করতে পারবা, তাই না? দেখো 13 কে আমরা কি লিখতে পারি ভুলে যাও এটা, এটা কিন্তু সব মনে মনে করবা, আমি লিখে করাচ্ছি মানে লিখে করতে হবে না, সবই মনে মনে মাথায় থাকবে, ঠিক আছে? তাহলে 10 প্লাস 3 করা যায়, তাই না? তাহলে 10 প্লাস 3 করে দেখো 10 দিয়ে গুণ করা সহজ না? 1.7 কে কত আসবে 17 যোগ 3 দিয়ে গুণ করলে কত হয় দেখো তো, 3 7 কত অবশ্যই 51, তাই না? তাহলে একটা পয়েন্ট আছে, তার মানে 5.1 ডিভাইড বাই 10। তাহলে आंसर কত আসছে অবশ্যই দেখতেছি আমরা 22.1 বাই 10, অর্থাৎ आंसर 2.21 ডিভাইড বাই কত 2.1 আসবে। আর ইনটু 10 টু দি পাওয়ার -9 তো শেষে থাকবে ইনটু 10 টু দি পাওয়ার -9। তাহলে দেখো आंसर কিন্তু মোটামুটি আমরা চলে আসছে না? তবে একটা ছোট সমস্যা দাঁড়াইছে, এখানে 1.69 ছিল, আমি তো 7 ধরেছি, মানে আমি বেশি ধরেছি না, তার মানে आंसर কিন্তু 2.1 এর চেয়ে কম হবে। 2.1 এর চেয়ে কি হবে ভাই কম হবে। তাহলে 2.21 মানে কি একটু চিন্তা করো, সবগুলো ভাই 2 বাট 2 এর পর দেখো এটা হলো 21, এটা হলো 19, এটা হলো 91, এটা হলো 12। প্রথমে এটা তো বাদ শিওর। আর দেখো 12 মানে 21 এর চেয়ে অনেক কম না, মানে বুঝতেছি আমরা এখানে অল্প একটু কমাইছি, এত কি কমার কথা, কমবে না কিন্তু, তার মানে এটা মোটামুটি বাদ। রইলো বাকি এই দুটো, ভাই এটাই তো হওয়ার কথা, এই आंसर হওয়ার কথা, বাট এই কিন্তু आंसर না, ভুল করো না। প্রথম কথা 2.21 আসছে 15 আসে নাই, বাট যদি বাই চান্স এটা থাকতো তাও কিন্তু তোমার आंसर প্রথম এ হইতো না। কেন হতো না ভাই? কারণ তুমি তো 1.69 কে 7 ধরেছো, তার মানে তুমি বেশি ধরেছো না, তোমার অ্যাকচুয়াল ভ্যালু এর চেয়ে কম হবে, মানে 21 থাকতে পারবে না, এর চেয়ে কমে যাবে। অ্যাকচুয়াল ভ্যালু কি হবে এর চেয়ে কম হবে। আর এর চেয়ে কম দেখো একটা ভ্যালু খুবই কাছাকাছি এবং খুবই সুন্দর, সেটা হলো आंसर কি বি 2.197, ঠিক আছে? তার মানে आंसर হলো বি। তবে একটা ছোট কথা যে মানে যখন কুইজ কোশ্চেন সলভ করবা অবশ্যই এরকম যদি দেখো যে না এটা তোমার টাইম লাগবে, যেহেতু এটা একটা দেখো যদি 1.3 জায়গায় সাপোজ 2 হইতো খুব ইজি, তোমার 10 সেকেন্ড आंसर হয়ে যেত, বা 1.5 হলো কাছাকাছি পারতা সহজেই। তো যদি এরকম কিছু হয় অবশ্যই মানে লেটস গো ফর ইট, শুরুতে যেতে পারো, কারণ টাইম মানে তুমি ইজিলি এক এক ক্যারি করতে পারবা। বাট যদি এমন হয় যে না এই যে এরকম কিছু আসছে, তখন প্লিজ প্রথমে आंसर করতে যে এই যে এত কাহিনী করতে যে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আগে তুমি সব সহজগুলো आंसर করে আসো, তারপর আবার ব্যাক করে এখানে ফিরে আসো। যদি তুমি কনফিডেন্স ফিল করো অবশ্যই আমি বিশ্বাস করি পারবা তোমরা, সো তখন গো ফর ইট। আর শুরুতে এগুলো মানে একটু বেশি ভেজালের জিনিসপত্র आंसर করতে যে টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই, শুধু টেনশন হবে এমন যাতে না হয়, ঠিক আছে? তাহলে আমি একটু আগে যাই, বলেছি if the unit of both force and displacement is double, how many times will the unit of kinetic energy be? তাহলে একটু দেখো kinetic energy, আমরা দেখো force and displacement, we know that work is equal to, মনে আছে যে আমাদের যতটুকু কাজ করব আমরা তার কার সমান এনার্জি সমান, তো আমরা work is equal to kinetic energy বলতেই পারি, ভুল কিছু না। তাহলে আমরা কি বলতে পারি work is equal to kinetic energy is equal to কি Fs বলা যায় না, কারণ work is equal to Fs, তাই না? তাহলে আলটিমেটলি দেখো তো Fs যেহেতু বলেছি, তাহলে বলেছি কি force and displacement দুইটাকে ডাবল করেছি, তার মানে F এর জায়গায় আমরা কত বসাবো 2, S এর জায়গায় বসাবো 2, তার মানে কি kinetic energy আমাদের কত হওয়ার কথা 2 গুণ 2 অর্থাৎ 4 টাইমস। ভাইয়া এখানে তো নিউটন বলে না বা 2 মিটার বলে না, আপনি কেন 2 বসাইলেন? দেখো যখন এরকম করে একটা কম্পারিজন টাইপ আসবে যে এটাকে টুয়াইস করা হয়েছে, এটাকে থ্রাইস করা হয়েছে আদার্স, তখন তুমি জাস্ট ফর্মুলাটা লিখবা, লিখে যাকে যত গুণ করা হয়েছে, যাকে যত টাইমস করা হয়েছে তার জায়গায় তত বসাই দিবা। যেমন আমি 2 টাইমস করা হয়েছে 2 বসাই দিছি, এটাও টুয়াইস করা হয়েছে 2 বসাই দিছি। এরপর যে आंसर আসবে সেটা কিন্তু উইথ ভ্যালু না, রাদার এই যে দেখো আমি তো বলিনি 4 জুল, রাদার আমি বলেছি কি 4 টাইমস, মানে কি মানে কেইটা বা কাইনেটিক এনার্জিটা কি হবে 4 টাইমস হবে। সো এই ব্যাপারটা একটু মাথায় রেখো, এভাবে করলে দেখবে आंसरটা অনেক ইজিলি আসবে। এরকম কিন্তু আসে, বিশেষ করে মোমেন্টাম ম্যাথগুলোতে আসে এরকম, ঠিক আছে? A scientist took reading 100 times during an experiment. If he took that reading 400 times in the same experiment, the possible error কতটুকু হবে? তাহলে দেখো অবশ্যই কি তুমি একটা জিনিস যখন একবার মেজার করবা, যতটুকু এরর হওয়ার চান্স বেশি, দুইবার মেজার করে কি এররের চান্স কি কমবে না বাড়বে? অবশ্যই কমবে। 100 বার নিলে কি আরো কমবে, তাই না? ধরো সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, ধরো সাপোজ 10.1 একবার, সাপোজ আসছে 10.2, এখন 10.15 হওয়ার কথা আমার आंसर, এটাই তো আসল কথা। এখন না ধরো এমন হলো যে তোমার এই পরের মেজারটা 3 নাম্বার অ্যাটেম্পটে তুমি পেলা হলো সাপোজ 10.12, 4 নাম্বার অ্যাটেম্পটে তুমি পেলা কত 10.14, 5 নাম্বার অ্যাটেম্পটে তুমি পেলা সাপোজ 10.11। তাহলে দেখো এখন যদি এভারেজ করো তুমি, এখন যদি টোটালটা এভারেজ করো এটা কি আর 0.15 এ থাকবে 10.15 এ থাকবে? অবশ্যই না, তাই না? কারণ আরেক অনগুলো কি হচ্ছে কমে যাচ্ছে না। সো এভারেজ সাপোজ তুমি পাচ্ছ 10 পয়েন্ট সাপোজ 125, তাহলে এটা কি তোমার আরো কারেক্ট ভ্যালুর কাছাকাছি আসলো। তার মানে আমরা যত বেশি নিব তত আসলে কি কারেকশনের দিকে বা আরো অ্যাকচুয়াল ভ্যালুর দিকে আমরা যেতে পারি, তাই না? তাহলে এখন দেখো এখানে যখন 100 বার নিব যতটুকু কাছাকাছি গেছে 400 বার নিলে কি হবে আরো কমে যাবে না আমার এরর হওয়া, অর্থাৎ আমাদের কি হবে আমি তুমি 100 নিয়ে যদি তুমি এরর পাও সাপোজ যতটুকু পাচ্ছ ধরো 1 টাইমস, তাহলে 400 নিলে কি পাবা তুমি যখন 400 বার নিবা অবশ্যই 4 গুণ বেশি তুমি এক্সামিনেশন করেছো, এক্সপেরিমেন্ট করেছো, তার মানে 1/4 টাইম তুমি এরর পাবা, ঠিক আছে? কারণ কি হচ্ছে তুমি 4 গুণটা বেশি এক্সপেরিমেন্ট করেছো, আমি যদি 2 বার নিয়ে এরর পাই 1 ইউনিট, তাহলে আমি 4 বার নিয়ে এরর পাবো কি হাফ ইউনিট, অর্থাৎ যত গুণ তুমি অ্যাপ্রোচ বাড়াবা সেই ঠিক সেই অনুপাতে সেই রেশিওতে কি হবে তোমার ভ্যালুটা তত কারেক্টেড হবে, এরর তত কমে যাবে। তার মানে উইল রিডিউস বাই যে 1/4 টাইম, বা একটু সুন্দর করে বলে রিডিউস বাই না বলে আসলে আরো ভালো आंसरটা হলো 1/4 হয়ে যাবে তোমার এররের চান্স, ঠিক আছে? The mass of two bobs of simple pendulum of the same length are 50 gram and 100 gram. The ratio of the same time, okay, time period of the two simple pendulum at the same phase will be. তো একটু খেয়াল করে দেখো, আমরা জানি পেন্ডুলামের ক্ষেত্রে t is equal to 2 pi root over l divided by g, তাহলে এখানে l টা কি ভাই? l অবশ্যই হলো লেন্থ অফ দা, যে পেন্ডুলামের যেই ওয়্যারটা ইউজ করতেছি বা থ্রেডটা ইউজ করতেছি তার লেন্থ, আর যেটা কি জি অবশ্যই আমাদের অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আর একটু সুন্দর করে বলে এটা আসলে মূলত লোকেশন বা এরিয়াকে ইন্ডিকেট করে, মানে ধরো পাহাড়ের উপরে রাখতেছি তখন যে জি হবে নরমালি আমাদের সেই জিটা হবে না, তাই না? সবসময় 9.8 হবে না, ঠিক আছে? আর টি তো আমাদের কি আমাদের পিরিয়ডটা, এখন খেয়াল করো এই টোটাল ইকুয়েশনে কিন্তু m দেখতে পাচ্ছ, কোন m কি আছে? স্মল m আর ক্যাপিটাল m কিছু কিন্তু নাই, তার মানে বোঝাচ্ছে এই টোটাল ইকুয়েশনটা does not depend on what mass, অর্থাৎ কোনো মাসের উপর ডিপেন্ড করতেছে না। তার মানে দেখো যতক্ষণ পর্যন্ত তুমি লোকেশন ঠিক রাখবা বা জি ঠিক রাখবা এবং লেন্থটাও ঠিক রাখবা ততক্ষণ পর্যন্ত তুমি পেন্ডুলামের যতটুকু ভারী দাও, তুমি 1 কেজি করো 50 কেজি করো 100 কেজি করো, ফিজিক্স বলে টি সবসময় সেম হবে। অর্থাৎ এখানে খেয়াল করে দেখো বলেছে যে সেম লেন্থ মানে এল সেম বলেছে, আবার দেখো বলেছে কি সেম ফেজ আছে, তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? আলটিমেটলি দাঁড়াচ্ছে যে ও আসলে এগুলো সব সেম, তার মানে টি সেম হওয়া মানে কি আলটিমেটলি
কি হচ্ছে তুমি ওই যে যেটা বললাম তুমি ম্যাথ টুয়াইস করো থ্রাইস করো 100 কেজি 200 কেজি যা ইচ্ছা তা করো ফিজিক্স বলে কি সেম থাকবে মানে কি রেশিওটা আসলে কি 1:1 থাকবে ওই যে যেটা বললাম সেম থাকা মানে কি 1:1 হয়ে যাও তার মানে आंसर হবে সি ওকে এরপর কোশ্চেন বলেছে হাউ মেনি ওয়েভলেন্থস অফ ক্রিপ্টন 86 আর দেয়ার ইন 1 মিটার সো এটা হচ্ছে আমাদের মুখস্থ ভ্যালু সো ভ্যালুটা কি এটা ভ্যালু হলো 1650763.73 ওকে সো ওকে ফাইন এরপর আমাদের এরর নিয়ে অনেক কথাবার্তা সো আমরা এরর ম্যাথগুলো করার জন্য আমরা একটু শিখি চেষ্টা করি কি করা যায় তো ফার্স্ট আমরা এরর নিয়ে একটু কথাবার্তা বলি যেটা ম্যাথমেটিক্যালি আমাদের দরকার হবে ধরো আমি যেটা বলছিলাম যে ধরো সাপোজ এটা একটা স্কেল বা কোনো একটা হতে পারে কোনো একটা অবজেক্ট ঠিক আছে তো সাপোজ আমি বললাম এই অবজেক্টটা যেটা দেখতেছো এই অবজেক্টটা বললাম আমি অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে দিয়েছি ঠিক আছে এটার অ্যাকচুয়াল ভ্যালু সাপোজ অ্যাকচুয়াল ভ্যালুটা সাপোজ ওকে সো অ্যাকচুয়ালটা ধরো আমি বলতেছি এটা হলো a1 অ্যাকচুয়ালটা হলো a1 এখন তুমি যখন এটা মেজার করেছো তখন দেখলা এটা মেজার করে তোমার কোনো একটা ফল্ট হয়েছে বা কোনো একটা বেশি হতে পারে সাপোজ তুমি মেজার করে দেখলা এটা ভ্যালু এসেছে সাপোজ L2 তো L1 কি হতে পারে L1 হলো 10 সেমি L2 হলো 9.8 সেমি এখন এই যে আমাদের ভ্যালু যে একটা ভ্যারিয়েশন হলো যেটা বললাম যে হতে পারে এটা ধরো সাপোজ 10 সেমি চিন্তা করো এটা ধরো সাপোজ 9.8 সেমি এখন এই ক্ষেত্রে আমাদের তাহলে আমরা তিনটা এরর দেখতে পাবো তিন রকম আসলে এরর হতে পারে মানে তিন রকম আসলে একটা এরর আমরা তিনভাবে প্রেজেন্ট করি প্রথমটা হলো অ্যাবসলিউট এরর একটা হলো অ্যাবসলিউট এরর একটা হলো আমাদের রিলেটিভ এরর অ্যাবসলিউট এরর রিলেটিভ এরর আর থার্ডটা হলো আমাদের পার্সেন্টেজ অফ এরর তো জীবন সহজ করার জন্য আমি আপাতত পার্সেন্টেজ এরর লিখেছি বা ঠিক আছে পার্সেন্টেজ অফ এরর ঠিক আছে তাহলে এখন দেখো যে অ্যাবসলিউট এরর জিনিসটা কি একদম সহজ বাংলা ভাষায় জাস্ট ডিফারেন্স সো একদম সুন্দর করে জাস্ট মাথায় রাখবে এটা কি এটা হলো জাস্ট দা ডিফারেন্স ঠিক আছে জাস্ট দা ডিফারেন্স মানে কি মানে অ্যাকচুয়াল আর মিজানের মধ্যে ডিফারেন্স সেটাই কি আমাদের সেটাই হলো আমাদের অ্যাবসলিউট মানে কি আমি যদি বলি এটাকে আমি লিখতে পারি যে এটা L1 L2 অথবা আমরা লিখতে পারি ডেল L দিয়ে লিখি অনেক সময় ঠিক আছে তাহলে কি জাস্ট পার্থক্য আমি যদি এখন ভ্যালুতে বলি তাহলে এটা কি 10 আর 9.8 না তাহলে এটা आंसर কত হবে তাহলে 10 9.8 তো অ্যাবসলিউট হলো 0.02 সরি 0.2 ঠিক আছে এগুলো আমাদের অ্যাবসলিউট কাহিনী এরপর আসো রিলেটিভ রিলেটিভ হলো কি রিলেটিভ হলো চেঞ্জ উইথ রেসপেক্ট টু অ্যাকচুয়াল মানে অ্যাকচুয়াল রেসপেক্টে কতটুকু চেঞ্জ হচ্ছে অর্থাৎ আমি যদি এখন এই জায়গাটাতে বলি দেখো আমি বলতে পারি না যে L1 এ চেঞ্জ হচ্ছে আসলে ডেল L পরিমাণ মানে আমি যদি একটু বাংলা চিন্তা করো 10 সেন্টিমিটার চেঞ্জ হচ্ছে 0.2 পরিমাণ তাহলে আমি যদি বলি 1 এ চেঞ্জ হবে কতটুকু অবশ্যই কি ডেল L মাইনাস L না এই যে 1 মানে কি আলটিমেটলি L1 এর রেসপেক্টে কতটুকু হচ্ছে এই রেশিওটাকে আমরা কি বলতেছি এই রেশিওটাকে আমরা বলতেছি যে L1 মাইনাস L2 ডিভাইডেড বাই L1 অথবা বলতে পারি ডেল L বাই L1 এটা হলো আমাদের কি এটা হলো আমাদের রিলেটিভ এরর এটা কি আমাদের রিলেটিভ এরর তাহলে আমি যখন এই ভ্যালুতে চিন্তা করি তাহলে आंसर কত হবে 0.2 বাই 10 ঠিক আছে এখন সেই পরে আমরা তাহলে অ্যাবসলিউট গেল রিলেটিভ গেল এবার আমরা পার্সেন্টেজ জিনিসটা কি একদম শর্ট কথা রিলেটিভে জাস্ট কি করব 100% করে দিবা মানে L1 মাইনাস L2 বাই L1 ইনটু 100% অথবা আমরা বলতে পারি ডেল L বাই L ইনটু 100% এটা হলো আমাদের কি এটা আমাদের পার্সেন্টেজ অফ এরর ঠিক আছে তাহলে উপরে থাকবে চেঞ্জ আর যদি ভ্যালুতে চিন্তা করি তাহলে কি আসবে জাস্ট 0.2 বাই 10 ইনটু 100% ক্লিয়ার আমরা আই থিংক বুঝতে পেরেছি এখন দেখো তাহলে আমি যদি এবার একটু অন্যভাবে চিন্তা করি ঠিক আছে আমরা একটু বুঝলাম যে আমাদের জাস্ট চেঞ্জ একটা হলো জাস্ট চেঞ্জ ডিভাইড বাই অ্যাকচুয়ালটা জাস্ট চেঞ্জ ডিভাইড বাই অ্যাকচুয়াল ইনটু 100% এটা হলো তিনটা এরর এখন এই যে ভ্যালুটা কত যদি দেখি ভ্যালু কত আসবে 0.02 আর এটা পার্সেন্টেজ কত দেখো কত আসবে 10 দিয়ে কাটো মানে 2% ঠিক আছে এই দুইটাতে তোমাকে একটু ফোকাস করতে হবে এটা এটা এখন আমি ধরো এই যে হিসাব করলাম এখন আমি মেজারমেন্ট বুঝলাম যে আমার এখানে এরর হয়েছে সাপোজ 2% আমার এরর বা 0.02% এখন আমি এটাকে প্রেজেন্ট করব কিভাবে অর্থাৎ আমি এটাকে ধরো খাতায় লিখব কিভাবে বা আমি কোনো একটা জার্নাল বা কোনো একটা পেপারে কিভাবে প্রেজেন্ট করব সেটা প্রেজেন্টেশনটা কিরকম হতে পারে দেখো প্রেজেন্টেশনটা হলো দুই ভাবে হতে পারে একটা দেখো আমি পেয়েছি কত দেখো তো আমি অ্যাকচুয়াল ছিল কত 10 তার মানে আমি 10 কি লিখতে পারি মাইনাস 0.02 অথবা বলতে পারি 10 মাইনাস 2% তাই না এখন জীবন একটু সহজ করার জন্য আমরা যদি এই একটা एग्जांपल না আমরা एग्जांपल থেকে বের হয়ে অন্য যে কোনো কেস নিয়ে চিন্তা করি তো তখন আসলে কি আমাদের এরর যে সবসময় এই যে 9.8 আসবে এমন না 10.2 তো হতে পারে মানে এখানে কি হতে পারে এরর কিন্তু প্লাসও হতে পারে নেগেটিভ হতে পারে আমরা বলছিলাম যে রাইট সাইড অথবা লেফট সাইডের রেসপেক্টে তো সহজ করার জন্য আমরা লিখতে পারি যেভাবে প্লাস মাইনাস দিতে পারি অর্থাৎ ইট ক্যান বি পজিটিভ অর ইট ক্যান বি নেগেটিভ যে কোনো ভাবে আমাদের আসতে পারে তাহলে আমরা যদি দেখি প্রেজেন্টেশন এই ফরম্যাট অর্থাৎ তোমরা কোশ্চেন পেপারে এরকম ফরম্যাট তোমরা দেখবা যে ফরম্যাটের মধ্যে দেখো এই যে 10 যারা এই 10 কাদেরকে বোঝাচ্ছে 10 বোঝাচ্ছে হলো অ্যাকচুয়াল কে মানে আসলে কি এদিকে 0.02 যেটা এটা যদি কোনো পার্সেন্টেজ না থাকে কি বুঝবো এটা আমরা এটা হলো আমাদের অ্যাবসলিউট আর যদি এদিকে 2% থাকে মানে পার্সেন্টেজ সহ থাকে মানে বুঝবো কি এটা কি দেওয়া আছে পার্সেন্টেজ দেওয়া আছে এটা আমাদের অনেক হেল্প করবে ঠিক আছে অনেক হেল্প করবে চলো আমরা তাহলে এখন দেখি অন্য কিছু যে ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন গুলো ধরো আমি বললাম যে সাপোজ একটা স্কয়ার ছিল ঠিক আছে এটা একটা স্কয়ার এখন আমি বলে দিলাম এই স্কয়ারটার এটা হলো a সাপোজ আমি বললাম 2 মিটার করে এটা 2 মিটার বাট আমি বলে দিলাম যে আমার এখানে একটা এরর হয়েছে কতটুকু এরর আমি বলে দিলাম এটা হলো +-2% এরর +-2% বা ধরো ঠিক আছে 2 এর সাথে দেখা যায় আমরা কাজ করি ধরো বললাম +-3% এরর আর এখানে কি +-3% এরর বাট জানতে চাইলো আমাদের কি দেখো যদি এতে একটা এরর করি তারপরে আমরা যেই মানে আমাদের আন্ডার যে ডিসটেন্স হওয়ার কথা আমরা এটা মাপতে ভুল করেছি তাহলে কি ওভারঅল যে এরিয়া থাকবে এরিয়া কি আমাদের ঠিক আসবে না তো তাহলে আমরা কি বলি এরিয়ার যে এররটা এরিয়ার মধ্যে যে আমরা এরর পাবো সেইটা আসলে কিভাবে বের করব এটা নিয়ে আমাদের এখন কথা অর্থাৎ আমি কোন একটা প্রপার্টি নিয়ে জানি বাট আমি আরেকটা প্রপার্টি এরর ওইটা চেঞ্জের জন্য অন্যটা কি চেঞ্জ হবে সেটা বের করব আগে আমরা চিন্তা করি এরিয়ার আসলে ফর্মুলাটা কি দেখো তো এরিয়া ফর্মুলাটা কি আমরা যদি বলি a = a², তাই না তাহলে আমরা এখন চিন্তা করতেছি যে কিভাবে যেহেতু এর সাথে একটা স্মল মানে আর্মের সাথে আমাদের এরিয়ার একটা সম্পর্ক আছে সো আমরা যদি আর্মের এররটা জানি অর্থাৎ 0.3% তাহলে আমরা এরিয়ার এরর জানতে পারা উচিত তাই না সো আমরা এটাই দেখব যে কিভাবে আসলে এটা জানতে পারা যায় চলো দেখি তাহলে এখানে আগে আমাদের একটু বুঝতে হবে যে তো আগে একটা জিনিস খেয়াল করো যে আমাদের এই একটা লাইন ভালো মতো মাথায় রাখবা যে রিলেটিভ এরর এন্ড পার্সেন্টেজ এরর এই দুটো কি করে দে ফলো কাকে ফলো করে জানো ln কে আমরা পড়েছিলাম না লগ আর লন সো একটা ছোট্ট কথা মানে এটা হলো যে বই পাবা না অবশ্যই এমসিকিউ আসবে না এটা কেমন লাগবে তোমার ম্যাথমেটিক্যাল কাজগুলো সহজ করার জন্য যেটাকে লন ফলো করে এটা বেশ কিছু ডেরিভেটিভ করে আসে আমাদের অত কাহিনী এখন দরকার নেই জাস্ট এইটুকু বুঝতে পারলে দ্যাটস ইনাফ এখন তবে একটা ছোট এক্সেপশন জাস্ট এক্সেপশনটা কি এক্সেপ্ট লনের ক্ষেত্রে আমরা জানি কি ডিভাইড করলে কি হয় লন a বাই b থাকলে কি হইতো মনে আছে ln a মাইনাস ln b তো এখানে জাস্ট এই মাইনাসটা হয় না এখানে কি হয়ে যাবে এই মাইনাসটা হয় না জাস্ট কি প্লাস ফর এরর মনে হতে পারে ভাই কি বলতেছে চলো দেখি অ্যাপ্লিকেশনটা কি ধরো আমি তোমাকে বলি যে সাপোজ আমি তোমাকে বলে দিলাম যে চিন্তা করে আমি বললাম যে ln অফ a², তুমি কি বলবা অবশ্যই এটা ভ্যালু কত 2 ln a বলা উচিত এখন এই জিনিসটাকে তুমি চিন্তা করো আমি যদি বলি এরর অফ কি ভাই a²,
এইটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে 2 ইনটু এরর অফ এ। আমি কি বুঝতে পেরেছি? 2 ইনটু এরর অফ এ। এখন একটু এটাকে সুন্দর করি। সুন্দর করা মানে কি? আমি যদি বলি এরর জিনিসটা কি হতে পারে, যেটা মাত্রই দেখলাম আমরা। কি হতে পারে? রিলেটিভ অর এই এররটাই কি ভাই? রিলেটিভ অর পার্সেন্টেজ। ঠিক আছে? সেম ভাবে এটা। ক্লিয়ার? তাহলে এটা লাভ হলো কি এখন দেখো একটু মিলানো যায় কিনা? দেখো লন যা ফলো করে এরর তাই ফলো করে। অর্থাৎ এখন যদি আমি একটু বলি যে ভাই এরর অফ, অর্থাৎ হলো সাপোজ আমি যদি বলি পার্সেন্টেজ বের করতেছি, কারণ যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে। তাহলে পার্সেন্টেজ এরর অফ এ মানে এরিয়া ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? দেখো পার্সেন্টেজ আমরা লিখি কিভাবে? এটা লেন্থের পার্সেন্টেজ আমরা লিখেছি ডেল এল বাই এল ইনটু 100%। তাহলে এরিয়াটা কি লিখতে পারি আমরা? লিখতে পারি না ডেল এ বাই এ ইনটু 100%? অবশ্যই পারা উচিত, তাই না? তাহলে এটা ইজ ইকুয়াল কি হবে দেখো তো? এইটা ইজ ইকুয়াল টু তখন হয়ে যাবে, বলো কি হওয়া উচিত? অবশ্যই দেখো মাত্রই শিখেছো এরিয়ার সাথে এ স্কয়ার সম্পর্ক, তাই না? তাহলে আমরা যদি একটু লিখি এই যে এরর অফ এ স্কয়ার মানে এই যে এরর অফ এ, মনে হতে পারে ভাই এই স্কয়ারটা কই আসছে? দেখো এরর অফ এ মানে কি? মানে এ স্কয়ার ভিতরে ইনবিল্ট আছে। অর্থাৎ আমি যদি একটু দেখি, আমরা এই ক্যাপিটাল এ ইজ ইকুয়াল টু এ লন এ স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ইনটু ln a, তাই না? এখন এইটাকে জাস্ট লিখে রিপ্লেস করো, a ইজ ইকুয়াল টু a স্কয়ার, সো পার্সেন্টেজ এরর অফ ক্যাপিটাল A ইজ ইকুয়াল টু 2 ইনটু পার্সেন্টেজ এরর অফ স্মল a। এখন বুঝছি কিনা? বুঝছি? অর্থাৎ নরমালি লন যদি দেখো পুরো কপি না, জাস্ট এই যে পার্সেন্টেজ আমি মুখে না লিখে আমি লিখে মানে আমি ম্যাথমেটিক্যালি দিয়েছি। দেখেছো? আই থিংক বুঝছি যে আমরা পুরোপুরি লনকে কপি করব। আমরা যখন অ্যাপ্লিকেশন আরো দেখব তখন আরো ক্লিয়ার হবে। তাহলে এখন অ্যানসারটা বসাই দিই 6% দিত। তার মানে আমি যদি এই যে দেখো এরর কত হবে? 6% হবে এরিয়াতে। তাই না? ক্লিয়ার হয়েছি আমরা? তাহলে এটা কি এরর হবে 6%। কেন হলো দেখছো আমরা কি তাহলে বুঝতে পেরেছি? হোপফুলি বুঝতে পেরেছি। এখন এখান থেকে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট হতে পারে, তাহলে এরিয়াটা আমরা রিপ্রেজেন্ট করব কিভাবে? তাহলে দেখো মনে করে দেখো যে কোনো একটা প্রেজেন্টেশন কিভাবে করি আমরা? প্রথম হলো অ্যাকচুয়াল প্লাস এরর। তাহলে অ্যাকচুয়ালটা কত দেখো তো? অ্যাকচুয়াল কত এখানে 2 আর এখানে 2। তাহলে অ্যাকচুয়াল এ কত আসবে আসলে? 2 স্কয়ার প্লাস এরর। এরর কত? 6%। তাহলে এখান থেকে তোমার যদি টোটাল এরিয়া অ্যানসার করতে বলতো তাহলে অ্যানসার কত আসতো? 4 প্লাস 6%। ঠিক আছে? আই থিংক আমরা ক্লিয়ার, পুরোপুরি এল এর মতো যাবে। তাহলে এখন যদি আমি একটু বলি, তাহলে যখন আমি যদি বলি ln অফ x y সাপোজ যদি হয় যে সাপোজ এরকম ln অফ x y মনে আছে সেটা কি হয়ে যায়? ln x প্লাস ln y। তার মানে যদি আমি কখনো বলি এরর অফ x y কত হবে? তাহলে এরর অফ x প্লাস এরর অফ y। ঠিক আছে? সো এই ব্যাপারটা এখন তাহলে যে এক্সেপশন যেটা কি ln অফ a বাই b ইজ ইকুয়াল টু ln a মাইনাস ln b, বাট আমি যদি বলতাম এরর অফ a বাই b ইজ ইকুয়াল টু কি হবে? এরর অফ a মাইনাস এরর অফ b। ঠিক আছে? আই থিংক আমরা ক্লিয়ার। চলো আমরা তাহলে অ্যাপ্লিকেশন দেখি। দেখো বলেছি x ইজ ইকুয়াল টু 3u কিউব, দেন হোয়াট ইজ দ্য প্রপোর্শনাল এরর অফ দ্য ডিটারমিনেশন ওকে। এখানে আরেকটা ছোট কথা বলে আসি। এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট হলো আরেকটা স্টার মার্ক, সেটা কি? সেটা উই উইল নট কনসিডার দ্য কনস্ট্যান্ট। উই উইল নট কনসিডার দ্য কনস্ট্যান্ট, কজ এটা আসলে একটা রেশিও। ঠিক আছে? অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু না। এজন্য আমরা কি করব না? কনসিডার করব না কাকে? কনস্ট্যান্টটাকে কনসিডার করব না। ঠিক আছে? অর্থাৎ কনস্ট্যান্ট মানে কি? যেমন যদি এখানে এরকম হইতো যে সাপোজ সামনে একটা 3 থাকতো, 2 থাকতো, এবং কিছু আমরা যেখানে অ্যাপ্লিকেশন দেখব তখনই বুঝবো। যেমন ধরো যেখানে কি আছে বলেছে x ইজ ইকুয়াল টু 3u স্কয়ার, বলেছে হোয়াট ইজ দ্য প্রপোর্শনাল এরর অফ ডিটারমিনেশন অফ x। প্রপোর্শনাল এরর বলতে বুঝাইছে মূলত ছবি দেখে বুঝতেছো রিলেটিভ এরর বুঝাচ্ছে। ঠিক আছে? তাহলে এখন খেয়াল করো আমরা জানি রিলেটিভ এরর লনের মতো ফলো করবে। এখন তুমি এটাকে লন বানাতো, দেখো এটাকে লন করো জাস্ট। কি আসছে আমি যদি বলি, দেখো কি করা যায়? আমি যদি এখানে লিখি কি আসবে? দেখো x ইজ ইকুয়াল টু 3u কিউব, তাই না? এখন দেখো লন অফ x করলে কি আসতো মনে আছে? লন অফ 3u কিউব, অনেক ভেজালের জিনিস আসতো। কি আসতো? লন অফ 3 যোগ লন অফ u কিউব, অনেক কাহিনী। বাট আমাদের এখানে এত কাহিনী কোনো দরকার নাই। যখন আমরা এটা হিসাব করব কি করব জাস্ট? আমরা এই যে কনস্ট্যান্টটা, এই কনস্ট্যান্টটাকে ভুলে যাব। কনস্ট্যান্টটাকে ভুলে গেলাম। এবার তুমি ln মতো চিন্তা করো। এবার যদি ln চিন্তা করো কি আসে দেখো তো? ln অফ x ইজ ইকুয়াল টু কি? ln অফ u কিউব। তাহলে কি আসছে? 3 ln অফ u, তাই না? এখন আসো এবার এখানে আসো। এবার সেই এররের ক্ষেত্রে তাহলে আমি যদি বলি এই যে x ইজ ইকুয়াল টু 3u কিউব, সেম কথা, এই 3 কে ভুলে যাও। 3 যদি ভুলে যাও তাহলে এখন এরর বসাতে কি আসবে? x এর এরর কিভাবে লিখি মনে আছে? del x বাই x ইনটু 100% লিখতে পারতাম যদি আমরা পার্সেন্টেজ এর বের করতে চাইতাম, বাট চাচ্ছি রিলেটিভ এরর বের করতে, তাই আমরা পার্সেন্টেজটা দিব না। তাহলে ইজ ইকুয়াল টু কি হবে? দেখো লন হলে 3 সামনে আসতো না, তার মানে এখানে 3 সামনে আসবে, জাস্ট del u বাই u। আমরা ক্লিয়ার হয়েছি? মানে পুরোপুরি দেখো ln এর মতো 3 সামনে আসছে, জাস্ট ছোট্ট একটু চেঞ্জ, অপারেশনের চেঞ্জ। সেটা কি? আগেরটা যদি ln থাকে এখন সেটা del x বাই x অথবা del x বাই x ইনটু 100%, যেটাই হোক, কারণ দুই ক্ষেত্রে রেশিও একই জিনিস হবে। ঠিক আছে? তাহলে এইটাই কিন্তু আমার সেই কাঙ্ক্ষিত, আমাদের যেই চাচ্ছিলাম এটাই কিন্তু তোমার সেই কি ভাইয়া? এটাই তোমার সেই রিলেটিভ এরর, রিলেটিভ এরর। ঠিক আছে? তাহলে আই থিংক আমরা ক্লিয়ার। এখন এটা জানতে চাচ্ছি, তাহলে দেখো কত আসছে অ্যানসার? 3 del u বাই শুধু u। তাহলে দেখো 3 del u বাই u মানে অ্যানসার বি। ক্লিয়ার? To determine the gravitational acceleration, we get the equation g is equal to 4 pi square L. Okay, তাহলে দেখি আমরা এখানে কি বলেছে? g is equal to 4 pi square into L by t square। বলেছে কি যে এটা কি প্রপোর্শনাল এরর, মানে কি? মানে সেই প্রপোর্শনাল এরর মানে হলো রিলেটিভ এরর। মানে যে রিলেটিভটা মনে করে দেখো প্রত্যেকবার কিন্তু একটা রেশিও বানাচ্ছি, প্রপোর্শন বানাচ্ছি। তো প্রপোর্শনাল এরর আর রিলেটিভ এরর একই জিনিস। তাহলে খেয়াল করে দেখো প্রথম কথা কি বলছে? এরর বের করার সময় আমরা ইকুয়েশন লিখব, লিখে কি করব? আমরা কনস্ট্যান্টটাকে ভুলে যাব। এই যে দেখো 4 pi square কে আমরা ধরে নিয়ে এই তো ভুলে গেলাম, বাদ। এখন বাকির উপরে যদি লন অ্যাপ্লাই করতাম কি আসতো? দেখো তো এটা যদি লন অ্যাপ্লাই করতাম, ln অ্যাপ্লাই করতাম কি আসতো? ln of g is equal to কি ভাইয়া? ln of L, তারপর কি আসতো? মাইনাস ln of t square। কেন মাইনাস ভাই? কারণ ডিভাইড থাকলে আমরা জানি ln মাইনাস হয়, অর্থাৎ কি আসতো? ln of L minus 2 ln of t। এটা তো আসার কথা, তাই না? বাট এখানে একটা কথা বলেছিলাম, যখন আমরা এরর নিয়ে কাজ করব, এররের ক্ষেত্রে মনে করে দেখো আমরা দিয়েছি, দেখো এরর হিসাব করতে হবে প্লাস মাইনাস, দেখো যে প্লাস মাইনাস দিয়েছি, তাই না? মানে এরর ক্যান বি পজিটিভ আর ক্যান বি নেগেটিভ। এজন্য আমাদের এই মাইনাসটা সরে যায়। ঠিক আছে? এররের ক্ষেত্রে মাইনাসটা থাকে না। আর আরেকটা জিনিস আমরা ম্যাক্সিমাম এররটা বের করি। ঠিক আছে? সেজন্য মাইনাস দেওয়ার দরকার হয় না। কেন হয় না? যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, কারণ কি এরর ক্যান বি পজিটিভ আর নেগেটিভ দুইটা আমরা দেখতেছিলাম। সেজন্য এখানে কি আসলে এই মাইনাসটা থাকবে না। তাহলে এররের ক্ষেত্রে কি হয়ে যাবে? এররের ক্ষেত্রে প্লাস হয়ে যাবে। ঠিক আছে? তাহলে দেখলাম যেটা মেইনলি ln এর মতো সবই ফলো করে, দুইটা এক্সেপশন। একটা কি? কোন কনস্ট্যান্ট নিয়ে আমরা হিসাব করব না, কনস্ট্যান্ট যদি শুরুতে থাকে বাদ দিয়ে দিব। সেকেন্ড কথা কি? সেকেন্ড কথা হলো আমরা কি করব না, ln a বাই b বা ln এর ক্ষেত্রে ভিতরে যদি ডিভিশন থাকে আমরা জানি এখানে কি করতে হয়? মাইনাস দিতে হয়, বাট এররের ক্ষেত্রে কোনো মাইনাস না, প্লাস দিয়ে দিব। ঠিক আছে? তাহলে এখন যদি আমরা এটাকে এরর ফর্মে নেই, কি আসবে? এরর অফ g। তাহলে এরর অফ g মানে কি? del অফ g ডিভাইড বাই g প্লাস ইনটু পার্সেন্টেজ দিব, দরকার নাই কারণ এখানে চাইতো নাই, রিলেটিভ চাইছে। তাহলে ইজ ইকুয়াল টু কি হবে? ln টা যেহেতু উপরেরটা এর আসবে আগে del l বাই l, দেন মাইনাস দিব না, আমরা প্লাস দিব, t স্কয়ার সামনে চলে আসবে ইনটু del t বাই t। ক্লিয়ার? দেখো তো হুবহু এটাকে ফলো করেছে না? জাস্ট ln এর জায়গায় del l বাই l, ln t এর জায়গায় del t বাই t, আর সামনে জায়গায় 2 আসছে। ঠিক আছে? কেন 2 আসলো? যে t স্কয়ার যেহেতু ln করলে কি আসে? পাওয়ার সামনে চলে যায়, পাওয়ার সামনে চলে গেছে। ক্লিয়ার? তাহলে দেখো অ্যানসার কি আসছে? অ্যানসার আসছে এই যেটা, অর্থাৎ অ্যানসার হোপফুলি আমরা পারবো ইনশাআল্লাহ। সো আর অনেকগুলো আছে ইনশাআল্লাহ, এখন যদি ক্লিয়ার না হয়ে থাকে হোপফুলি আরো ক্লিয়ার হয়ে যাবে, কারণ অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে। তাহলে এটা রিলেটিভ এরর চাইছে, সেম কথা লন বসালে কি হতো? ln of f is equal to 2 into ln of x। তাহলে এখন চিন্তা করো f is equal to x স্কয়ার, এরর হলে কি হবে? রিলেটিভ এরর ইজ ইকুয়াল লন হলে 2 সামনে আসতো, তার মানে 2 সামনে আসবে del x বাই x। শেষ। তার মানে অ্যানসার কি? 2 into del x বাই x। এই অ্যানসার হলো ডি।
if the error in determining the radius of a sphere is 1.5%, how much error will be determining its volume? সুন্দর কোশ্চেন, বলেছে ভলিউম ডিটারমিনেশন, একটা স্ফিয়ারের ভলিউম ডিটারমিনেশন এরর কথা হবে। ঠিক যেমন মনে করে দেখো আমরা কিন্তু একটা এক্সাম্পল দেখেছিলাম যে আমাদের এরিয়াটা জানতে চেয়েছে, যেখানে একটা আর্মের এরর দেওয়া ছিল, এরিয়াটা বের করতে পেরেছি, আমরা পেরেছি। জাস্ট একটা জিনিস লাগছে আমাদের, কি লাগছে? ফর্মুলাটা লাগছে। দেখো এই ফর্মুলাটা জানলে কিন্তু আমরা পারতাম, এটা না জানলে কিন্তু আমরা পারতাম না। সেই জন্য সবসময় যে এররের কিছু আসলে ফর্মুলাটা চিন্তা করবা কি হবে। তাহলে দেখো তো ভলিউমের ফর্মুলা কি আমরা জানি, কি জানি আমরা জানি ভলিউম v is equal to 4/3 pi r cube। তাহলে দেখো আর কিন্তু চলে আসছে, কি আছে? আর এর পার্সেন্টেজ, দেখো 1.5% মানে কি? এটা আসলে পার্সেন্টেজ এরর দেওয়া। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি 4/3 পাই আর কিউব, যেটা বলেছিলাম ঠিক আগের মতো একই কথাই বলবো। প্রথমে আমরা কি করব, এই কনস্ট্যান্টটাকে বাদ দিয়ে দিলাম, কনস্ট্যান্টটা চলে গেল। এখন তারপর কি করব, এটাকে আমরা লনের মতো চিন্তা করব। ln হলে কি হইতো একটু পাশে মনে করতে পারো, ln of v is equal to পাওয়ার সামনে চলে আসবে ln of r, তাই না? এখন জাস্ট ln এর জায়গায় এরর বসাও, যেহেতু চেয়েছে পার্সেন্টেজ এরর দেওয়া আছে, তার মানে আমরা পার্সেন্টেজ বসাতে পারি, সমস্যা নেই। del v by v into 100% is equal to 3 সামনে আসবে del r by r into 100%। এখানে একটা ছোট্ট কথা ভাইয়া, এই যে ভাই আমি কিন্তু বারবার এই del v by v লিখতেছি, একবার কিন্তু বাংলা লিখি না কেন, এভাবে চিন্তা করবে, এটা অনেক হেল্প করবে। ঠিক আছে, আরেকটা জিনিস, del v মানে কি? v এর অ্যাবসলিউট, v মানে কি? অ্যাকচুয়াল v মানে অ্যাকচুয়াল ভলিউম। ঠিক আছে, ওকে। তাহলে দেখো আলটিমেটলি আমাদের হিসাব থেকে রেজাল্ট কি আসছে, এই টোটালটার ভ্যালু কিন্তু দেওয়া আছে, ভয় পাও না। এই টোটালটাই ছিল কিন্তু আমাদের কি পার্সেন্টেজ, মনে করে দেখো আমরা কিন্তু শিখেছিলাম যে এই যে দেখো শুধু del l মানে হলো অ্যাবসলিউট, del l by l1 বা অ্যাকচুয়াল l মানে কি? রিলেটিভ। পার্সেন্টেজ কোনটা? del l by l into 100%। ঠিক আছে, এটা হলো l এর পার্সেন্ট, l এর পার্সেন্টেজ এরর। তাহলে r এর পার্সেন্টেজ এরর কি হবে? del r by r into 100%, যেটা আমরা যেখানে পেয়েছি। তাহলে এইটা কিন্তু তোমার দেওয়া আছে কত ভাইয়া? 1.5%। তাহলে आंसर কত? 3 into 1.5%, সো आंसर 4.5%। দেখো কঠিন লাগলো না সহজ লাগলো? আই থিংক ইজি হয়েছে। সো आंसर 4.5%। In the formula v is equal to 4/3 pi r cube, if error of measurement of radius is 2%, what will be the error determining v? তোমরা চটপট মানে 5 সেকেন্ডের মধ্যে করে ফেলো, দেখবা কিছুদিন পরে আসলে আর করতে হবে না, মুখস্থ থাকবে। মুখস্থ বলতে কি? চোখের মধ্যে ভাসতেছে, এটা অনেক কমন একটা কোশ্চেন। 4/3 pi r cube, তাহলে এরর কি হবে? আবার ঠিক আগের মতো একই কথা, আমরা কনস্ট্যান্টটাকে প্রথমে ইনটু 100%, কেন পুরোটা করলাম? পার্সেন্টেজ বের করতে বলছে, কি হবে? পাওয়ার সামনে আসবে del r by r into 100%। সো आंसर কত? দেখো এই del r by r রেডিয়াসের কি দেওয়া আছে, এই যে পার্সেন্টেজটা দেওয়া আছে কত? 2%। তাহলে आंसर কত? 3 into 2%, সো आंसर 6%। সো आंसर হবে এই যে 6%, অর্থাৎ आंसर ডি হবে। If the actual value of radius of a sphere is 3 cm and measured value is 2.98, what is the percentage error? দেখো এখানে পার্সেন্টেজ এরর চাইছে কিসের? ভলিউমের। বাট আগের সাথে এটার পার্থক্য দেখো, এখানে কিন্তু দিয়েছিল পার্সেন্টেজে, বাট এখানে কিন্তু পার্সেন্টেজ জানি, রাদার অ্যাকচুয়াল ভ্যালু দিয়েছে, মেজার্ড ভ্যালু দিয়েছে। অর্থাৎ আমি যদি বলি এটা ধর আমাদের r2, এটা আমাদের কই এই যে 3 সেন্টিমিটারটা আমাদের r1। ঠিক আছে, তাহলে আমরা যদি এখন একটু দেখি যে আমরা দেখো আমরা যদি এই ফর্মুলাটা হিসাব করি, ঠিক আগের মতো হিসাব করব, v is equal to 4/3 pi r cube। তো এই 4/3 কোনো কাজ নাই বাদ, তাহলে কি থাকবে দেখো তো, del v by v into 100% is equal to কি হবে? 3 সামনে আসবে into del r by r into 100%। এখন কি হিসাব করো, del rটা এখন আগেরবার কিন্তু কি ছিল? আগেরবার পুরোটা ভ্যালু 2% অলরেডি দেওয়া ছিল, বাট এখানে কিন্তু দেয় নাই, রাদার আমাদের বের করতে হবে, তাই না? তাহলে এখন একটু খেয়াল করে দেখো, এই যে আমাদের del rটা কি আমাদের অ্যাবসলিউট না? তাহলে অ্যাবসলিউট মানে কি? জাস্ট পার্থক্য বা ডিফারেন্সটা। তাহলে দেখো ডিফারেন্স কত? 3 থেকে 2.9 বাদ দাও তো ডিফারেন্স কত আসে? অবশ্যই 0.02, তাই না? এখন সে নিচের আর বলেছে কি 3 সেন্টিমিটার, তাহলে এই আরটার आंसर কত? অ্যাকচুয়াল आंसर 3। ভাই আমরা সেন্টিমিটার কি মিটার নিব? দরকার নাই, কারণ আমাদের দেখো উপরেরটাও সেন্টিমিটার, নিচেরটাও সেন্টিমিটার, সো আলটিমেটলি কোনো সমস্যা হবে না। তাহলে দেখো आंसर কত আসে? 3 ইনটু উপরে থাকবে 0.02 ডিভাইড বাই 3 ইনটু 100%। তাহলে দেখা যাচ্ছে কি দেখো, এই যে 3 তো বাদ, সো ওভারঅল आंसर 0.02 ইনটু 100, সো आंसर কত? 2% হওয়ার কথা। তাহলে आंसर আসবে 2%। তাহলে দেখা যাচ্ছে কি আমাদের এই যে ডি হবে आंसर। If the measuring radius of a circle is 5 plus minus 0.2% centimeter, then what is the percentage of error in measurement of area? তাহলে দেখো সার্কেলের রেডিয়াসটা দেওয়া আছে, রেডিয়াস অফ এ সার্কেল, তাহলে বলেছে এরিয়াটা কত হবে। তাহলে একটা সার্কেলের এরিয়া কি আমরা খুব ভালো মতো কিন্তু জানি যে a is equal to কি ভাইয়া? পাই r স্কয়ার। তাহলে এখন এখানে সেম কথা, যে যখন আমরা কাজ করব এই পাইটাকে ভুলে যাব, দরকার নাই। তাহলে কি আসবে দেখো তো, তাহলে এখানে সেম কথা, del a by a into 100%, অর্থাৎ পার্সেন্টেজ এরর অফ a বা এরিয়া is equal to what? পাওয়ার সামনে আসবে 2 into del r by r into 100%। ঠিক আছে, আগের মতোই। এখন এখানে একটা ছোট কথা দেখো, এখানে কি দেওয়া আছে? 5 plus minus 0.2। তাহলে দেখো এখানে কিন্তু আবার 5 বসাবো, 0.2 বসাবো না, জীবন সহজ করে দিয়েছে। এইটাই কিন্তু তোমার সেই পার্সেন্টেজ, মনে আছে আমরা দুইটা ফরম্যাট শিখেছিলাম। এটা কিন্তু কি দেওয়া আছে? পার্সেন্টেজে দেওয়া আছে। তাহলে অবশ্যই এই পুরাটার ভ্যালু দেওয়া আছে তোমার কত? 0.2%। তাহলে आंसर কত হবে দেখো তো, 2 into 0.2, आंसर 0.4% হওয়ার কথা। The force F has been applied over a square length L if the error in the measurement of L is 2% and the error in the measurement of F is 4%, তাহলে এররটা কত হবে? কার ক্ষেত্রে? প্রেসারের ক্ষেত্রে। সো আগে ফর্মুলাটা চিন্তা করি। দেখো আমরা জানি কি P is equal to F by, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং কোশ্চেন। তো লজিক কি বলে? ভাই লজিক বলে যে del P by P into 100%। কত হবে? অবশ্যই del F by F into 100%। দেন কি হওয়ার কথা ছিল? লন অনুযায়ী হওয়ার কথা ছিল, ln F minus ln A, তাই না? মাইনাস হওয়ার কথা ছিল, বাট আগে বলেছিলাম যে এররের ক্ষেত্রে এখানে আমরা কি দিব? প্লাস দিব। কি থাকবে তারপরে? প্লাস সেম আগের মতো del A by A into 100%। ঠিক আছে, এখন দেখো আমাদের তাহলে এফ এর কিন্তু দেওয়া আছে, দেখো বলেছে কি এফ এ হলো 4%, তার মানে এই পুরাটার ভ্যালু কত আমাদের? এই পুরাটার ভ্যালু হলো 4%। নাইস। এখন এর ভ্যালু কত ভাই? এই পুরাটার ভ্যালু কি 2%? বাট না, কি আছে এটা? এটা দেখো এল দেওয়া আছে, তাহলে এটা কি দেওয়া আছে? এল দেওয়া আছে। দেখো ফোর্সটা অ্যাপ্লাই করেছি আমরা একটা স্কয়ারের উপরে, তাহলে এটা একটা এল, এটা একটা এল, তাই না? তাহলে স্কয়ারের যদি দুই সাইড এল হয়, তাহলে আমাদের এ কত? এ হলো এল স্কয়ার। তাহলে এ যদি এল স্কয়ার হয়, তাহলে আমরা জানি তাহলে del a by a into 100% will be equal to পাওয়ার সামনে চলে যাবে 2 into del l by l into 100%, তাই না? অবশ্যই এটা হওয়ার কথা, ঠিক আগের মতো লনের মতো চিন্তা করো। তাহলে খেয়াল করে দেখো, এইটার ভ্যালু কিন্তু দেওয়া আছে তোমার কত? এইটার ভ্যালু দেওয়া আছে হলো 2। এই যে দেখো 2%, কার মেজারমেন্ট, কার এরর? এল এর এরর হলো 2%। তাহলে ওভারঅল এর এরর কত থাকতেছে দেখো তো, 2 into 2 অর্থাৎ 4%। তার মানে এইটার ভ্যালু তোমার কত ভাইয়া? 4%। তাহলে এই যেটা দেখতেছি আমরা, এইটার ভ্যালু কিন্তু আলটিমেটলি 4%। তাহলে তোমার এক্সাক্ট ভ্যালুটা কত আসতেছে? if এর এরর 4%, এর এরর 4%, সো 4 plus 4 অর্থাৎ তোমার आंसर 8% হওয়ার কথা। তাহলে आंसर হবে 8% অর্থাৎ D। If the radius of a sphere is r plus, okay, r 10 plus minus 0.1, what is the percentage error of volume? তাহলে দেখো এখানে কিন্তু ভলিউমের কাহিনী বলেছে, বাট এখানেও সেম কথা, 10 বাট এটা কিন্তু পার্সেন্টেজ দেয় না, তার মানে এটা কি তোমার? এটা কিন্তু তোমার রিলেটিভ এরর। এটা আবার অ্যাকচুয়াল ভাবে ভুল করো না, রিলেটিভ এরর এটা, ঠিক আছে? যেটা দেওয়া থাকে কি ভাই রিলেটিভ এরর। তাহলে দেখো এখানে সেম কথা, v is equal to
4/3 পাই r কিউব। তাহলে ডেল v বাই v ইনটু 100% ইজ ইকুয়াল টু, দেখো এখানে সেম কথা আমরা কি করব, আমরা এই যে কনস্ট্যান্টটাকে ভুলে যাব, শুধু r কিউব থাকবে। তাহলে কি লিখতে পারি আমরা 3 ইনটু ডেল r বাই r ইনটু 100%। তাহলে দেখো ডেল r এর ভ্যালু কত দেওয়া, ওই যে 0.1, ওইটাই কিন্তু তোমার ডেল r, কারণ এটাই কিন্তু তোমার রিলেটিভ। তাহলে 0.1 আর নিচে কি অ্যাকচুয়াল, মানে কত 10। তাহলে কি থাকতেছে আসলে 3 ইনটু 0.1/10 ইনটু 100%, তাই না? এমন কিছু হওয়ার কথা না। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, কাটাকাটি করলে কি আসে, এটা দিয়ে কাটো, এটা কি 1, এটা হবে 10, 10 দিয়ে মাল্টিপ্লাই করার কথা হবে 3 ইনটু 1, অর্থাৎ অ্যানসার কিন্তু সেই 3%। তাহলে অ্যানসার কত দাঁড়াচ্ছে, অ্যানসার দাঁড়াচ্ছে 3%, অ্যানসার সি হবে। G of a place is measured 10 meter per second square by a simple pendulum. The actual is 9.84, percentage এর কত। তাহলে সিম্পল কোশ্চেন দিয়েছে, তাহলে আমরা জানি পার্সেন্টেজ এর মানে কি, মনে করে দেখো। তাহলে পার্সেন্টেজ ছিল কি, পার্সেন্টেজ ছিল কি, উপরে ছিল কি আমাদের, উপরে ছিল অ্যাবসলিউট। অ্যাবসলিউট মানে কি, অ্যাবসলিউট মানে হলো অ্যাকচুয়াল মাইনাস মেজার্ড ডিভাইড বাই কি ছিল ভাই, ডিভাইড বাই অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল মাইনাস মেজার্ড ডিভাইড বাই অ্যাকচুয়াল ছিল। তাহলে খেয়াল করে দেখো এখানে কি আসছে, আমাদের অ্যাকচুয়াল হলো 10, তাহলে 10 মাইনাস 9.81 ডিভাইড বাই অ্যাকচুয়াল মানে 9.81, কত সে এত কি, ফার্স্ট অফ অল পার্সেন্টেজ চেয়েছে, তার মানে কি করতে হবে, সবার সাথে একটা করে 100% লাগানো, একটা করে 100% লাগানো। এখন দেখো কি আসে এখানে, 10 মাইনাস 9.81 কত আসবে, 81, তার মানে 19 থাকতেছে, তার মানে 0.19 বাই 9.81, কত ইনটু 100 আর ওভার পার্সেন্ট। এখন খেয়াল করে দেখো, এই যে 100 কে যখন 0.19 দিয়ে মাল্টিপ্লাই করব, কত আসবে এটা, 19 বাই 9.81 ইনটু 100। দেখো দেখি কি বোঝা যাচ্ছে না, দেখো 9 দুগুণে কত হয় 18, তার মানে বোঝা যাচ্ছে যে এই যে 9 দুগুণে 18, তার মানে এইটার ভ্যালুটা রেদার কাছাকাছি আসবে কার, হয়তো বা 2 হবে না, বাট হ্যাঁ 2 এর কাছাকাছি আশপাশে কিছু একটা থাকবে। দেখো তো এর মধ্যে 2 এর আশপাশে কাকে দেখতেছো, শুধুমাত্র এইটাই আছে, তার মানে অ্যানসারটা মানে সি। তো তোমার কিন্তু পুরো হিসাব করতে হচ্ছে না, এখানে তুমি পেয়ে যাচ্ছ। mass of an object is 100 kg plus minus 2% আর ভলিউম দেওয়া আছে 10 মিটার কিউব plus minus 3%, পার্সেন্টেজ এরর ইন ডেনসিটি। তাহলে আমরা জানি কি ডেনসিটি, মনে করে দেখো কি ছিল, রো, অর্থাৎ আমাদের ডেনসিটি ইজ ইকুয়াল টু মনে হচ্ছে m বাই v, তাই না? তাহলে আমরা যদি বলি এটার পার্সেন্টেজ এরর কত হবে, তাহলে আমরা যদি বলি ডেল অফ রো ডিভাইড বাই রো ইনটু 100%, অর্থাৎ যে পার্সেন্টেজ এরর কি হবে, এটা যেহেতু m বাই v, বাট আমরা জানি লন হলে এ লন m মাইনাস লন v হতো, বাট আমরা জানি এরর ক্ষেত্রে মাইনাস দিব না, আমরা প্লাস দিব। তাহলে কি হবে, ডেল m ডিভাইড বাই m ইনটু 100% যোগ ডেল v বাই v ইনটু 100%। তাহলে এখানে কি আসবে, দেখো তো m এর বলেছে কত, m এর কিন্তু পার্সেন্টেজ এররটাই দেওয়া আছে কত, 2%, তার মানে তোমার এই পুরোটা ভ্যালু কিন্তু দেওয়া আছে কত ভাইয়া, 2%। তাহলে এটা হলো আমাদের 2%। এখন দেখো এর পাশে কি ভলিউম দেওয়া আছে 3%, তার মানে ভলিউমের এরর যেটা, এই যে ডান দিকেরটা, এটা কত দেওয়া আছে 3%। তাহলে টোটাল রেজাল্ট কত আমাদের 2 + 3, অর্থাৎ অ্যানসার হলো 5%। তাহলে অ্যানসার হবে সি হবে অ্যানসার। ঠিক আছে, এরপর দেখি আমরা হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ এরর ইন ক্যালকুলেটিং দ্য সারফেস এরিয়া বাই টেকিং দ্য 2 + 0.1 মিটার অফ এ স্ফিয়ার। তো স্ফিয়ারের সারফেস এরিয়া, এখানে আমাদের অনেক ফর্মুলা ভুলে যদিও অ্যানসার চলে আসবে, মাথায় রেখো স্ফিয়ারের ক্ষেত্রে কিন্তু এ হলো 4 পাই r স্কয়ার, ঠিক আছে, আর শুধু পাই r স্কয়ার হলো সার্কেলের ক্ষেত্রে। তাহলে এই যে এরর, এটা এমনি তো বাদ যাবে কনস্ট্যান্টটা, সেটা নিয়ে টেনশন নাই। তাহলে কি হলো আমাদের, তাহলে ডেল a বাই a ইনটু 100% ইজ ইকুয়াল টু কি থাকবে এখানে, সেম পাওয়ারটা সামনে নিয়ে ফেলো, তাহলে 2 ইনটু ডেল r বাই r ইনটু 100%। তাহলে কি থাকতেছে দেখো তো, এখানে কিন্তু আমাদের কি দেওয়া আছে 2 + 0.1, পার্সেন্টেজ চিন্তা নেই, এটা মানে কি আমাদের রিলেটিভ দেওয়া আছে, রিলেটিভ দেওয়া আছে মানে কি করব আমরা, তাহলে 2 ইনটু রিলেটিভ কত 0.1, অ্যাকচুয়াল কত, এই যে এটা হলো অ্যাকচুয়াল, এটা হলো অ্যাকচুয়াল, তাহলে কত থাকবে নিচে 2 ইনটু 100%। তো তারপর 2 দিতে বাদ, তার 0.1 ইনটু 100 করলে আসে কত 10%। অ্যানসার কত, অ্যানসার হবে 10%, তাহলে পার্সেন্টেজ এরর 10%। কারেন্ট ফ্লো ইন আ ওয়্যার ইজ 2.5 + -5.5 অ্যাম্পিয়ার আর ভোল্টেজ দেওয়া আছে 40 ± 1 ভোল্ট, হোয়াট ইজ দ্য রেজিস্ট্যান্স। তাহলে দেখো টোটাল রেজিস্ট্যান্সটা জানতেছে, তবে এখানে একটা কথা বলছে, তুমি একটু ফরম্যাটটা যদি খেয়াল করো, দেখো ফরম্যাটের প্রথমে কি আছে ভাইয়া, প্রথমে আছে হলো অ্যাকচুয়াল, আর এই জায়গায় দেখো সবগুলোই কি দেওয়া আছে, সবগুলোই কিন্তু রিলেটিভ দেওয়া আছে। তারপরে তোমাকে দুইটা জিনিস বের করতে হবে, ঠিক আছে, পার্সেন্টেজ কিন্তু বের করতে বলে নাই, এতক্ষণ পর্যন্ত সবই আমরা পার্সেন্টেজ বের করেছি, তাই এই বাম দিকে কখনো হাত দেই নাই, ঠিক আছে, বাট এখন কিন্তু আমাদের রিলেটিভ বের করতে বলছে। তো ভাই কিভাবে করবো, চলো দেখি। তাহলে আমরা যদি আগাই, যদি আমরা একটু আগাই, তাহলে কি করবো, ওকে 1 মিনিট, সরি সরি একটা ছোট কথা, এটা রিলেটিভ হবে না, মিস্টেক, এটা অ্যাবসলিউট, সরি 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 বসে অ্যাবসলিউট, বাট এটা লিখেছি অ্যাবসলিউট, ঠিক আছে, রিলেটিভ তো পুরোটা। সো 0.1 অ্যাবসলিউট, আগে কি এরকম কোনো জায়গায় হয়েছে না মনে হয়, ওকে সরি, এখানে এটা অ্যাবসলিউট, ফাইন মাই মিস্টেক, সরি 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 ছোট একটা মিস্টেক হলো অ্যাবসলিউট, ঠিক আছে। সো এটা একটু কারেক্ট করে নিও, এটা অ্যাবসলিউট হবে সবগুলো, ঠিক আছে, আর যে পার্সেন্টেজ থাকবে পার্সেন্টেজ, আর অন্যটা তো অ্যাবসলিউট আমরা বলেছিলাম, ঠিক আছে। ওকে তাহলে এখানে আমরা বলে ফেলেছিলাম, মনে করে দেখো এই যেটা অ্যাবসলিউট, ঠিক আছে, তাহলে অ্যাবসলিউটের পার্সেন্টেজ আই থিংক আমরা পারবো। ওকে ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ, নাইস, ঠিক আছে। তাহলে মোটামুটি কিন্তু ক্লিয়ার যে অ্যাবসলিউট কোনটা, পার্সেন্টেজ কোনটা। তাহলে যদি কিছু পার্সেন্টেজ থাকে মানে কি, যদি r + 2% দেওয়া থাকে, তাহলে সেটা পার্সেন্টেজ দেওয়া আছে, মানে পার্সেন্টেজ অফ এরর, আর যদি শুধু ভ্যালু দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রে আমরা যদি বলি এখানে কি দেওয়া আছে, এখানে আসলে রিলেটিভ না, সরি মাই মিস্টেক, এখানে অ্যাবসলিউট দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এটা কি আমাদের, এটা হলো আমাদের অ্যাবসলিউট, ঠিক আছে। তাহলে এখন খেয়াল করে দেখো বলছে রেজিস্ট্যান্সটা কত হবে ওয়্যারটার। তাহলে আমরা যদি আগে, তাহলে আমাদের অ্যাকচুয়ালটাও বের করতে হবে, আবার অ্যাবসলিউটটাও কিন্তু বের করতে হবে। তাহলে দেখো অ্যাকচুয়ালটা কত দেখি বুঝতেছো, এটা হলো এটার অ্যাকচুয়াল মানে i, এটা এটার অ্যাকচুয়াল মানে কি v। তাহলে আমরা যদি অ্যাকচুয়ালটা জিজ্ঞেস করতে চাই, তাহলে অ্যাকচুয়াল আর কত হবে, r = v বাই i। তাহলে v বাই i মানে কত, ভোল্টেজ কত 40 ডিভাইড বাই 2.5, হিসাব করে দেখো কত আসবে, 5 দ্বিগুণ সরি 2 দ্বিগুণ করে দিকেই 80/5 মানে কত 16। তার মানে আলটিমেটলি অ্যাকচুয়াল রেজিস্ট্যান্স কত 16 ওহম, অ্যাকচুয়াল মিলে গেছে, ঠিক আছে, অবশ্যই চারটা একই, তার মানে না মিললে আসলে মিলবে ঠিক মতো। এখন তাহলে আমাদের ঝামেলা কোন নিয়ে, অ্যাবসলিউটটা নিয়ে, চলো আমরা একটু দেখি। তাহলে আমরা কিন্তু কখন অ্যাবসলিউটের ফর্মুলা শিখি না, আমরা শিখি রিলেটিভ আর পার্সেন্টেজের। তাহলে আমরা যদি বলি যে এই যে আমরা শিখেছি কি, আমরা জানি r = v বাই i, তাহলে r = যদি v বাই i হয়, দেখো তাহলে কি বলা যায়, ডেল r বাই r মানে r এর রিলেটিভ ইজ ইকুয়াল টু কি ভাইয়া, ডেল v বাই v প্লাস ডেল i ডিভাইড বাই i হওয়ার কথা, তাই না? তাহলে এখন একটু খেয়াল করে দেখো, তাহলে এখন একটু খেয়াল করে দেখো, আমাদের কিন্তু লাগবে কোনটা, এই অংশটুকু লাগবে, আমাদের লাগবে কিন্তু এইটা, এটাই তোমার হলো অ্যাবসলিউট। তাহলে আমাদের কিন্তু লাগবে সেই অ্যাবসলিউটটা, ঠিক আছে, পুরোটা কিন্তু লাগতেছে না। তাহলে আমাদের এখন কাজ করতে হবে কি, একটু যদি খেয়াল করো, এটার ভ্যালু কি দেওয়া আছে, দেখো তো হিসাব করি, ডেল v কত দেওয়া আছে আমাদের, এইটা কিন্তু ডেল v, অর্থাৎ অ্যাবসলিউট, এটা হলো আমাদের কি ভাইয়া ডেল v,
এটা হলো আমাদের ডেল বি, অর্থাৎ কি আমাদের সেই অ্যাবসলিউট এররটা, অ্যাবসলিউটটা এটা 0.5, এটা কি আমাদের ওইটা ডেল আই মানে অ্যাবসলিউটটা। তাহলে এটা কত ভাই দেখো তো, ডেল বি কত 1, অ্যাকচুয়াল বি 48 যোগ ডেল আই কত দেওয়া আছে 0.5 আর অ্যাকচুয়াল কত 2.5। মোটামুটি ক্লিয়ার আমরা। এখন দেখি এখানে কি আছে, বাম দিকটা খেয়াল করো। আগেরবার কিন্তু কখনো বাম দিক নিয়ে আমরা কাজ করি নাই। এখন খেয়াল করো ডেলার বাই আন্না, তাহলে আমাদের বের করতে হবে ডেলার, বাট টোটাল আমরা বের করে ফেলছি 16। তারপরে আমরা এখন হিসাব সহজ হয়ে গেল। চলো দেখি 0.5 দিয়ে কাটাকাটি করার কথা, 1/5 আসার কথা। এখন দুইটার মধ্যে আমরা একটু দেখি এলসিএম করি, কি আসবে 45 40 1 + 8, তার মানে আলটিমেটলি 9/40। তাহলে ওভারঅল আমরা যদি বলি তাহলে ডেলারটা কত আসবে, আমাদের ডেলারটা আসবে 9/40 ইনটু 16। তাহলে 9/40 ইনটু 16 কিভাবে হিসাব করা যায় দেখো তো, 8 দিয়ে কেটে ফেলো, 2 আসবে, এখানে আসবে 5, তার মানে কত আসবে 9 × 18 18/5। তাহলে 18/5 মানে কত, 3 5 15, তার মানে 3 দেন 3 5 5 6 30, তার মানে কত আসবে 3.6 ওহম। এটা কিভাবে করলেন দেখো, আমি আসলে 18 কে প্রথমে 15 যোগ 3 এ ভাগ করছি, তো 15 মানে 3 আর এদিকে 30 ধরে 5 6 30, তার মানে এদিকে 6 আসবে, आंसर 3.6, তার মানে आंसर হবে বি 16 + -3.6। Length of the sheet is 5 ± 0.1 cm, width হলো 2 ± 0.01 cm. What is the area of that sheet? তাহলে এরিয়া কি হবে, তাহলে এরিয়া আমরা জানি কি ভাই, এরিয়া চেয়েছে সেম কথা, প্রথমে থাকতে হবে কি আমাদের অ্যাকচুয়াল, আর পরে থাকবে কি আমাদের অ্যাবসলিউট। প্রথমে অ্যাকচুয়াল, পরে থাকবে অ্যাবসলিউট। তাহলে একটু যদি খেয়াল করে দেখো কি আসছে আমাদের, ফার্স্ট অফ অল আমাদের অ্যাকচুয়ালটা বের করি। তাহলে এটা কি আমাদের লেন্থ, আমরা যদি বলি a সাপোজ xy দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দেখো কি আসছে আমাদের লেন্থ কত, এই যে দেখো 5 আর এদিকে কত 2, এটি কত অ্যাকচুয়াল ভ্যালু, তার মানে 5 * 2 অর্থাৎ 10 মিটার স্কয়ার। তার মানে আমরা অ্যাকচুয়াল বের করতেছি, লাগবে কোনটা অ্যাবসলিউট। তাহলে দেখি, তাহলে আমরা জানি a কত ভাই xy, তাহলে কি আমরা বলতে পারি del a বাই a del x বাই x যোগ del y বাই y। ভাই পার্সেন্টেজ কেন দেন নাই, কারণ আমরা বলতেছি এরকম ফর্মুলা লনের ফর্মুলা। তাহলে দেখো এখানে কি জানতেছি আমরা, del x কত বলেছে, x এর চেঞ্জ 0.1, অ্যাবসলিউট ডিভাইড বাই 5, তাহলে 0.1 এই যে দেখো এখান থেকে নিয়েছি 0.1 ডিভাইড বাই 5, আর এখান থেকে 0.01 ডিভাইড বাই 2, 01 ডিভাইড বাই 2 হয়ে গেছে। এখন দেখো আমাদের ডেলের সাথে কি ছিল, আমরা যদি বলি অ্যাকচুয়াল ভ্যালু 10, তাহলে এখানে কি থাকবে del a ডিভাইড বাই 10। তাহলে এখন লাস্ট হিসাব করে ফেলি আমরা, কি আসবে দেখো তো, 10 দিয়ে মাল্টিপ্লাই করে ফেলো, তাহলে del a যোগ মাল্টিপ্লাই করলে কত আসে 1/5 যোগ 10 দিয়ে মাল্টিপ্লাই করলে 0.1/2, তাহলে কি আসবে আলটিমেটলি দেখো, এখানে কি আসে কথা, 5 দিয়ে মাল্টিপ্লাই করলেও কত আসবে 10, এখানে 2 আর এদিকে কাটাকাটি করলে 0.5, সো 2.5/10 आंसर 0.25 মিটার স্কয়ার। তারপরে 10 ± 0.25 মিটার স্কয়ার, সো সরি মিটার স্কয়ার মানে 6 সেন্টিমিটার স্কয়ার হবে, এখানে সেন্টিমিটার কন্ডিশন সেন্টিমিটার দেওয়া আছে, ঠিক আছে, সেন্টিমিটার স্কয়ার। সো আলটিমেটলি কি আসবে 2.25 সেন্টিমিটার স্কয়ার। সো এই যে দেখো आंसर, তাহলে এটাই হওয়ার কথা, आंसर এই হওয়ার কথা। সো আজকে লেকচার এই পর্যন্ত ছিল। থ্যাংক ইউ এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য। ইনশাআল্লাহ নেক্সট লেকচারে দেখা হবে। আর যে আবার সেম কথা, যে এটা কিন্তু অ্যাবসলিউট, ঠিক আছে, এটা আরেকবার একটু কারেক্ট করে নিও যেটা বলা হয়ে গেছে, ঠিক আছে। সো ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো ইনশাআল্লাহ আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 1 এটা লেকচার 3 ইনশাআল্লাহ কমপ্লিট করার চেষ্টা করব। সো চলো দেখি আজকে আমরা পড়ব ইনশাআল্লাহ এরর্স নিয়ে, এবং মূলত বাংলা কথাবার্তা যেগুলো ইম্পর্টেন্ট, সো টুইস্টার দেখতে পাচ্ছ। তো দেখো এখান থেকে কিন্তু মেডিকেল 21 22 চলে এসেছিল, এটা 18 19 এসেছে, সো গুরুত্ব কম দেওয়ার সুযোগ নাই। আমরা এরর্সে যাব, তার আগে আমরা একটু বেসিক আলোচনা করে আসি, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আমাদের এরর জিনিসটা মানে কি, মানে কোন সহজ বাংলা ভাষায় যে কিছু একটা মেজার করতে গিয়েছো, বাট হ্যাঁ তোমার যেটা আসার কথা ছিল অ্যাকচুয়াল থেকে ডেভিয়েশন এসেছে। সো শুরুতে দেখবা এররের বেশ কিছু টাইপ দেওয়া আছে, অর্থাৎ এই যে ডেভিয়েশনটা এসেছে, এই যে চেঞ্জটা এসেছে, এটা কেন হয়েছে। তো একদম শুরুতে যদি আমরা যাই, এররের অনেকগুলো টাইপ আছে, এবং শুরুতে অবভিয়াসলি আমরা ইনস্ট্রুমেন্টাল বলবো। মানে এই যে আমাদের এই যে অ্যাকচুয়াল ভ্যালু, সাপোজ অ্যাকচুয়াল ভ্যালু ছিল 10 সেন্টিমিটার, বাট আমরা এক্সপেরিমেন্টাল ভ্যালু এসেছে সাপোজ 9.61 সেন্টিমিটার। সো এই যে আমাদের চেঞ্জটা হয়েছে, এটা হতে পারে কি খুব কমন একটা কারণ, হ্যাঁ, ইনস্ট্রুমেন্টাল প্রবলেমের জন্য। তাহলে এই ইনস্ট্রুমেন্টাল প্রবলেমটাকে আবার আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। সো ছোট একটা নিয়মিত করতে পারি, সেটা হলো ব্লেজ। ওকে, তাহলে আমরা এটা ব্লেজ দিয়ে করতে পারি। সো দেখো ব্লেজ, হ্যাঁ ব্লেজ বলতে কি বোঝাচ্ছেন, প্রথমে বি থেকে হলে এটা হতে পারে ব্যাকল্যাশ, ব্যাকল্যাশ হতে পারে, দেন এল থেকে হলো আমাদের লেভেল, লেভেল এরর, এন্ড এই যে জেড ই এখান থেকে আসলে আমাদের কি জিরো হতে পারে। তাহলে শিখলাম এররটা তাহলে কি তিন রকম হতে পারে। চলো আগে আমরা জিরো থেকে শুরু করি। তাহলে মূলত আসলে জিরো এরর মানে কি, সহজ কথায় যেখানে ধরো দুইটা স্কেল আমরা ইউজ করি, যেমন एग्जांपल কি, এটা সহজ एग्जांपल দিয়ে মাথায় রাখতে পারো, যেমন এস দিয়ে মাথায় রাখতে পারো, জিরোস। সো এখানে জিরোস একটা চিপস আছে, অনেকে হয়তো বা প্রিয় বা অনেকে খেয়েছো, সো তোমরা জিরোস দিয়ে পড়তে পারো, ঠিক আছে। জিরোস কেন বললেন, এই যে এস যেটা আমরা বলতেছি, এই এস থেকে আমরা চারটা জিনিস শিখবো মোটামুটি, মানে সবগুলোর মধ্যে এস থাকবে। যেমন কি, যেমন দেখবা স্লাইড ক্যালিপার্স, ঠিক আছে, স্লাইড ক্যালিপার্স। তারপরে কি আছে আমাদের এস থেকে স্ফিয়ারোমিটার, স্ফিয়ারোমিটার। তারপরে এস থেকে আমাদের কি আছে ভার্নিয়ার স্কেল আছে, স্ক্রিউ গজ, ওকে, স্ক্রিউ গজ। এন্ড দেন কি আছে আমাদের ভার্নিয়ার স্কেল, ওকে, স্কেল যেটা হলো কি ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল আসলে আলাদা করে বলার কিছু নাই, কারণ এটা স্লাইড ক্যালিপার্সের মধ্যে চলে গেছে, ঠিক আছে। অর্থাৎ দেখো যদি মনে করে দেখি, যেমন আমি যদি বলি সাপোজ স্লাইড ক্যালিপার্স, সো এখানে কি থাকে, স্লাইড ক্যালিপার্স যদি আমরা বলি, যেমন দেখা যায় কি এই যে স্লাইড ক্যালিপার্সের মধ্যে এটা ধর একটা আমাদের মেইন স্কেল থাকবে, মেইন স্কেল থাকবে, তার সাথে কি থাকবে, তার সাথে এখানে একটা ছোট্ট স্কেল থাকে, ঠিক আছে। এই ছোট্ট স্কেলটা হলো আমাদের ভার্নিয়ার স্কেল, আর এটা আমাদের মেইন স্কেল। সো এই যে দেখো দুইটা স্কেল যখন থাকে, তখন দুইটা স্কেলের জিরো ভ্যালু আছে, 0 1 2 3 4 করা যাচ্ছে। সো এই জিরো জিনিসটা বা জিরো নাম্বারটা দুইটার মধ্যে কি একই নাকি ভিন্ন জায়গায় আছে, এটা রেসপেক্টে এরকম এরর দেখা যেতে পারে। ওকে, তাহলে আমাদের স্লাইড হলো ক্যালিপার্স আর স্ফিয়ারোমিটার তো হয়ে গেছে, ঠিক আছে। ওকে নেক্সট, তাহলে আমরা একটু পারলাম। চলো একটু আগে যে ভাই তাহলে অন্য দিকে গিয়েছে, চলো ব্যাকল্যাশে দেখি। ব্যাকল্যাশটা মাথায় রাখতে পারো অনেকটা এইভাবে, যে বি থেকে মাথায় রাখতে পারো বান, বি ইউ এন, বান। হ্যাঁ বান কেন, মানে যে এন দিয়ে কিছু একটা মনে রাখতে চাচ্ছি, এন থেকে এখানে মাথায় রাখবা যেখানে কিনা নাট আর স্ক্রিউ ইউজ করা হয়, যেখানে যেমন তুমি নিজেই দেখবা যে বিভিন্ন ক্ষেত্রে
যে বাসার ক্ষেত্রে দেখতে পারো যে জায়গায় বা যে সকল যন্ত্র বা মেশিনারিজ গুলোতে নাট আছে, তো দেখবা একদম নতুন যন্ত্রগুলো খুব সুন্দর মতো ধরো টাইট হয়ে আছে, সুন্দর মতো কাজ করতেছে, বাট অনেকদিন যখন ব্যবহার করা হয় ওই নাটগুলো কিন্তু ক্ষয় হয়ে যায়, বা ওখানে কি যে প্যাচগুলো থাকতেছে সেগুলো কিন্তু ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, তো তখন কিন্তু আগের মতো কাজ করতে পারতেছে না, ঠিক একভাবে সব লুজ হয়ে যায়, যেটা লুজনিং হচ্ছে। তো এটাও অনেকটা এরকম, যখন নাট স্ক্রু থাকবে লুজনিং হচ্ছে, তখন আমরা যে দেখবো সেটাকে ব্যাকল্যাশ, কারণ তখন তো অবশ্যই যে লুজনিং হচ্ছে ঠিক রেজাল্ট কিন্তু দিতে পারবে না। ওকে, তাহলে এটা একটা খুব ইম্পর্টেন্ট, মানে পুরোটা এতক্ষণের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় নাট স্ক্রু, এটা কিন্তু আসলে একবার ঠিক আছে আমরা দেখবো। তারপর কি আছে আমাদের দেখো লেভেল স্ক্রু। ওকে, লেভেল স্ক্রু জিনিসটা কি থেকে, লেভেল মানে হলো সহজ কথায় যে তোমরা ব্যালেন্স দেখেছো না, যেমন বাজার করতে গিয়ে হয়তো দেখেছো তাই না, সেই যে ব্যালেন্সের যদি এরর থাকে, দুই যদি সেম না হয়, সেটা কি হলো লেভেল স্ক্রু। যেমন সরি লেভেল এরর, যেমন লেভেল এররটা মাথায় রাখতে পারো কি দিয়ে ভাইয়া, এটা মাথায় রাখতে পারো হলো যে বাংলাদেশ বিডি এর ক্যাশ বা বিডি এর টাকা, ঠিক আছে, বিডি এর টাকা। তাহলে বিডি এর টাকার লেভেল নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে দেখো তো কি আসবে এখান থেকে। সো বি থেকে হলো আমাদের দেখা যায় যে ব্যালেন্স যেটা বললাম, এবং এটাই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর কি আছে আমাদের বি থেকে হলো ডিফ্লেক্টিং ম্যাগনেটিক ইনস্ট্রুমেন্ট, ডিফ্লেক্টিং ম্যাগনেটিক ইনস্ট্রুমেন্ট। তারপর কি আছে দেখো যে টাকা থেকে হলো ট্যানজেন্ট গ্যালভানোমিটার, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে যেটা বলতেছি ভাই, যে দেখে মনে হয় হাই হাই ভাই এতগুলো কেমনে মনে রাখবা, তেমন কিভাবে মনে রাখবো, দেখো আসলে কঠিন কিছু না, ঠিক আছে, মোটামুটি হোপফুলি পারবা, কারণ ইজি জিনিসপত্রই। সেখান থেকে যেটা বলি যে দুইটা জিনিস খুব ভালো মতো মিনিমাম মাথায় রাখবা, একটা হলো এই যে নাট স্ক্রুটা, আরেকটা হলো যেখান থেকে ব্যালেন্স, ঠিক আছে। অন্যগুলো যদি পারো অবশ্যই আমি বিশ্বাস করি তোমরা পারবা, বাট এই দুইটা মাস্ট, ঠিক আছে, এই দুইটা একদম মাস্ট। ফাইন, তাহলে এগুলো আমাদের ইনস্ট্রুমেন্টাল। সো আমরা যদি এরপর একটু আগাই, এরপর আমাদের কি আছে আমরা যদি দেখি, এরপর দেখবা অবজারভেশনাল অর পার্সোনাল এরর আছে, ঠিক আছে। এরপর কি আমাদের অবজারভেশনাল অর পার্সোনাল এরর। এই জিনিসটা কি, এই জিনিস আগেটা ছিল যন্ত্রের সমস্যা বা আমাদের ইনস্ট্রুমেন্টের প্রবলেম ছিল, আর এটাতে প্রবলেমটা হলো যে তুমি আসলে ঠিকমতো দেখতে পারো নাই বা দেখার চেষ্টা করো নাই। যেমন এটা কুইকে দেখা যায়, এটা একটা নেমনিতে পড়তে পারো, পার্সোনাল যেহেতু আছে, পার্সোনাল যে পেট সেটা ইন এরর কেন, যে আলটিমেটলি যেটা এররের এক্সাম্পল করতেছি, পার্সোনাল থেকে পার্সোনাল পেট ইন এরর। সো ফার্স্ট অফ অল পার্সোনাল থেকে পার্সোনাল আসবে, অর্থাৎ হলো পার্সোনাল এরর, মানে তুমি যেভাবে দেখতেছো ঠিকমতো দেখতেছো না, এই জন্য যে প্রবলেমটা হতে পারে। পেট পি থেকে কি হতে পারে, পি থেকে হলো প্যারাল্যাক্স এরর, প্যারাল্যাক্স। এই জিনিসটা কি ভাই, এই জিনিসটা হলো ধরো জিনিসটা চিন্তা করো এরকম যে ধরো সাপোজ এই যে পানি, ধরো এই যে একটা বুলেটে রেখেছো, এখন দেখলে পানি ধরো তুমি রেখেছো যে এই সার্টেন পর্যন্ত, বাট পানি দেখবে আসলে কিন্তু লেভেলে থাকবে না, রাদার এই পানি কিভাবে থাকবে, এইরকম একটা ফর্ম করবে। আমরা এটা হয়তো বা ফিজিক্স ফার্স্ট চ্যাপ্টার 7 এ পড়ছি তাই না। এখন তুমি যদি এইটাকে এই জায়গাটাই তুমি যদি এই অ্যাঙ্গেল থেকে দেখো, অর্থাৎ এখানে চোখ রেখে দেখেছো, তখন যেরকম দেখবা, আর চিন্তা করো তুমি এইখান থেকে দেখেছো, কি দেখবা, একই রকম দেখবা, অর্থাৎ কিছুটা ভিন্নতা আসবে না। এই যে বিভিন্ন ভাবে অ্যাঙ্গেলে তাকানোর জন্য বা সহজ কথায় ডিরেকশনটা চেঞ্জ করার জন্য যে চেঞ্জ দেখা যাবে তাকে আমরা বলতেছি প্যারাল্যাক্স এরর, ঠিক আছে, অর্থাৎ এটা ডিরেকশনের জন্য হচ্ছে। তারপর আমরা ইতিহাসে এনভায়রনমেন্টাল এররটা কি, এনভায়রনমেন্টাল এররটা হলো এটা হচ্ছে সাপোজ যেমন আমরা জানি কি, আমরা জানি ধরো যে ওয়াটার ডেনসিটি, আমরা কি জানি, আমরা জানি হলো বা ওয়াটার ডেনসিটি কত, আমরা যদি বলি আমরা তো জানি ওয়াটার ডেনসিটি হলো আমরা হিসাব করি কি 4 ডিগ্রি সেলসিয়াস, এটা হলো 1000 কেজি পার মিটার কিউব, তাই না। বাট এখন চিন্তা করো তো, যদি আমরা নরমাল, আমরা তো কি 4 ডিগ্রিতে চিন্তা করি, দেখবা আমরা মেজার করি নরমাল টেম্পারেচার, বা ধরো তোমাকে মেজার করতে দিয়েছে ফিজিক্স ল্যাবে, তুমি মেজার করো কিসে, নরমাল টেম্পারেচারে, তাহলে কি একই রকম আসার কথা, অবশ্যই না। তাহলে এই যে আমাদের এনভায়রনমেন্টাল হতে পারে কোন একটা এনভায়রনমেন্টাল টেম্পারেচারের জন্য, অথবা হতে পারে এনভায়রনমেন্টাল হিউমিডিটির জন্য, অথবা কোনো ক্ষেত্রে হাইটের জন্য হতে পারে, ধরো যে মেজার করতেছো, বাট তুমি ধরো তোমার বিল্ডিং মানে ফিজিক্স ল্যাব ধরো 10 তলার উপরে, তো 10 তলায় বসে মেজার করলে কি কিছুটা হলো দেখা যাবে, ভ্যারিয়েশন হবে, তাহলে হাইট ফ্রম সারফেস। সো এগুলো কিন্তু কোনটা একটা ইনস্ট্রুমেন্টাল ফ্যাক্টর না, রাদার এটা কি এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এনভায়রনমেন্টাল জিনিসগুলো ইনফ্লুয়েন্স করতেছে। ওকে, তারপরে আমরা টি থেকে আমাদের কি, টি থেকে হলো আমাদের টার্মিনাল এরর। নাম কি বুঝতেছো, মানে এটা হয় কোথায়, এটা হয় হলো তুমি বাচ্চাকে কাজ করছো, মানে আমরা যখন কোনো একটা কিছু রিপিটেড ইউজ করি, যখন কোনো একটা কিছু রিপিটেড ইউজ করবো, তখন কি হয় বলতো, তখন যে এজ অথবা সাইডে যে মার্কগুলো থাকবে সেগুলো কি হয়ে যায়, সেই মার্কগুলো কি হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যায় না। অবশ্যই, মানে তুমি বাচ্চাকাল থেকে ধরো একটা স্কেল ইউজ করতেছো, ধরো অনেকে আছে যেমন 9 10 থেকে একটা স্কেল আছে, ব্যাগের মধ্যে ওইটাই পড়ে থাকে, এবং 11 12 ইউজ করেছে, কি হয় ওই স্কেলটা দেখা যায় একটা সাইডে 0 দেখা যাচ্ছে না, 1 বোঝা যাচ্ছে না। তো এই যে ব্যাপারটা, এটা আমরা বলছি কি টার্মিনাল এরর। আর কি হতে পারে ভাইয়া, আর হতে পারে যে ইন থেকে হলো ইন্ডেক্স এরর। ইন্ডেক্স এররটা কই দেখা যায়, এটা হলো ফিজিক্স ল্যাবে হয়তো তোমরা করেছো অপটিক্যাল বেঞ্চ। কি করা হয় এখানে মূলত যে একটা সাইডে একটা মোমবাতি রাখা হতো, ধরো একটা ল্যান্ডমার্ক বা একটা টেবিল, এখানে কি করা হয়, আমরা একটা মোমবাতি রাখবো, মোমবাতি, আর এখানে মূলত আমরা কি করি, একটা লেন্স বসায় রাখি, তারপর আমরা সেটা হিসাব করি। সো এই যে অপটিক্যাল বেঞ্চ, এই বেঞ্চের মধ্যে যে এররটা হচ্ছে কি ইন্ডেক্স এরর, ঠিক আছে। তাহলে দেখো এই প্রত্যেকটা কিন্তু আমাদের একটু জানা থাকতে হবে, বিশেষ করে লাগবে কোনটা, এক্সাম্পল যদি পড়তে পারি ভালো, আলহামদুলিল্লাহ, তপন স্যার বই দেওয়া আছে, বাট মিনিমাম এই উপরের কথাগুলো কিন্তু পারতে হবে, অর্থাৎ অবজারভেশনাল বা পার্সোনাল এরর আন্ডারে কারা কারা আছে এই ব্যাপারটা কিন্তু অবশ্যই লাগবে, ঠিক আছে। ওকে, এবার আমরা আসি আরেকটা এররে, মাঝখানে আমরা দুইটা একটু বাদ দিয়ে যাবো, আমরা একটু লিস্ট কাউন্ট এররটা দেখে আসি। লিস্ট কাউন্ট ব্যাপারটা কি আসলে, মানে সহজ আগে লিস্ট কাউন্ট জিনিসটা কি। এই জিনিসটা হলো যে আমরা কোনো একটা কিছু, কোনো একটা যন্ত্র, কোনো একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা মিনিমাম যতটুকু মেজার করতে পারি, তাহলে মিনিমাম, ওকে, তাহলে আমরা কি করতেছি, মিনিমাম অ্যামাউন্ট দ্যাট ক্যান বি মেজার্ড, যেমন আমরা যদি হিসাব করি, দেখো যে আমরা যদি বলি যে ধরো মিটার স্কেল সাপোজ, তাহলে দেখো মিটার স্কেলের ক্ষেত্রে কি হবে, মিটার স্কেল অবশ্যই পারা উচিত, মিটার স্কেল তুমি কিন্তু হরহামেশা ইউজ করতেছো। মিটার স্কেল আমরা কত দেখবো, আমরা কিন্তু দেখবো মিটার স্কেল এটা হলো কত, 1 মিলিমিটার অর 0.1 সেন্টিমিটার, ঠিক আছে, মিটার স্কেলের ক্ষেত্রে। তারপর যদি আমরা বলি, আমরা যদি অন্য ক্ষেত্রে দেখতে চাই, যেমন আমরা যদি বলি স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে দেখতেছি, দেখবো ইসার দেওয়া আছে, এটা হলো 0.01 মিলিমিটার অথবা 0.0001 সেন্টিমিটার। তো এখনটা শিখবো মিলিমিটার না সেন্টিমিটার, আমি প্রিফার করি মিলিমিটারটা শিখে রাখো, আগে অন্যটা মুখস্থ করার দরকার নেই, একটা বলে আরেকটা ইজিলি পেয়ে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা একটু মোটামুটি ক্লিয়ার হলাম, চলো তাহলে আগে যাই। ওকে, তাহলে দেখো এই যে এরর কি আছে, আমরা তাহলে ইনস্ট্রুমেন্টাল করেছি, অবজারভেশনাল বা পার্সোনাল এরর করে ফেলেছি। চলো দেখি তাহলে র‍্যান্ডম এরর কি আছে। ওকে, র‍্যান্ডম এরর জিনিসটা কি জানো, মানে এই এররটা ধরো তুমি অনেকবার মেজার করতেছো, মানে একই জিনিস ধরো মাপতেছো, যে 10 সেন্টিমিটারের স্কেলটাই বা একটা কাঠি হতে পারে, দেখলা একবার আসছে 9.61, একবার আসছে 9.72, একবার আসছে 9.84, একবার আসছে 10.12, মানে কি র্যান্ডমলি কি হচ্ছে, র্যান্ডমলি একবার আমরা এক এক এরর দেখতেছি বা এক এক ভ্যালু দেখতেছি। সো এটা কেন হতে পারে, এটা দুইটা কারণে হতে পারে। একটা হলো হতে পারে কি, হতে পারে অবজারভেশন ডিউ টু অবজারভেশন অফ দা অবজারভার, মানে অবজারভার যিনি ছিলেন তিনি যদি ঠিকমতো না দেখে,
তিনি একবার এক ঝামেলা করতেছে, সো তার এররের জন্য হতে পারে, অথবা সেকেন্ড আইটেম মাথায় রাখবে হতে পারে যন্ত্রটার জন্য, অর্থাৎ ইনস্ট্রুমেন্টাল ফল্টি ছিল, অর্থাৎ ইনস্ট্রুমেন্টাই কি ছিল, ফল্টি ছিল। তাহলে এই দুইটা রিজন আমাদের কি হতে পারে, র্যান্ডম এরর দেখা যেতে পারে। এরপর আমরা তাহলে সিস্টেমিক এরর জিনিসটা কি, সিস্টেমিক এরর দেখা যাচ্ছে কাদের ক্ষেত্রে, চলো দেখি আমরা। এটা দেখা যাচ্ছে একটু মনে রাখতে পারি ভাবে সিস্টেমিক এমপি। হোয়াট ইজ সিস্টেমিক? সিস্টেমিক থেকে হলো আমাদের মূলত আসলে স্ক্রিউ গজ, এম থেকে আমাদের হলো মিটার স্কেল, আর পি থেকে আমাদের হলো পোটেনশিওমিটার। ঠিক আছে, এর মধ্যে প্রথমে স্ক্রিউ গজের হলো জিরো এরর, মিটার স্কেলে টার্মিনাল এরর, আর পোটেনশিওমিটার টার্মিনাল এরর, এগুলো কি সবগুলো কি সিস্টেমিক এরর ইনক্লুডেড। লিস্ট কাউন্ট এরর আমরা পড়ে ফেলছি, লিস্ট কাউন্ট এরর আমরা পড়ে ফেলছি। চলো আগে যাই। তাহলে এখন কোশ্চেন কি করেছে, হোয়াট কাইন্ড অফ এরর ইজ র্যান্ডম এরর। তাহলে র্যান্ডম এরর কোনটা, আমি আগে দেখেছি র্যান্ডম এরর কি হতে পারে দুইটা কারণ হতে পারে, র্যান্ডমলি বিভিন্ন রকম আসতেছে, হতে পারে যে অবজারভার তার প্রবলেমের জন্য, অথবা হতে পারে কি ইনস্ট্রুমেন্টের জন্য। তাহলে দেখো তো মেকানিক্যাল এরর মানে ইনস্ট্রুমেন্টাল এরর হতে পারে, পার্সোনাল মানে অবজারভার এরর হতে পারে। তাহলে আলটিমেটলি কি অ্যানসার কিন্তু হবে বোথ এ এন্ড বি, দুইটি হবে অ্যানসার, অর্থাৎ অ্যানসার সি হবে। which is a systemic error। আমরা একটু আগে পড়েছি সিস্টেমিক এররটা কি হয়, সিস্টেমিক এমপি। তাহলে সিস্টেমিক এমপি যদি হয় তাহলে কি হবে, অবশ্যই এমপি মিটার ব্রিজ, মিটার স্কেল, পোটেনশিওমিটার, আর এসে কি ছিল আমাদের স্ক্রিউ গজ ছিল। তাহলে অ্যানসার দেখো এই যে স্ক্রিউ গজ, জিরো এরর অফ স্ক্রিউ গজ। তাহলে তোমাদের যদি এখন প্রশ্ন করি ভিডিওতেই, তাহলে রেকর্ডের অবস্থা একটু অ্যানসার দাও তো, বলো তো প্যারাডক্সটা কি হবে। দেখি মনে আছে নাকি প্যারাডক্স কই পড়েছিলাম, পার্সোনাল পেট ইন এরর, তাই না? তাহলে পার্সোনাল থেকে আলটিমেটলি এটা হলো পার্সোনাল বা অবজারভেশনাল। তারপর আমরা যদি বলি র্যান্ডম এরর, র্যান্ডম থেকে আগে পড়েছি, গ্রস এরর, এই টাইমটা তোমরা এখন পড়ো নাই, কারণ এটা নিয়ে টেনশন করার কিছু নাই। both positive or negative errors in measurement take place due to which error? ওকে, তাহলে পজিটিভ নেগেটিভ ব্যাপারটা একটু বুঝি। যেমন আমি যদি বলি, ধরো একটু আগে তোমাদের বলেছিলাম যে সাপোজ তোমরা ভার্নিয়ার স্কেলের কথা চিন্তা করো, ধরো স্লাইড ক্যালিপার্সের কথা। ধরো এটা আমাদের হলো কি, এটা আমাদের মেইন স্কেল। এখন মেইন স্কেলের মধ্যে ধরো এটা হলো আমাদের 0, ঠিক আছে, এখান থেকে 0 হয়ে শুরু হয়, তারপর এখানে 0.1 হাবি যে অনেকগুলো, এখানে ধরো 1, আবার অনেকগুলো, এটা সাপোজ 2 এভাবে যাচ্ছে। এখন স্লাইড ক্যালিপার্সে কি করা হচ্ছে, এটার সাথে আরেকটা স্কেল রাখা হয় যেটাকে আমরা বলি কি ভার্নিয়ার স্কেল। ধরো এটা আমাদের ভার্নিয়ার স্কেল, সাপোজ এটা হলো আমাদের ভার্নিয়ার স্কেল। সো আইডিয়াল স্টেটে থাকার কথা কি জানো, এই যে এই 0 বরাবর ভার্নিয়ার 0 থাকার কথা, অর্থাৎ দুইটা এমন ভাবে থাকবে যাতে কি হয়, যাতে এটার 0 এর সাথে ভার্নিয়ার 0টা কি হয়ে যায়, কোইনসাইড করে, একই জায়গায় থাকে। বাট যদি এটা না থাকে, সো এই না থাকা নিয়ে কথা বলছি, অর্থাৎ হলো 0 মার্ক ইন ভার্নিয়ার স্কেল, এইটা যদি কি থাকে, এটা দুইটা কেস হতে পারে। একটা কেস হলো যে রাইট সাইডে থাকতে পারে মেইন স্কেলটার, অর্থাৎ হলো রাইট টু 0 মার্ক ইন মেইন, অর্থাৎ মেইন স্কেলটা কি থাকতে পারে, রাইট সাইডে থাকতে পারে, অথবা লেফট সাইডে থাকতে পারে, লেফট টু 0 মার্ক ইন মেইন স্কেল। তাহলে যদি রাইট সাইডে থাকে আর লেফট সাইডে থাকে তাহলে কিন্তু এরর দুই রকম হয়। তাহলে অবশ্যই বুঝতেছি, মানে এক ক্ষেত্রে ধরো 10.01 বানাবে, এক ক্ষেত্রে 9.99 বানাবে তোমার এন্ড রেজাল্টটা। তাহলে যদি 0 মার্কটা রাইট সাইডে থাকে এটা হলো পজিটিভ এরর বলি আমরা, যদি লেফট সাইডে থাকে এটা আমরা বলি নেগেটিভ এরর। তাহলে কি বুঝছি আমরা, দেখো তাহলে পজিটিভ নেগেটিভ দুইটা আমরা বুঝলাম, তার মানে কি পজিটিভ নেগেটিভ তার ক্ষেত্রে হতে পারে, স্কেল হতে পারে, স্ক্রু গজের ক্ষেত্রে হতে পারে, তো অর্থাৎ ইনস্ট্রুমেন্টগুলোর ক্ষেত্রে কিন্তু এটা হতে পারে। তার মানে আনসার কি ইনস্ট্রুমেন্টাল এরর এক্সাম্পল। এরর ইন রিডিং ডিউ টু অবজারভার ইজ কল্ড, অর্থাৎ দেখো এখানে কি হচ্ছে, এরর হচ্ছে কিসের জন্য, ডিউ টু অবজারভার। তাহলে অবজারভারের কিসে একটা মজার কথা বলছে, রিডিং, অর্থাৎ অবজারভার যদি ঠিকমতো রিড করতে না পারে তাহলে সেটা কি এরর হবে, তাহলে কিন্তু সেটা কি হবে, অবশ্যই প্যারাডক্স এরর, তাই না? কারণ অবজারভার ঠিকমতো দেখতে পারে না, ওই যে মনে করে দেখো বুলেটের কথাটা, অর্থাৎ তুমি যদি লেভেলে দেখো তাহলে হয়তো তোমার কাছে ভ্যালু মনে হবে 50, বাট তুমি যদি উপর থেকে দেখো তাহলে কিন্তু মনে হয়ে যাবে সাপোজ 45 or others। হোয়াট কাইন্ড অফ এরর ক্যান নট বি রিমুভড ইন এনি ওয়ে, অর্থাৎ কোনটা তুমি কি করতে পারবে না, রিমুভ করতেই পারবে না। চলো দেখি আগে আমরা এরর কিভাবে রিমুভ করতে পারি। তো ওই যে তোমার বন্ধু ঠিকমতো ধরো মিজার করতেছিল না, আলসেমি করতেছিল, ঠিকমতো মান নিতেছিল না, ঠিকমতো দেখতেছিল না, বাট তুমি অনেক বেশি কনসার্ন, অনেক বেশি সিরিয়াস, এবং তুমি ঠিকমতো নিয়েছো, তার মানে কি পার্সোনাল আমরা জিনিসটা বা পার্সোনাল এররটা ঠিক করতে পারি। তারপর ধরো এনভায়রনমেন্টাল এটা আমরা করতে পারি যে না, তুমি 27 না করে তুমি তোমার এনভায়রনমেন্টটা 4 ডিগ্রি বানিয়ে নিয়েছো, তারপর তুমি ওয়াটার ডেনসিটি মেজার করেছো, এটা পসিবল। তারপর ধরো আমরা যদি ইনস্ট্রুমেন্টের কথা বলি যে না, তোমার ধরো নাটস টু এরর হচ্ছে বা ব্যাকল্যাশ এরর হচ্ছে, তুমি নতুন একটা ইনস্ট্রুমেন্ট কিনে আনলা, মানে কি, মানে ওটা কিন্তু ব্যাকল্যাশ এররটা নাই, তার মানে কি আমরা এররটা চাইলে কি করতে পারি, যে ইনস্ট্রুমেন্ট আদার্স তোমার অবজারভেশন ঠিক করি, হ্যাঁ মিনিমাইজ করা সম্ভব, বাট কোনটা কখনোই সরাইতে পারবো না। এই চারটার মধ্যে দেখো এই প্রসিডিউরারটা কি কখনো সরানো যাবে। ধরো হিসাবটা এরকম হচ্ছে যে ধরো একটা সায়েন্টিস্ট বা কোনো একটা অবজার্ভার মানে কেউ একজন বলে যে এভাবে মেজার করা যেতে পারে, ঠিক আছে, ধরো একটা প্রসিডিউর সে বললো, যেমন তোমরা হয়তো ফ্লাইহুইল করেছো ফিজিক্স ল্যাবে বা আদার্স। সো এই যে একটা প্রসিডিউর বলে দিয়েছে, এখন দেখলো যে ওই প্রসিডিউর সব সময় সাপোজ 5% এরর আসে, ঠিক আছে। তো আমি বললাম যে একটা জিনিসেরই দুইটা, একটা এ ওয়েতে তুমি পাচ্ছ 5% এরর, বি ওয়েতে পাচ্ছ সাপোজ 2% এরর, ইয়া বেটার কোনটা অবভিয়াসলি বি। বাট এই যে প্রসিডিউরের যে চেঞ্জটা, মানে প্রসিডিউর চেঞ্জ করার পর তুমি কিন্তু জিরো আনতে পারছো না, মানে একটা প্রসিডিউরে যে এররটা থেকে যাবে ওই এরর কিন্তু সরানোর কোনো সুযোগ নেই, কারণ প্রসিডিউরটাই তো ওভাবে ডেভেলপ হয়েছে, অর্থাৎ এটাতে 5% এরর সবসময় থাকবে, কারণ এই প্রসিডিউরটাই একদম 100% অ্যাকুরেট না, অর্থাৎ প্রসিডিউরটার মধ্যে কি আমরা যে মানে যে এই প্রসিডিউরটা ওই এই প্রসিডিউর অলওয়েজ সঠিক থাকবে, মানে এই প্রসিডিউর যদি আমরা আগাই তাহলে আমরা কখনোই কি করতে পারবো না, আমরা এররটা দূর করতে পারতেছি না, ঠিক আছে। ওকে, তাহলে অ্যানসার কি, তাহলে এখানে প্রসিডিউরে যে প্রসিডিউরাল। What is an observational error? Observational মনে আছে যে পার্সোনাল পেট ইন এরর, তাহলে অবজারভেশনাল, তাহলে অ্যানসার দেখি আমরা পার্সোনাল পেট মনে করে দেখো, ব্যাকল্যাশ হবে না, লেভেল হবে না, র‍্যান্ডম এরর এটা তো হবে না, কারণ এটা আলাদা একটা ক্রাইটেরিয়া, প্যারাডক্স এরর, কারণ পার্সোনাল পেট পি থেকে হলো কি প্যারাডক্স। ওকে, তারপর আমরা যদি একটু বলি এই যে প্রথম দুইটা, অর্থাৎ আমাদের ব্যাকল্যাশ আর লেভেল, এই দুইটা কিন্তু কিসের আন্ডারে গিয়েছে, ইনস্ট্রুমেন্টাল, এটা কিন্তু ইনস্ট্রুমেন্টাল আন্ডারে চলে গেছে। which one is not an instrumental error? ইনস্ট্রুমেন্টাল থেকে আমরা পড়েছিলাম কিন্তু মনে আছে যে ব্লেজ পড়েছিলাম, ব্লেজ মানে থেকে আমাদের জিরো, ঠিক আছে, ব্যাকল্যাশ ঠিক আছে, হবে না কোনটা, তাহলে বলেছে নট, তার মানে অ্যানসার বি হবে, অ্যানসার তার মানে বি, অর্থাৎ ইন্ডেক্স কিন্তু হবে না, যেটা অবজারভেশনাল বা পার্সোনালের মধ্যে ছিল। which error cannot be avoided by measuring mass with a balance? যখনই চোখ বন্ধ করে মানে যখনই দেখবে যে ব্যালেন্স, তখন দ্বিতীয় কিছু কথা মোটামুটি চিন্তা করার দরকার নেই, ব্যালেন্স শুধুমাত্র এক জায়গায় করেছো, সেটা কি ব্যাকল্যাশের ক্ষেত্রে, তাই না? নাট স্ক্রু মনে করে দেখো, নাট স্ক্রু ব্যালেন্স আমরা কি দিয়ে করি, অবশ্যই ব্যালেন্স মনে আছে, নাট স্ক্রু, এই নাট স্ক্রু, তারপর ধরো ব্যালেন্স, এই সব সরি মাইনাস 1 মিনিট, সরি মাইনাস 1 মিনিট, সরি নাট স্ক্রু তো ব্যাকল্যাশ, মাইনাস সরি ব্যালেন্স হবে অবশ্যই যে আমরা যেটা পড়েছিলাম মাইনাস লেভেল, ঠিক আছে, লেভেল, কারণ আমরা বলছিলাম লেভেলের আন্ডারে কিন্তু, কারণ ব্যালেন্স আলটিমেটলি লেভেল মেইনটেইন করতেছে, একটা হরিজন্টাল লেভেল যদি না মেইনটেইন করে, ওই যে মানে দাঁড়িপাল্লা যে ব্যাপারটা বাজারে তোমরা দেখেছো, সো সেই ত্রুটিটাকে আমরা বলছি কি লেভেল এরর। তাহলে ব্যালেন্স যদি কথাটা পাও চোখ বন্ধ করে কোন দিকে আগাবা, লেভেলের দিকে আগাবা, তাহলে আলটিমেটলি কোন এরর, অবভিয়াসলি লেভেল এরর।
which error is only seen in a screw based instrument। তাহলে স্ক্রু বেস মানে এই তো এখানে বলতেছিলাম যে যেখানে তুমি স্ক্রু দেখবা বা নাট স্ক্রু দেখবা চোখ বন্ধ করে একদিকে যাবা সেটা কি সেটা হলো ব্যাকল্যাশ, কোনো কথা নেই, ঠিক আছে, চোখ বন্ধ করে ব্যাকল্যাশ। লেভেল এরর ইজ অ্যাপ্লিকেবল টু হুইচ ইনস্ট্রুমেন্ট অফ মেজারমেন্ট। মনে করে দেখো লেভেলের ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম, আমরা আশা করি পড়ছিলাম যে বিডি এর টাকা, তার মানে কি ছিল আমাদের, মনে করে দেখো ব্যালেন্স ছিল, তারপর ডিফ্লেক্টিং ম্যাগনেটিক ইনস্ট্রুমেন্ট ছিল, আর কি ছিল ট্যানজেন্ট গ্যালভানোমিটার ছিল। তাহলে অ্যান্সার কি আসবে, অ্যান্সার আসবে হলো এই যে দেখো ব্যালেন্স আছে, তার মানে অ্যান্সার সি, ঠিক আছে। দ্য এরর দ্যাট অকার্স ইফ ব্যালেন্স ইজ নট হরাইজন্টাল। সো এখানে সেম কথা, ব্যালেন্স যদি ঠিকমতো না থাকে কোন এরর হবে, অবশ্যই লেভেল এরর, ঠিক আছে। what is the error that rises due to decay of screw। মনে করে দেখো decay of screw ওই যে বলেছিলাম যে অনেক দিন ইউজ করতেছো এবং তোমার যে নাট স্ক্রু ছিল সেটা ডিকে হয়ে গেছে, লুজেনিং হয়ে গেছে, তাহলে কি আগের মতো দিবে ভ্যালু না, কি হয়ে যাবে, এরর হয়ে যাবে। তাহলে এই যে এটাকে আমরা কি বলছি, তাহলে অবশ্যই ব্যাকল্যাশ এরর হয়ে যাবে। নাট স্ক্রু মিন্স ব্যাকল্যাশ। the difference between the actual and measured value of a quantity is what error। চলো সুন্দর একটা জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করি, অর্থাৎ এররটা একটু দেখব আমরা, যদিও ইনশাআল্লাহ নেক্সট লেকচারে ম্যাথমেটিক্যাল জিনিসপত্রগুলো দেখব আরো সুন্দরভাবে আরো বেশি বেশি পড়বো এখানে, বাট এখন আমরা একটা বেসিক জিনিস জানতে হবে। সেটা হলো ধরো এটা একটা স্কেল সাপোজ, ঠিক আছে, এই স্কেলটা সাপোজ আমি বলে দিলাম অ্যাকচুয়াল ভ্যালু, আমি বলে দিলাম এটা হলো অ্যাকচুয়াল আমি বলে দিলাম এটা হলো সাপোজ 10 সেন্টিমিটার, ঠিক আছে। এখন তুমি এটা ধরো একটা মিটার স্কেল দিয়ে মেজার করতেছো, এখানে ধরো তুমি এখানে পেয়েছো সাপোজ বললাম সাপোজ হতে পারে এটা 9.8 সেন্টিমিটার। তাহলে এই যে সেম না, অর্থাৎ একটা কি হচ্ছে, তাই না। তো এইটাই হলো আমরা কি পার্সেন্টেজ এরর বা পার্সেন্ট ধরেছো, যে ভ্যালুটা এসেছে সেটা কি বেশি, তাহলে যদি নিচে আরো বেশি কিছু হইতো তো 10 জায়গায় 11 12 100 যাইছো, তাহলে কি তোমার ভ্যালুটা আর কমে যেত না। তার মানে ভিসি তো ভার্নিয়ার কনস্ট্যান্ট, আর ভি হলো কি, ভি হলো ভার্নিয়ার বলতাম। ধরো সাপোজ 5 কে তুমি 2 দিয়ে ভাগ করেছো, আর ধরো 5 কে তুমি 3 দিয়ে ভাগ করেছো, 2 দিয়ে ভাগ করে কত করে দেখো, 4 তুমি বলি আমরা আরেকটু লিখতে পারি, আমরা অ্যাবসলিউট লিখতে পারি, সবই একই কথা আসলে, ঠিক আছে, অ্যাবসলিউট এরর। নাইস, ঠিক আছে। রিলেশনশিপ বিটুইন রিলেটিভ এরর এন্ড পার্সেন্টেজ এরর কি হবে, তাহলে আমরা দেখো আগে কিন্তু পড়ে ফেলছি, খেয়াল করে দেখো পার্সেন্টেজ অফ এরর ইজ ইকুয়াল টু, এটা দেখতে পুরোপুরি কার মতো, এটি দেখতে পুরোপুরি কার মতো, দেখো তো এই যে এটার মতো না, রিলেটিভ এর মতো না। তাহলে আমরা বলতে পারি পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু রিলেটিভ ইনটু 100% বলা যায়। তাহলে কি আলটিমেটলি দাঁড়াচ্ছে এখানে দেখো, তাহলে আমরা বলতে পারি পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু কি আলটিমেটলি রিলেটিভ ইনটু 100%, তাই না। তাহলে দেখো তো পার্সেন্টেজ ইকুয়াল টু রিলেটিভ ইনটু 100%, অর্থাৎ आंसर বি। এখানে একটা ছোট্ট কথা অনেকেই ভুল করবে কি, এক নাম্বারটা দিয়ে আরে ভাই আমি তো পেয়ে গেছি পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু রিলেটিভ ইনটু 100, আরে ভাই आंसर এ শিওর শট। এখন ঝামেলা কি, রেজাল্টে হতাশ হয়ে যায়, হাই হাই ভাই আমার কেন ভুল হলো, কারণ কি এই যে দেখো এখানে কিন্তু পার্সেন্টেজ দেওয়া নাই। সো এরকম ছোটখাটো ভুল যাতে না হয় আমাদের, ঠিক আছে। সো ভালো মতো কোশ্চেনটা খেয়াল করে তারপর অ্যানসার দিব ইনশাআল্লাহ। বলছে কি দ্য মেজার লেন্থ অফ এ রড ইজ 10 সেন্টিমিটার, মানে মেজার তুমি পেয়েছো অবজারভেশন করে, আর অ্যাকচুয়াল বলেছে 10.40। তাহলে বলেছে হোয়াট ইজ দ্য এরর অফ মেজারমেন্ট। তাহলে এখন এরর তো আমরা বলেছি তিনটা অ্যাবসলিউট পড়েছি, আমরা পড়েছি হলো রিলেটিভ এরর, আমরা পড়েছি পার্সেন্টেজ অফ এরর, কোনটা বের করব। দেখো অপশন কি বলে, অপশন দেখো সবগুলো পার্সেন্টেজ দেওয়া, তার মানে কি পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে মনে করে দেখো আমরা যদি বলি আমরা পড়েছিলাম না পার্সেন্টেজ অফ এরর, তাহলে আমাদের পার্সেন্টেজ অফ এরর ইজ ইকুয়াল টু হোয়াট, মনে করে দেখো কি ছিল, আমরা যদি বলি ধরো আমাদের অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস সাপোজ মেজার্ড ভ্যালু, এটার মডুলাস ডিভাইড বাই অ্যাকচুয়াল, অর্থাৎ এটা রিলেটিভটা ইনটু 100%, তাই না, এটি হওয়ার কথা আমাদের, এটি হওয়ার কথা। তাহলে এখন একটু ভ্যালুগুলো বসাই, তাহলে দেখো কি আসছে আমাদের 10 আর 10.4 ভালো লাগতে পারে, বাট মাথায় রাখো উপরে কি মডুলাস, তার মানে এখানে কোনো টেনশন নেই, তুমি জাস্ট বড়টা থেকে ছোটটা বাদ দিবা, ঠিক আছে। আর কি বলবো, অ্যাকচুয়াল দিয়ে ভাগ করব, তাহলে অ্যাকচুয়াল কোনটা দেখো, অ্যাকচুয়াল হচ্ছে 10.40 ইনটু 100%। তাহলে দেখো এরপর কি আসে আমাদের উপরে আসবে 0.4 বাই 10.4 ইনটু 100। দেখো দেখতে ভালো লাগতে পারে, হাই হাই ভাই কেমন বিচার, এটা কিভাবে লাগাবো। সেখানে একটা ছোট ট্রিক্স কাজ করবে, সবসময় চেষ্টা করবা 10 বা 100 কে নিজের কাজে লাগাতে। যেমন ধরো এখানে তুমি 0.4 দিয়ে ভাগ করাটা কি টাফ না, তুমি একটা কাজ করো, তুমি আগে এই 0.4 তুমি 100 দিয়ে মাল্টিপ্লাই করো, কত হবে দেখো তো, 40 আসার কথা, ডিভাইড বাই 10.4, তাই না। এখন দেখো এখন হলো আমাদের একটা সিম্পল টেকনিক, কারণ মেডিকেল টাইম নেই আমাদের, এই পর্যন্ত আসতে আমি বিশ্বাস করি তোমার হয়তো 5 সেকেন্ড বা 7 সেকেন্ড বা বড় জোর 10 সেকেন্ড লাগা উচিত। এখানে এসে খেয়াল করে দেখো, মনে হতে পারে হাই হাই এখন পুরো হিসাব করতে হবে, চলো হিসাব ছাড়া কিভাবে করা যেতে পারে। তুমি এই 10.4 টাকে জাস্ট 10 ধরে নাও তো, ধরে নাও কি আসবে দেখো তো, কাটাকাটি করলে কত আসার কথা, 4 আসার কথা, তাই না। বাট একটু খেয়াল করে দেখো, তুমি নিচেরটা তুমি কি 10.4 এর জায়গায় 10 ধরেছো, বা নিচে যেটা ছিল সেটা তুমি কমিয়ে ধরেছো, তাহলে তোমার টোটাল ভ্যালুটা আসলে কি, আসলে একটু বেশি হওয়ার কথা না, অর্থাৎ এইজন্যই তো 4 এসেছে। তার মানে তুমি 10 দিয়ে ভাগ করেছো, 4 আসছে, তাহলে তুমি যদি ধরো আমি যদি এইভাবে বলতাম, ধরো সাপোজ 5 কে তুমি 2 দিয়ে ভাগ করেছো, আর ধরো 5 কে তুমি 3 দিয়ে ভাগ করেছো, 2 দিয়ে ভাগ করে কত হবে দেখো, 2.5, আর 3 দিয়ে ভাগ করে কত হবে 1.67। তাহলে দেখো তো ব্যাপারটা কি দাঁড়ালো, যে আমরা যখন নিচে বেশি করেছি তখন কিন্তু কম ভ্যালু এসেছে, আর নিচে যখন কম ধরেছে বেশি ভ্যালু এসেছে। তার মানে কি তুমি 10 ধরেছো মানে কমটা ধরেছো, যে ভ্যালুটা এসেছে সেটা কি বেশি, তাহলে যদি নিচে আরো বেশি কিছু হইতো তাহলে 10 জায়গায় 11 12 100 যাইছো, তাহলে কি তোমার ভ্যালুটা আর কমে যেত না। তার মানে তোমার এই 10.4 এর জন্য শিখছো যে তোমার এই ভ্যালুটা অবশ্যই কি হবে 5 বা একটা নাম্বারকে আমরা যদি মোর মানে ধরো 2 দিয়ে থাকে, তাহলে কি হবে টোটাল রেশিওটা কমে যাবে, আর নিচে যদি পেলাম 4, তার মানে কি আসলে তো বেশি, তাহলে আসবে। এখন দেখো 4 এর চেয়ে কম তুমি বুঝতে যাবে, তাহলে এটা হবে না শিওর, এটা হবে না শিওর, ঝামেলা তো লাগছে 3.8 আর 3.84। তো এটা তো আবার কি কথা, প্রবলেমেটিক কোশ্চেন করছেন, প্রবলেম বলতে কি নাই, আমাদের ডিরেক্ট এই ফর্মে যেতে হবে। তবে হ্যাঁ পয়েন্ট মান আসবে, তবে কষ্ট না 12, তার মানে তাহলে একটা পয়েন্ট যেহেতু দিয়েছি তার মানে এখানে পয়েন্টটা চলে যাবে, তার মানে 8.8 মানে 88 ছিল। এখন 10 দিয়ে হিসাব করে কত আসবে, 8 দিয়ে গুণ করো, তাহলে কি আসবে 80, আর এদিকে 4টা 32, তার মানে কি 83.2 হিসাব করে কত আসবে দেখো তো 5, কিছু একটা আসবে, করার দরকার নেই কি আসবে। এইখান থেকে একটু তো বুঝতে পারছি যে এটা অবশ্যই অবশ্যই কি হবে 3.8 এর পরে আরেকজন কেউ থাকবে, তার মানে কি এটা কখনো 3.8 না, রাদার এটা 3.8 এর চেয়ে বড় হবে। তাহলে এইটুকু বুঝতে পারা মানে তোমার ম্যাথ শেষ বা তোমার কাজ শেষ, তার মানে आंसर 3.84। বুঝতে পেরেছি। তাহলে এখানে সবগুলো বুঝি আমাদের অ্যাকচুয়াল হিসেবে যেতে হবে না, আমাদের মোটামুটি বুঝতে পারলে যে না এই ফর্মে যাবে বা এই आंसर দিকে আগাচ্ছে তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য মিনিমাম ইউনিট দ্যাট ক্যান বি মেজার্ড বাই ভার্নিয়ার স্কেল। তাহলে আমি একটু আগে কিন্তু বলছিলাম ভার্নিয়ার স্কেল আর মেইন স্কেলের কাহিনীটা। তাহলে এই যে দেখো এটা ভার্নিয়ার স্কেল, এই যে দেখো এটা ভার্নিয়ার স্কেল, সাপোজ এটা 0, এই যে এটা হলো 0, ঠিক আছে। সো এই যে 0 এর সাথে 0 মিললে নরমাল মিলার কথা, ডানে থাকা বামে থাকা রাইট এন্ড লেফটে থাকা আমরা পড়েছি। তাহলে এই যে এখানে একটা জিনিস একটা ইম্পর্টেন্ট, সেটা হলো ভার্নিয়ার কনস্ট্যান্ট, ঠিক আছে। হোয়াট ইজ ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভার্নিয়ার কনস্ট্যান্টটা হলো এটাকে বলছে s ডিভাইড বাই n। হোয়াট ইজ s আর হোয়াট ইজ n, ওকে। s জিনিসটা হলো এটা হলো one smallest ইউনিট অফ মেইন স্কেল, অর্থাৎ মেইন স্কেলের স্মলেস্ট ইউনিটটা কত, নরমালি সাধারণত এটা মিটার স্কেলের মতো 1 মিলিমিটারই হয়ে থাকে, ঠিক আছে। আমরা যদি বলি ম্যাগনিটিউড, তাহলে ম্যাগনিটিউড অফ ওয়ান স্মলেস্ট ইউনিট অফ দ্য মেইন স্কেল। আর নিচে কি ভাই n দেখতেছি, এই nটা বলতে বোঝায় কি, এই nটা বলতে বোঝায় হলো নাম্বার অফ ডিভিশন ইন ভার্নিয়ার স্কেল, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের মধ্যে আমরা কয়টা ভাগ দেখতেছি,
ঠিক আছে? তার উপরে আসবে কি উপরে আসবে ম্যাগনেট অফ দ্য স্মলেস্ট ইউনিট অফ মেইন স্কেল আর নিচে কি আসবে ভার্নিয়ার স্কেল। যেমন আমরা ধরো এরকম হতে পারে যে বলবো যে কোন একটা ক্ষেত্রে আগে বলেছি কিন্তু নরমালি কি হয় 1 মিলিমিটার হয় কারণ যে মিটার স্কেলের মতো আমরা মিটার স্কেলের লিস্ট কাউন্ট করেছি। এখন কথা হলো যে এখান থেকে আমি কি লাগতেছে আমরা আসতে পারি কি যেমন ছোট ছোট ম্যাথমেটিক্যাল জিনিস আছে যেটা আমরা ম্যাথমেটিক্যাল ক্লাসে সেটা দেখব। তো কি হতে পারে বলো যে নাম্বার অফ ডিভিশন দিয়ে দিয়েছে 50 তাহলে বলো যে ভার্নিয়ার কনস্ট্যান্ট কত হবে 1/50 1 মিলিমিটার যদি হয় এই ব্যাপারগুলো থাকতে পারে। এখন আমাদের টোটাল ভ্যালুটা কত দেখেছি ধরো যে এই বোতলে ক্যাপটা মেজার করা হচ্ছে। এখন দেখো তুমি মেইন স্কেল দিয়ে হাইস্ট কতটুকু পর্যন্ত গিয়েছো সাপোজ 0 থেকে যাও যাচ্ছ এই যে দেখো তুমি এই যে 2 পর্যন্ত যাইতে পারতা আবার দেখলা যে কি 2 কিন্তু মিলে নাই রাদার কি হয়েছে দেখো তো একটা জিনিস গ্যাপ রয়ে গেছে না এই যে দেখো এই হিসাব করো দেখছো অ্যাকচুয়ালি কিন্তু 2 পর্যন্ত যায় না মেইন স্কেল রাদার 2 এর কিছুটা আগে ছিল বা আমি যদি বলি 1.8 এর থেকে কিছুটা পরে ছিল মেইন স্কেলে অর্থাৎ আমি যদি একটু জুম করি তাহলে ধরো মেইন স্কেলের ব্যাপারটা ছিল একটা এইরকম ঠিক আছে এটা ছিল সাপোজ 2 সাপোজ আমি যদি বলি এটা হলো 1.9 আমি অনেক জুম করেছি আর এটা সাপোজ 1.8 ঠিক আছে এখন দেখলা যে তোমার যে অবজেক্টটা ছিল এই যে ধরো এটা অবজেক্টটা এই অবজেক্টটা গিয়েছে এই পর্যন্ত ঝামেলা হয়ে গেল না ভাই এখন তো এটা কিভাবে মেজার করব আমরা তাই তো এখন এইটা কিভাবে মেজার করব চলো দেখি সেজন্য আমরা কি করি আমরা এখানে একটা ভার্নিয়ার স্কেল রাখতেছি সো আমরা কি করলাম ভার্নিয়ার স্কেল রাখলাম এটা ধরো আমাদের কি ভার্নিয়ার স্কেল সো আমরা এই ভার্নিয়ার স্কেলের উদ্দেশ্য হলো এই যে এই জায়গাটা মেজার করব আমরা ঠিক আছে এই জায়গাটা মেজার করব যে ভার্নিয়ার স্কেল কতটুকু গিয়েছে না এগুলো দিয়ে আমরা মেজার করব তাহলে এই জায়গাটা মেজার করতে পারলে হয়ে যাচ্ছে তাই না তাহলে আলটিমেটলি টোটাল যে ভ্যালুটা পাচ্ছি অর্থাৎ টোটাল যে ডিসটেন্সটা পাচ্ছি বা লেন্থটা পাচ্ছি সহজ কথায় সেটা আসলে কত হচ্ছে আমাদের দেখো তো আগে আমরা যে মেইন স্কেলে 1.8 পেয়েছি তারপরে আমরা মেইন স্কেলের ভ্যালু m প্লাস সাপোজ ভার্নিয়ার স্কেল এটা গিয়েছে হলো সাপোজ 2 ঘর বা 3 ঘর হতে পারে তো এই যে ভার্নিয়ার স্কেল কতটুকু গিয়েছে ইনটু ভার্নিয়ার কনস্ট্যান্ট এটা দিয়ে আমি মাঝখানে অংশটুকু বের করতে পারবো অর্থাৎ v ইনটু vc তো ভার্নিয়ার কনস্ট্যান্ট আর v হলো কি v হলো নাম্বার অফ বা নাম্বার অফ যে আমাদের যে স্মলেস্ট ইউনিট নাম্বার অফ স্মলেস্ট ইউনিট ইন ভার্নিয়ার স্কেল অর্থাৎ ভার্নিয়ার স্কেলে কতগুলো ছোট ছোট ঘর গিয়েছে সেটাই হলো আমাদের এই আমাদের ভার্নিয়ার যে ডিসটেন্স আলটিমেটলি ভিসি তো বুঝলাম এই যেখানে রেশিওটা ঠিক আছে এইভাবে আমরা টোটাল লেন্সটা মেজার করতে পারি অর্থাৎ ধরো এটা আসবে তখন 1.8 থেকে 1.8 সাপোজ 3 আসলো এমন কিছু আসলো ঠিক আছে ওকে তাহলে এখন বলছি হোয়াট ইজ দ্য মিনিমাম দ্যাট ক্যান বি মেজার্ড বাই ভার্নিয়ার স্কেল সো ভার্নিয়ার স্কেল আমরা সর্বনিম্ন কতটুকু যেতে পারি আমরা এখানে মিলিমিটার পর্যন্তই যেতে পারি কতটুকু মিলিমিটার পর্যন্ত যেতে পারবো What is the difference in length between smallest division of main scale of vernier scale আর one division of vernier scale? তাহলে এদের বলেছে ডিফারেন্সটা কি যে length between the smallest division of main scale আর main scale of vernier scale and one division of vernier scale. তাহলে এদের মধ্যে যে পার্থক্যটা না এইটা না vernier স্কেলেরই সমান হয় ঠিক আছে অর্থাৎ দুইটার ওয়ান স্কেলের মধ্যে যে পার্থক্য ওয়ান ইউনিটের মধ্যে যে পার্থক্য এই ডিফারেন্সটা কার সমান হয় ওভারঅল vernier স্কেলটারই সমান হয় ঠিক আছে অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে ধরো এটা যদি 1 মিলিমিটার হয় এটা সাপোজ যদি এই যে এখানে যদি আমরা আরো কিছু ভাগ দেখাইতাম ঠিক আছে তাহলে যেটা দেখা যেত যে এটা যে এক ঘরের দূরত্ব বা ওয়ান স্মলেস্ট ইউনিটের দূরত্ব আর vernier স্কেলের স্মলেস্ট ইউনিটের দূরত্ব এই দুইটা সমান না রাদার এদের মধ্যে একটা ডিফারেন্স আছে এই ডিফারেন্সের ভ্যালু কত vernier কনস্ট্যান্টের সমান তাহলে অ্যানসার কি অ্যানসার হবে সি ওকে তারপর বলছি কি যে রিডিং অন মেইন স্কেল m আর এই রিডিং অন ভার্নিয়ার স্কেল v আর ভার্নিয়ার কনস্ট্যান্ট হলো vc তো আমরা বলে ফেলছি এটা কি হবে যেমন এখানে দেখো একরকম জিনিস আছে তাই না তো আমরা লিখেছি হোয়াট ইজ দ্য মিনিমাম ডিসটেন্স দ্যাট ক্যান বি মেজার্ড বাই স্লাইড ক্যালিপার একটা স্লাইড ক্যালিপার দিয়ে আমরা কি করতে পারবো সর্বনিম্ন কতটুকু মেজার করতে পারবো যে আগে একটা স্লাইড ক্যালিপার ছিল মেইন স্কেল ভার্নিয়ার স্কেল দিয়ে তাহলে কত মেজার করতে পারবো অবশ্যই আমরা ভার্নিয়ার স্কেল কারণ আলটিমেটলি এই ভার্নিয়ার কনস্ট্যান্টটা হলো মিনিমাম যতটুকু পার করা যাবে বা যতটুকু মেজার করা সম্ভব ঠিক আছে ওকে If the list count of a screw gauge is 0.01 then what is the minimum thickness that can be measured কোন একটা লিস্ট কাউন্ট আমরা জানি লিস্ট কাউন্ট মানে কি লিস্ট কাউন্ট মানে হলো যে তুমি মিনিমাম কতটুকু মেজার করতে পারবা অর্থাৎ আমি যদি বলি এটা লিস্ট কাউন্ট কত দিয়েছে 0.01 তাহলে আমি যদি বলি এটা দিয়ে আমি 0.02 মিলিমিটার মেজার করতে পারবো হ্যাঁ তুমি পারবা বেশি তো পারতেই পারো আমি যদি বলি আমি এটা দিয়ে 0.002 মেজার করতে পারবো না হ্যাঁ তখন পারবা না কারণ 0.01 এর চেয়ে কম কিন্তু আমরা মেজার করতে পারবো না সেটাই বলতে চাচ্ছি তার কতটুকু সবচেয়ে কম মেজার করতে পারবো 0.01 লিস্ট কাউন্টে আমরা সবচেয়ে কম মেজার করতে পারবো which one of the following can be used to measure the diameter of a thin wire wire তো দেখবে যে মেট্রিক্সে সুন্দর করে দেওয়া আছে যেমন দেখো স্ক্রু গজ আমরা ইউজ করি নরমালি যে ওয়্যারের জন্য বা থিকনেস অফ দ্য থিন শীট থিন এই ওয়্যার মানে মিনি ওয়্যারটা বেশি লাগে সেটার জন্য আমরা কি ইউজ করতে পারি স্ক্রু গজ ইউজ করতে পারি তারপর দেখো লেন্থ অফ শীট ওয়াইড এন্ড ডাইমেনশনের জন্য আমরা স্লাইড ক্যালিপার স্পিরোমিটার ইম্পর্টেন্ট এর জন্য রেডিয়াস অফ কার্ভেচার যে লেন্সের কার্ভেচার আমরা হিসাব করতেছি ঠিক আছে তাহলে এই দুটো বেশি ভালো করে মাথায় রাখবা তাহলে বলছি মেজারমেন্ট অফ ডায়ামিটার অফ থিন ওয়াল অ্যানসার কি অ্যানসার হলো স্ক্রু গজ হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কি অ্যানসার হলো স্ক্রু গজ মেজারমেন্ট অফ ডায়ামিটার অফ থিন ওয়াল অ্যানসার কি অ্যানসার হলো স্ক্রু গজ What is the name of the device to measure thickness of a thin sheet and radius of curvature? So radius of curvature দেখলি চোখ বন্ধ করে একদিকে চলে যাবে সেটা কি স্পিরোমিটার What is the minimum distance that can be measured by screw gauge? তাহলে স্ক্রু গজ দিয়ে মিনিমাম কত মেজার করতে পারবো দেখো যখন দেখবে যে এই লিস্ট কাউন্ট কতটা থাকবে তখন চোখ বন্ধ করে এটাই অ্যানসার তখন হিসাব করতে জানো যে ভাই কত ছিল আর কত ছিল না বই অ্যানসার ঠিক আছে কারণ ডিসকাউন্টে সবচেয়ে কম আসলে মেজার করা যায় The distance traveled along linear scale during one complete rotation of circular scale of screw gauge is called ওকে জিনিসটা স্ক্রু গজ যদি আমি একটু দেখি দেখো স্ক্রু গজটা দেখো স্ক্রু গজের মধ্যে আগেটা কি দেখেছো তুমি একটা লম্বা স্কেল যেটা মেইন স্কেল আর একটা ছিল ছোট স্কেল যেটা ভার্নিয়ার স্কেল বাট এটা কিন্তু লম্বা এখানে কিন্তু দেখো এটা হলো আমাদের মেইন স্কেল অর্থাৎ এই যে লম্বা যেটা দেখতেছো এটা হলো আমাদের মেইন আর এইটা হলো আমাদের যে রাউন্ড স্কেল দেখা যায় অর্থাৎ এখানে দুইটা স্কেল দেখা যায় আগেটা যেমন ছিল দুইটা লম্বা এখানে কিন্তু একটা লম্বা আর একটা কি গোল সো এই বলা হচ্ছে যে এই একটা গোল আলটিমেটলি ঘুরে একটা গোল যখন ঘুরে মানে কি হয় জানো গোলটা যখন ঘুরে আস্তে আস্তে এটা সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট হয় সো এই প্রত্যেকবার যে ঘুরতেছে এই একবার ঘুরলে মেইন স্কেলে কতটুকু ডিসটেন্স যায় সেটাকে আমরা বলতেছি কি সেটাকে আমরা বলতেছি হলো পিচ ঠিক আছে সো একবার ঘোরার পর মেইন স্কেলে যতটুকু যাবে সেটাকে আমরা বলতেছি কি পিচ বলতেছি If the list count of a spherometer is 0.02 and then which of the following thickness can be measured without error তাহলে এটা হচ্ছে 0.02 এখানে সেম কথা ও মিনিমাম মাপতে পারবে 0.02 তাহলে 0.005 মেজার করতে পারবে না 0.001 পারবে না তাহলে 0.01 আর 0.3 দেখো 02 মিনিমাম তার মানে এটা মাপতে পারবে না শুধুমাত্র ডি মাপতে পারবে ঠিক আছে The distance traveled along linear scale during one complete revolution of circular scale of spherometer is called তাহলে এখানে সেম কথা দেখো বলেছে কি যে লিনিয়ার স্কেলে কতটুকু দিয়েছে কমপ্লিট রিভলিউশন অফ সার্কুলার স্কেল আমরা বলছিলাম এটা কিন্তু পিচ বলা হয় একটু আগে দেখেছি আমরা লিস্ট কাউন্ট অফ স্ক্রু গজ অর স্পিরোমিটার ইজ ওকে তাহলে স্ক্রু গজের ডিসকাউন্ট কি একটা ফর্মুলা ঠিক আছে লিস্ট কাউন্ট মানে যে সর্বনিম্ন কতটুকু মেজার করতে পারবে এটা হলো পিচ ডিভাইড বাই নাম্বার অফ ডিভিশন ইন সার্কুলার স্কেল ঠিক আছে ওকে সরি সার্কুলার স্কেল নাম্বার অফ ডিভিশন ইন সার্কুলার স্কেল তাহলে দেখো আলটিমেটলি মিলতেছে এটা কি পিচ বাই এই যে টোটাল নাম্বার অফ ডিভিশন ইন সার্কুলার স্কেল आंसर হবে সি এটা একটা ফর্মুলা আমরা ইনশাআল্লাহ নেক্সট লেকচারে এটা আরো অ্যাপ্লিকেশন দেখব which formula used to measure the radius of curvature of a spherical surface এটা একটা ফর্মুলা এটা অ্যাপ্লিকেশন নামের দরকার নেই জাস্ট মুখস্থ করে রাখবো আমরা যে d স্কয়ার বাই 6h প্লাস h বাই 2 প্র্যাকটিক্যাল হয়তো করেছো d হলো এখানে তিনটা স্ট্যান্ড থাকে আমরা যদি বলি যে দেখো যে তিনটা স্ট্যান্ড থাকে যের মধ্যে অ্যাপ্লিকেশন দরকার নাই মেইনলি এটা একটু মুখস্থ করে রাখা বেটার ফর্মুলার জন্য যে d স্কয়ার বাই 6h প্লাস h বাই 2 ঠিক আছে কি হিসাব করতেছি আমরা এই যে লেন্সটা দেখতেছি ছিল মোটামুটি আজকের লেকচার হোপফুলি আমরা
আসসালামু আলাইকুম সবাইকে। তো আবার তোমাদের সাথে দেখা হয়ে গেল আমাদের ফিজিক্স পেপার চ্যাপ্টার 1 এর লেকচার 2 তে। তো চলো আমরা শুরু করি। আজকে আমরা ইনশাআল্লাহ ইন্ডিয়ান ডাইমেনশন নিয়ে আলোচনা করব। থ্রি সাইন কোয়ান্টিটি ফিজিক্স আর ডেভেলপমেন্ট অফ অবজারভেশন এন্ড এক্সপেরিমেন্ট। আমরা যে সায়েন্সের বিভিন্ন অ্যাক্টিভিটিস ছিল তাদের কি এক্সপেরিমেন্ট অবজারভেশন ছিল সেগুলো কথা বলবো। তাহলে দেখো এখানে কিন্তু ডেন্টাল ইস্যু বেশি কোশ্চেন আসছে, ঠিক আছে? সো তুমি রিসেন্ট ইয়ারের মধ্যে কিন্তু ডেন্টাল ইস্যু বেশি আসছে, লাগে দেখো মিডল 22 আসছে, সেটা 21 22 20 দেখে ইম্পর্টেন্ট টপিক। তো ফার্স্ট কথা বলতে পারি রেশিও 1 গিগাহার্টজ মেগাহার্টজ, এটা জানা আমরা অবশ্যই দেখো বই তোমরা অবশ্যই পেয়ে যাবে। যেমন আমাদের ইউনিট কিভাবে মিটার জানি, মিটার পড়ানো কি করতে পারি, কিলোমিটার এন্ড ডেকামিটার হেক্টোমিটার মিলিমিটার ডিয়ামিটার অনেক কিছু হতে পারে, তাই না? সেগুলো থেকে মেইনলি আমি যাবো মিনিমাম বাকি তোমরা পারবা। যেমন ডেকামিটার পারবো 10 মানে 1 মিটার 1 ডেকামিটার 10 মিটার হয়, 1 কিলোমিটার 10 3 মিটার হয়, এরকম পারবো। ঝামেলা করতে পারি এই যে গিগা মেগা ফুল এটা মোটামুটি পারি, মিনিমাম এটা খুব ভালো মাথায় রাখবা। এরা পেটা এক্সাক্ট, ঠিক আছে? যেখানে বলি যে এটা ফর্মেশন সবচেয়ে বড় হলো এক্সাক্ট, ঠিক আছে? তাহলে কি শিখবো আমরা? এটা টেরার চেয়ে বড় হলো পেটা, পেটার চেয়ে বড় হলো এক্সাক্ট। এই জিনিসটা কনফিউজ করে। টেরা পেটা এক্সাক্ট এবং পাওয়ার কত যদি মানে মনে রাখতে পারো ভালো, টেরা হলো 10 টু দি পাওয়ার 12, পেটা হলো 10 টু দি পাওয়ার 15 আর এক্সাক্ট হলো 10 টু দি পাওয়ার 18। তো যদি মনে হয় যে মাথায় মনে থাকবে না, মনে রাখতে পারতেছ না, তাহলে ছোট একটা টেকনিক ফলো করতে পারো যে টেরা থেকে 12, সো টি থেকে 12 হতে পারে, পি থেকে 15 15 আর ই থেকে 18, বুঝলে? তাহলে মুখস্থ করার কিছু নাই, 12 15 18 আই থিংক পারবো না। আর ব্ল্যাক অনেক পিকো ফেমটোর সাথে তাহলে মিলবে না, এটা মতো করে করতে হবে। এটা পেটা এক্সাক্ট, ঠিক আছে? এখন আইসি 3 নিয়ন্ত্রণ করতে হবে এই জায়গাটা, অর্থাৎ পিকো ফেমটো আর এটো, পিকো ফেমটো আর এটো, পিকো হলো -12, ফেমটো হলো -15 আর এটো হলো -18, ঠিক আছে? এই কয়টা প্লিজ মাস্ট মাথায় রাখবা, বাকি আমি বিশ্বাস করি তোমরা শুনতে পারবা। মাইক্রোমিটার কি ন্যানোমিটার কি ফুল পারবো, এই জিনিসগুলো ঝামেলা লাগতে পারে, ঠিক আছে? এখান থেকে বললাম যে এখান থেকে কিন্তু বড় হলো পিকো, ঠিক আছে? পিকো বড়, তারপর হলো ফেমটো, তার ছোট হলো এটো, মানে সবচেয়ে ছোট হলো এটো, সবচেয়ে বড় হলো এক্সাক্ট। এই জিনিসটা ভুলে ফেলো না, অনেক সময় এরকম কোশ্চেন দিতে পারে যে রিলেশন কোনটা ট্রু, এরকম কোশ্চেন হতে পারে। তারপর তোমার রেশিও গিগাহার্টজ মেগাহার্টজ, এখানে ছোট কথা, এই রেশিওটা থেকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। 1 গিগাহার্টজ ডিভাইড বাই 1 মেগাহার্টজ, ইয়া মোস্ট অফ দ্য সেটাই আসার কথা, বাট হ্যাঁ অনেকে হতে পারে না ভাই আমার মনে হচ্ছে রেশিও এটাও হতে পারে মেগাহার্টজ বা গিগাহার্টজ, বাট মাথায় রেখো যে এখানে কিন্তু বলে দিয়েছে গিগাহার্টজ আগে দেওয়া আছে, তাহলে কিন্তু কোনোভাবেও এইটাকে প্রেজেন্ট করেনি বা এটাকে বুঝাই নাই, বুঝাইছে কি বাকিটা? তাহলে দেখো বাকিটা যদি বুঝাই থাকে তাহলে আমি গিগা মানে কত 10 টু দি পাওয়ার 9 হার্টজ আর নিচে কত 10 টু দি পাওয়ার 6, মেগা মানে 10 টু দি পাওয়ার 6, তাহলে आंसर দেখো 10 টু দি পাওয়ার 3 হবে, কোনো ইউনিট কিন্তু নাই, তাহলে आंसर হবে সি, নো ইউনিট। বলছে পিকো কত হবে, তাহলে দেখো আমি বলেছিলাম টেরা পেটা এক্সাক্ট চলে যাবে, পিকো ফেমটো আর এটো, পিকো কত -12, তাহলে পিকো आंसर হলো যে -12। তারপর বলছি দেখো 1 ফেমটো পিকো ফেমটো আর এটো, ফেমটো মানে -15, তারপর দেখো হাউ মেনি টাইমস এক্সাক্ট, এক্সাক্ট 18 মানে 3 থেকে 18 তার মানে 10 18 হবে। 1 টেরা মিটার মনে করে দেখো আমি বলেছিলাম টেরা পেটা এক্সাক্ট, টেরা মানে 3 থেকে 12, তার মানে যে বি হলো 12। 1 ন্যানোমিটার, ওকে এটা একটা ইন্টারেস্টিং কাজ করেছে। ন্যানোমিটার অবশ্যই 1 ন্যানোমিটার হলো 10 টু দি পাওয়ার কত -9 মিটার, তাই না? 10 টু দি -9 মিটার, সো দেখো आंसर হলো ডি। তবে দেখো এই কোশ্চেনে খেয়াল করো 10 টু দি 9 মিটার হওয়ার কথা অনেকেই বন্ধ করে দেখা যায় ডি आंसर, আমি শিওর তুমি শিওর 9, কিন্তু চিন্তা করে এখানে কি দাও ইউনিট অফ সেন্টিমিটার, সো এরকম ভুল কিন্তু হতে পারে। সো মাথায় রেখো ন্যানোমিটার মানে হলো 10 টু দি পাওয়ার -9 মিটার, বাট আমরা জানি 1 মিটার ইজ ইকুয়াল টু কত 100 বার 10 স্কয়ার সেন্টিমিটার, তাহলে দেখো কি আসছে আলটিমেটলি 10 টু দি পাওয়ার -9 ইনটু 10 স্কয়ার এত মিটার, সরি এত সেন্টিমিটার, তাহলে কি দাঁড়াচ্ছে আলটিমেটলি দাঁড়াচ্ছে 10 টু দি পাওয়ার -7 সেন্টিমিটার, তাহলে आंसर 10 টু দি পাওয়ার -7 সেন্টিমিটার, সো ফুল आंसर সি হবে। Heating an iron sphere will show the highest percentage in change কোনটা ক্ষেত্রে, radius area or volume ক্ষেত্রে কোনটা ক্ষেত্রে না। চলো চিন্তা করি একটা আয়রন স্ফিয়ার আমরা যদি রেডিয়াস যদি হয় r সাপোজ, তাহলে একটা আয়রন স্ফিয়ার ছিল, সেটা যে রেডিয়াসটা দিয়েছে r, আর এটা এরিয়া আমি যদি বলি এরিয়া কি আমরা জানি এরিয়া হলো পাই r স্কয়ার আর ভলিউম হলো কি আমরা জানি 4/3, আমরা এই এরিয়াগুলো ভালো মতো পড়বো। আজকে একটা আইডিয়া যাচ্ছে হিট যখন হচ্ছে r এর মধ্যে চেঞ্জ হচ্ছে, সাপোজ আমি যদি বললাম r এর চেঞ্জ হচ্ছে del r বাই r এতটুকু ইউনিটে, ঠিক অর্থাৎ 2 del r বাই r, আর এখানে হয়ে যাবে ভলিউম চেঞ্জ হয়ে যাবে 3 del r বাই r, পাওয়ারটা সামনে চলে আসে। কিভাবে আসে কেন হয় আমরা পরে শিখব ইনশাআল্লাহ নেক্সট চ্যাপ্টারে দেখব। জাস্ট এটা একটা আইডিয়া যে এটা কি হচ্ছে দেখো পাওয়ার অনুযায়ী চেঞ্জ হচ্ছে, তাহলে স্কয়ার থাকা মানে 2 গুণ, কিউব থাকা মানে 3 গুণ, তাহলে বুঝতে সবচেয়ে কথা হচ্ছে ভলিউমে, তাহলে আনসার কি সবচেয়ে চেঞ্জ দেখা যাবে ভলিউমের ক্ষেত্রে। হোয়াট ইজ দ্য ইউনিট অফ কে ইন দ্য ইকুয়েশন বিলো, এই ইকুয়েশন ক্ষেত্রে কে ইউনিট কি, সো এখানে ছোট জিনিস আগে আমরা একটু বুঝাই। ফার্স্ট অফ অল স্পিরিট হলো যে যদি সেম ডাইমেনশন হয়, দুইটা কোয়ান্টিটি যদি সেম ডাইমেনশন হয়, যদি সেম ডাইমেনশন হয়, সেম ডাইমেনশন হলে তাদের ক্ষেত্রে আমরা কি করতে পারবো, তাদের ক্ষেত্রে তুমি প্লাস করতে পারবা, মাইনাস করতে পারবা, মাল্টিপ্লিকেশন করতে পারবা, ডিভাইড করতে পারবা, অর্থাৎ সেম টাইমের মধ্যে কি করা সম্ভব, সবকিছু করা সম্ভব। অর্থাৎ চিন্তা চিন্তা করা যদি বলি সাপোজ 10 নিউটন আরেকটা ধরো 10 নিউটন, তুমি করতে পারবা 10 নিউটন 10 নিউটন পারবা, 10 100 নিউটন স্কয়ার করতে পারবা, মানে যোগ গুণ সব করা সম্ভব। ভাই কিন্তু অসম্ভব কখন হতে পারে, চলো দেখি যদি ডিফারেন্ট ডাইমেনশন হয়, ডিফারেন্ট ডাইমেনশন, যেমন আমি বললাম সাপোজ এই যে 10 নিউটন আর বললাম 2 কেজি, ডাইমেনশন ডিফারেন্ট, তাই না? এখন খেয়াল করে দেখো তুমি 10 নিউটন দুই ভাগ করতে পারবা, যেমন ফিজিক্যাল ডাইমেনশন আমরা করি এর তৈরি করার সময় বা এর করার সময় 5 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে, তাই না? মানে ডিভাইড করা সম্ভব, গুণ করা সম্ভব, 10 20 নিউটন কেজি হতে পারে, বাট 10 নিউটন কি কখনো 2 কেজি বাদ দিতে পারবা? ভাই এটা কেমন কথা, তাই না? 10 নিউটন কিন্তু 2 কেজি বাদ দেওয়া সম্ভব না, মানে এদের ক্ষেত্রে কি মাল্টিপ্লিকেশন পসিবল, ডিভিশন পসিবল, বাট মাথায় রেখো এই ডিফারেন্ট ডাইমেনশন হলে এদের ক্ষেত্রে কি সম্ভব না, প্লাস আর মাইনাস সম্ভব না, প্লাস মাইনাস করতে পারবো না। আমরা শিখলাম কি প্লাস মাইনাস শুধুমাত্র সেম ডাইমেনশন থাকলে আমরা কি করতে পারবো, ডিফারেন্ট ডাইমেনশন প্লাস মাইনাস করা পসিবল না। চলো ভাই তাহলে এত কিছু দেখি এই ম্যাথে বলছি যে কে লিমিট কি হবে, বলছি আমাদের q = ky divided by x square plus y square, তাহলে এখানে বলে দিয়েছে u কি একটা পটেনশিয়াল আছে, তার মানে u এর ইউনিট কি হবে, obviously জুল হবে, y হলো ডিসপ্লেসমেন্ট মিটার, a হলো অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড এক মিটার মানে ডিসটেন্স। তাহলে খেয়াল করে দেখো, তার মানে শিখতেছি দেখো x স্কয়ার মানে ক্যালকুলেট দাও, অ্যামপ্লিটিউড স্কয়ার মানে মিটার স্কয়ার, y স্কয়ার মানে কি মিটার স্কয়ার, এই জন্য কিন্তু ফর্মুলাটা দাঁড়াতে পারছে, কারণ কি দুইটা সেম ইউনিট মানে সেম ডাইমেনশন সো মিটার স্কয়ার মিটার স্কয়ার, বুঝতে যোগ করা সম্ভব। এখন খেয়াল করো যোগ যে করা সম্ভব, ধরো 10 নিউটনের সাথে 10 নিউটন যোগ করলাম 20 কি হবে নিউটন, তখন কেমন হবে 20 নিউটন স্কয়ার আর 20 জুল, অবভিয়াসলি না, দুইটা সেম ইউনিট যখন যোগ করব অর্থাৎ 10 অর্থাৎ করব অ্যাড করব তখন হবে সেম ভাবে যদি বলতাম যে 10 নিউটন থেকে 2 নিউটন সাবট্রাক্ট করেছি বাদ দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু কি হতো 10 - 8 নিউটন হতো, তার মানে কি নিউটন থাকবে, তাহলে বুঝতে পেরেছি। তার মানে এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার এটা ইন্ডিভিজুয়ালি x স্কয়ার মিটার স্কয়ার y স্কয়ার মিটার স্কয়ার, তার মানে যদি বলি এই টোটালটা কি হবে, এই টোটালটাও কিন্তু কি হবে হ্যাঁ মিটার। তাহলে ফাইনাল রেজাল্টটা করি, আমরা লিখতে পারবো যে u মানে হলো যে তার মানে জুল ইজ ইকুয়াল টু কে তো আমরা জানি না, বের করতে হবে ইনটু y মানে একটা মিটার আর নিচে কি দেখো মিটার স্কয়ার, দেখো এই লেখা দেখতে তাহলে দেখতে অনেক সিম্পল লাগছে। লাস্ট রেজাল্ট কি আমাদের রেজাল্ট হলো খেয়াল করো এটা চলে আসবে, তাহলে কে ইজ ইকুয়াল টু দেখো j m স্কয়ার ডিভাইড বাই ejm, তাহলে आंसर কি জুল মিটার, তাহলে आंसर হলো জুল মিটার, আনসার কি आंसर হলো সি। ওকে তাহলে আই থিংক আমরা ক্লিয়ার কিন্তু যে না সেম ডাইমেনশন ডিফারেন্ট ডাইমেনশন কাহিনীটা কেমন। ওকে আমি সেকেন্ড ইউনিট অফ কোয়ান্টিটি, ওকে সুন্দর কোশ্চেন, যেখানে কি একটু অন্যরকম করে বলছে যে এটা কার কোয়ান্টিটি হবে। খেয়াল করো যখন আমরা দুইটা ভাগ করতে পারি, একটা ইউনিট দিয়ে একটা ডাইমেনশন দিয়ে, তাহলে সেফ কোনটা, ডাইমেনশন সবসময় সবচেয়ে সেফ, ঠিক আছে? কারণ মানে কিছু আসে নিউটন আসে তাকে আসলে ইলেকট্রিক্যাল পটেনশিয়াল বা এরকম কিছু তাকে একটু টাফ, সেজন্য বেশ কি প্রথমে কিন্তু ইউনিট চিন্তা করবা ইজি হয় নাকি, যেমন অ্যাম্পিয়ার সেকেন্ড ইউনিট দাও আছে, তুমি আবার চিন্তা করে কিন্তু ডাইমেনশন ইজি, অ্যাম্পিয়ার ডাইমেনশন আই সেকেন্ড ডাইমেনশন টি এটা দিয়ে করতে পারবা, সহজে সাইকেল চিন্তা করো, তাহলে অ্যাম্পিয়ার ইউনিট সেকেন্ড একটা ইউনিট, কার ইউনিট দেখো অ্যাম্পিয়ার ইউনিট হলো ইলেকট্রিসিটি অর আই এর বা কারেন্টের, আর সেকেন্ড হলো কি টাইম। তাহলে এখন মানে কি স্মল টি, তাহলে এখন খেয়াল করে দেখো এরকম তুমি চিন্তা করো মাল্টিপ্লাই কি আসে, আই মাল্টিপ্লাই করলে আই টি, দেখো আই টি পেয়েছো কিউ পেয়েছো, কারণ কিউ ইজ ইকুয়াল টু আই টি, তাহলে পেয়েছি কি এখন এই কিউ এর কোয়ান্টিটি হবে কি, অবশ্যই কিউ কাকে বোঝাচ্ছে, কিউ হলো চার্জ কে বোঝাচ্ছে, তাহলে आंसर কি হয় চার্জ। তাহলে সেকেন্ড নাম্বার ডাইমেনশন যেতে হয় এর আগে কিন্তু আমরা ইজি পেয়ে গেছি, ঠিক আছে? মানে তোমাকে বুঝতে হবে দেখে বুঝতে হবে আসলে কতটা, যেমন আমি স্ক্রিন দেখে বুঝতে মানে কারেন্ট সেকেন্ড মানে টাইম, কারেন্ট টাইম মাল্টিপ্লিকেশন অবশ্যই কি ইজ ইকুয়াল টু আই টি রিপ্রেজেন্ট করতেছে। The unit of the impulse of force is equal to the unit of which of the following quantities? Okay, impulse of force কি আমি একটু মনে করি এখানে বলছিলাম ft, তাই না? impulse of force আগে বলতেছি ft কার সমান হয় মাইনাস, সো আমরা বুঝতেছি mv যদি mv এর ডাইমেনশন কি চিন্তা করি, মানে হলো a ক্যাপিটাল m v মানে 18/1, এটা কি সেম কেজি মিটার পার সেকেন্ড, এটা কেজি মিটার পার সেকেন্ড, সো যেটা সাবস্ট্রাক্ট করতেছি, তাহলে পুরোটা রেজাল্টটা কি হবে, রেজাল্টটা কিন্তু একই জিনিস দেখাবে, টোটাল রেজাল্টটা কেজি মিটার পার সেকেন্ড এন্ড টোটাল ডাইমেনশন হলো ml 3/1, বুঝতে পেরেছি? ইন্ডিভিজুয়াল টোটাল সমান, তার মানে ft বা impulse of force সমান হচ্ছে আসলে impulse of force আসলে এই যে ml 3/1 এর সমান হচ্ছে, তাহলে आंसर কি आंसर হলো লিনিয়ার মোমেন্টাম। সো নেক্সট কোশ্চেন 1 ইজ ইকুয়াল টু হোয়াট, সো দেখো এখানে অনেকগুলো পাওয়ার নিয়ে ঝামেলা করেছে, সো আমি একটু বেসিক জিনিস জানতে হবে, আমরা জানি না আসলে
তাহলে এখন দেখো এই যে 2.54 সেন্টিমিটার, সো আমাদের সেন্টিমিটার কিন্তু রাখা যাবে না, দেখো অপশন কিন্তু সেন্টিমিটার নিয়ে আছে, বাট 10 মাইনাস করছে, দেখে বুঝতে হবে না, মাইক্রো নিতে হবে। সেই কন্ডিশনগুলো আমি সাজেস্ট করব, যে কন্ডিশন জানতে হবে, এখানে সেম কথা আছে, হয়তো ডিসিশন লিখতে পারে, বাট যদি ভাগ করে করো দেখবা ইজি হবে, মানে ভুল ট্রান্সফার কমে যাবে। obviously এটা ট্রু, তাই না? এখন দেখো আমি মিটার চেঞ্জ করে ফেলি, মিটার মানে কি, আমরা মিটার থেকে মাইক্রো নাও, দেখো সহজ হয়ে গেছে, 10 টু দি পাওয়ার 6 মাইক্রোমিটার, মাইক্রোমিটার একই জিনিস। ঠিক আছে, তাহলে কষ্ট অনেক কমে গেছে, 2.54 ইনটু 10 টু দি পাওয়ার -2 ইনটু 10 টু দি পাওয়ার -6 মাইক্রোমিটার। সো আমি এখানে কি বললাম, তাহলে আমরা জানি 1 মিটার ইজ ইকুয়াল টু 10 স্কয়ার সেন্টিমিটার, তাহলে কি হবে 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -2 মিটার। সেম ভাবে আমরা জানি 1 মাইক্রোমিটার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -6 মিটার, তাহলে 1 মিটার কত হবে 10 টু দি পাওয়ার 6 মাইক্রোমিটার। সো তাহলে রেজাল্ট কি আছে, দেখো রেজাল্ট আছে 2.54 ইনটু -2 আর দিকে 4 এত মাইক্রোমিটার, তাহলে 2.54 10 টু দি পাওয়ার 4 মাইক্রোমিটার। লেন্স দেখো মাইক্রো আর মাইক্রোমিটার একই জিনিস, টেনশন করার কারণ নাই। সো বলেছে হুজ ইউনিট ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আদার্স। চলো দেখি কি হচ্ছে। সো ফার্স্ট অফ অল প্রথমে কি বলেছে ডেনসিটি, তাহলে আমরা ডেনসিটি কি হবে, ডেনসিটি হলো কেজি পার মিটার কিউব। দেন দেখো ভলিউম, ভলিউম আমরা জানি মিটার কিউব, আর ভেলোসিটি হলো কি মিটার পার সেকেন্ড। তাহলে দেখো কেজি পার মিটার কিউব আর মিটার কিউব, মিটার কিউব মিটার কিউব বাদ রইল বাকি, দেখো রইল বাকি হলো কেজি মিটার পার সেকেন্ড। দেখো চেনা চেনা লাগতেছে কি, এই কেজি মিটার পার সেকেন্ড দেখতে যে মাস ইনটু ভেলোসিটি মনে হচ্ছে না, এম ইনটু ভেলোসিটি, সো আলটিমেটলি কিন্তু কার মোমেন্টামের কথা বলতেছে। তাহলে কি হবে মোমেন্টাম। এখন পরে আমরা যদি খেয়াল করি, দেখো পরেরটা কি বলেছে, বলেছে যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, মোমেন্টামের চেঞ্জের রেট বলেছে। তাহলে একটু যদি খেয়াল করে দেখো, মোমেন্টামের চেঞ্জ আমরা পড়ছিলাম, মনে আছে আমরা জানি ft ইজ ইকুয়াল টু mv মাইনাস mu, চেঞ্জ ইন মোমেন্টাম। এখন বলেছে কি, বলেছে রেট, অর্থাৎ এই চেঞ্জ অফ মোমেন্টাম। ওকে, তাহলে বলেছে রেটটা কত, রেট মানে কি, টাইম ডিভাইড করতে হবে না, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইউ বাংলা ভাষায় কাটতে হয় ফোর্স। এটা আসলে ট্রান্স ফর্মুলা পড়ছিলাম y, মানে y ইউনিট কি ছিল, y ইউনিট ছিল কি নিউটন পার মিটার স্কয়ার, আর এরিয়া কি আমরা জানি, এরিয়া হলো মিটার স্কয়ার, তাহলে মাল্টিপ্লাই করে কি থাকবে, শুধুমাত্র একটা নিউটন থাকবে, অর্থাৎ ফোর্স ইন্ডিকেট করতেছে, তাই না? এরপর কি আছে, ম্যাস ইনটু অ্যাক্সেলারেশন ইনটু গ্র্যাভিটি মানে কি m, আর এরিয়া g, m মানে কি অবশ্যই ফোর্স, মানে সহজ ভাষায় কি নিউটন, অর্থাৎ এক ধরনের ফোর্স। তাহলে দেখি বুঝতে পারছেন, নিচে তিনটা ফোর্স, উপরে শুধুমাত্র মোমেন্টাম। তাহলে অ্যানসার কি, অ্যানসার হলো যেটা কিনা অন্যটার মতো না, ডিফারেন্ট ফ্রম দ্য আদার্স। ইউনিট এনার্জি কোনটা আমরা জানি, ইউনিট এনার্জি হলো জুল। তো দেখো জুলের কি ফর্মেশন পড়ছে, আমরা জানি w ইজ ইকুয়াল টু তুমি f w ইজ মনে আছে, আমরা জানি pt, অর্থাৎ বেসিক প্রিন্সিপাল অনুযায়ী এই ভিডিওটা মাথায় রাখবা। তাহলে যে আমাদের জুলের ইউনিট কি হতে পারে, জুলের সরি w বা আমাদের ওয়ার্কের ইউনিট কি হতে পারে, এনার্জি জুল হতে পারে, ঠিক হতে পারে কি কিলোওয়াট আওয়ার, যেটা ইচ্ছা হতে পারে, আর এরকম বেসিক ফর্মেশন থাকতে পারে। অথবা একটা কি ইয়াজি হতে পারে, যদি সিরিয়াস ইউনিট চিন্তা করি, তাহলে ইউনিট কি ওয়াট, ওয়াট অবশ্যই হবে, কারণ ওয়াট হলো কি পি বা পাওয়ারের ইউনিট, নিউটন অবশ্যই হবে, নিউটন হলো ফোর্স ইউনিট, ওয়াট আওয়ার, দেখো ওয়াট আওয়ার দেখতে ওয়াট সেকেন্ডের মতো না, মানে কি ওয়াট ইনটু টাইম, সব কথা কি ওয়াট মানে যদি বলি পিটি মানে পাওয়ার ইনটু টাইম, পাওয়ার ইনটু টাইম পিটি, মানে কি এর মতো, তাহলে কিন্তু হতে পারে, এটা হতে পারে নিউটন পার মিটার, এটা হবে না। কে তে বলছো, কে ইজ ইকুয়াল টু সারফেস টেনশন, টি ইজ ইকুয়াল টু এফ বাই এল, সেক্ষেত্রে বলছো, ঠিক আছে। সো এর ক্ষেত্রে ইউনিট কি নিউটন পার মিটার, অর্থাৎ এদের যদি আমরা টি আর কে সেন্টিমিটার, মানে সেন্টিমিটার সেম ডাইমেনশন সেম। এটা কমন কোশ্চেন, ইলেকট্রোভোল্ট কিসের ইউনিট, ইলেকট্রোভোল্ট কিসের মাথায় রেখো, নাম কি মনে হয় জানা হাইড্রোভোল্ট, আমি কি ভোল্টেজ ইউনিট, মানে কি এটা ভোল্টেজ পটেনশিয়াল, আর মাথায় রেখো ইলেকট্রোভোল্ট টোটাল মিলে আসলে আমরা যদি চিন্তা করি, মনে হচ্ছে w ইজ ইকুয়াল টু v q। সো ইলেকট্রোভোল্ট আসলে বোঝা হলো যে 1 ভোল্টেজ ডিফারেন্সে, 1 ভোল্টেজ ডিফারেন্সে একটা ইলেকট্রন সাথে যতটুকু এনার্জি, এটা এক ধরনের হলো এনার্জি, কতটুকু জন্য লাগতেছে আমরা বলেছি 1 ভোল্টেজ ডিফারেন্সে, অর্থাৎ যদি আমি বলি এটা a একটা পয়েন্ট, এটা একটা b পয়েন্ট, তাহলে এদের মধ্যে কি হলো ভাইয়া, যদি 1 ভোল্টেজ ডিফারেন্স হয়, তখন এ থেকে যদি আমরা একটা ইলেকট্রন সাথে যে কাজটা হবে, যে ওয়াটটা হবে, যে এনার্জি দরকার হবে, সেটা কি আমাদের ev। তাহলে খেয়াল করে দেখো কি আসলে w ইজ ইকুয়াল টু v q, তাহলে v কি 1 ভোল্ট ইনটু q কি 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, আলটিমেটলি দাঁড়াচ্ছে 1.6 10 টু দি পাওয়ার -19 জুল। ঠিক আছে, তাহলে 1.6 10 টু দি পাওয়ার -19 জুল। এখন এটা চাই নাই যেটা কি মেগা ইলেকট্রোভোল্ট, তাহলে দেখো তো যখন আমরা মেগা ইলেকট্রোভোল্ট করব, আমরা জানি মেগা মানে 6, তাহলে 10 টু দি পাওয়ার 6 ইনটু 1.6 10 টু দি পাওয়ার -19 জুল। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে -19 প্লাস 6, আমরা কি থাকবে 1.6 10 টু দি পাওয়ার -13 জুল। তাহলে आंसर 1.6 10 টু দি পাওয়ার -13 জুল, অর্থাৎ आंसर ডি হবে। হোয়াট ইজ দ্য ইউনিট অফ পাওয়ার, পাওয়ার ইউনিট কি, দেখো পাওয়ার ক্ষেত্রে মিনিমাম দুইটা জিনিস ভালো করে মাথায় রাখো, একটা হলো p ইজ ইকুয়াল টু w বাই t, আর একটা p পাওয়ার ইউনিট কি অবশ্যই বলতে জানি আমরা ওয়াট, তাহলে आंसर কি, आंसर হলো c। which of the following is not the unit of mass, কোনটা মাসের ইউনিট, কোশ্চেন একটা কোশ্চেন খেয়াল করে দেখো। ফার্স্ট অফ অল আমরা যদি কোশ্চেনের বেসিক চিন্তা করি, mu আমরা জানি mu কত 1.66 10 টু দি পাওয়ার -24 গ্রাম বাই 27 কেজি, তাহলে এটা আসলে মাস রিপ্রেজেন্ট করতেছে। ওকে নাইস। দেন বলেছি নিউটন পার মিটার পার সেকেন্ড স্কয়ার। সো আমরা যদি চিন্তা করি যখন এরকম আসবে, এরকম আসলে কিভাবে করব একটু খেয়াল করো। আগে তুমি চিন্তা করো যে কি জানো, ওকে আগে ছোট কথা বলি, একটু কোশ্চেন একটু সো কিভাবে করো, নিউটন আগে ডাইমেনশন ডিভাইড করো, ডাইমেনশন ভাঙো। নিউটন মানে কি আমরা জানি f m, তাই না, আমরা জানি কি f l t ইনভার্স m l t কি l ইনভার্স বাদ l ইনভার্স l বাদ আমরা বলবো কি m, আমরা এটা কিন্তু আসলে কাকে রিপ্রেজেন্ট করে, এটা কিন্তু m অথবা কেজি কে রিপ্রেজেন্ট করে, মানে কথা মাস কে রিপ্রেজেন্ট ধরে পাওয়া উচিত। আমরা মাত্র শিখেছি আসলে কি, এটা আসলে এক ধরনের এনার্জি, ইলেকট্রন বাই কুলম্ব, সরি কুলম্ব, এটা আসলে কি ভাবে মনে আছে, এটা হলো আসলে তুমি লাইট ভেলোসিটি স্কয়ার এক জায়গায় শিখছো, মনে করে দেখো জীবন ইনটা ইকুয়াল টু mc স্কয়ার, তাহলে দেখো তো m ইকুয়াল টু কি ভাই e বাই c স্কয়ার বলা যাবে না, তাহলে m ইকুয়াল টু e বাই c স্কয়ার, দেখো তো e মানে কি উপরে থাকবে তোমার জুল, আর নিচে যদি c স্কয়ার থাকে সেটা কাকে রিপ্রেজেন্ট করবে, m কে রিপ্রেজেন্ট করবে, তার মানে তোমার এটা কিন্তু আসলে কাকে রিপ্রেজেন্ট করেছে, এটা কিন্তু তোমার অ্যানসার দাঁড়াচ্ছে c। তবে এখানে একটা ছোট কথা, যদি যেখানে যেটা বললাম যে প্রিন্টিং ধরে -3 থাকতো, তাহলে কিন্তু এটা m হতো না, তখন ডাবল আনসার হতো, তবে যেটা নরমালি এখন ডাবল আনসার এরকম হয় না, তো টেনশনের কোনো কারণ নাই। if v হলো স্পিড আর r রেডিয়াস আর g হলো অ্যাক্সেলারেশন হয় ডিউ টু গ্র্যাভিটি, which quantity does not have dimension, মানে কোনটা ডাইমেনশন নাই, সেটা তুমি অ্যাপ্রোচ করতে পারো। সিম্পল একটা চিন্তা করো, কি আছে v দাও আছে, v মানে কি v মানে হলো l t ইনভার্স, আমরা জানি m ইনভার্স যেহেতু, আর হলো রেডিয়াস মানে একটা l, আর দেখো অ্যাক্সেলারেশন আমি তোমাকে বলি ভাই এখান থেকে তুমি একটা এমন একটা কিছু বানাও যেটা কোনো ডাইমেনশন থাকতে পারবে হবে, হয় g কে v স্কয়ার দিয়ে ভাগ করতে হবে, অথবা v স্কয়ার কে g দিয়ে ভাগতেছো, এখানে কি হলো স্কয়ার ফর্মুলা স্কয়ার বাই g অথবা g বাই v স্কয়ার, আর কোনো ভাবে কি হবে v স্কয়ার করতে হবে, ঠিক আছে। এখন v স্কয়ার মানে রাখতে যাও অর্থাৎ থাকবে কি তো হয়ে যায়। এবার চিন্তা করো আর কি l, তাহলে এখন আর কোথায় গুণ করতে হবে, g এর সাথে একটা r থাকে, g এর সাথে যদি একটা r থাকে তাহলে এখানে স্কয়ার হবে, g এর সাথে যদি একটা r থাকে তাহলে স্কয়ার হবে, তার মানে তোমার आंसर কি, এখানে आंसर কিন্তু দুইটা অ্যান্সার আছে, একটা হলো হয় v স্কয়ার বাই বোথ আর রাইট, তাই না। তাহলে आंसर কি দেখো v স্কয়ার বাই g এর এরকম একটা ফর্মেশন আছে d, আমরা ক্লিয়ার হয়েছে। এখন আমাদের মনে হয় ভাই কি করে বুঝানো দেখছো, যে আগে আমরা এটা দেখি মধ্যে কনফিউশন লাগে, আই থিংক আমরা কিছু বুঝতে পেরেছি, বাট কি শুরু আছে সেখানে আর বসাই দিব, বলটা বসাই দিব। এখন ধরুন বাই চান্স আমাদের কাছে দেখাই দাও ট্রায়াঙ্গল ইনফিনিটা ইনভার্স 2, এখানে স্কয়ার ইনভার্স, অর্থাৎ আমরা आंसर হবে d, বাট যেটা বললাম ওই অ্যাপ্রোচ আমার বেটার, বাট যদি মনে হয় আমরা পারতেছ না, অবশ্যই এই অ্যাপ্রোচ যেটা করব সমান where mu is equal to frequency আর h হলো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, বলছে ডাইমেনশন অফ h, h ডাইমেনশন কি হবে দেখি খেয়াল করো, আমরা যদি লাগাই আমরা জানি বলে দিয়েছি e is equal to h mu, তাহলে দেখো h is equal to what, h is equal to e by mu, তাই না, h is equal to e by mu। এখন একটু খেয়াল করো যে e by mu, e মানে কত ভাই, আমরা জানি e মানে জুল, আর mu মানে কি সেকেন্ড ইনভার্স, সো আলটিমেটলি জুল সেকেন্ড, তাহলে এটা আমরা ইংরেজিতে জানি, তাও একবার দেখে আসা। তাহলে এখন আমাদের লাগবে ডাইমেনশন, তাহলে জুলের ডাইমেনশন কি হবে, এটা কিন্তু বুঝতে হবে ml ml স্কয়ার t ইনভার্স 2, আর সেকেন্ড হলো জাস্ট একটা t, তাহলে বলা আছে কি ml স্কয়ার t ইনভার্স 1, তাহলে ml স্কয়ার t ইনভার্স 1 বানাইতে হবে, ক্লিয়ার হলো আমরা। এখন খেয়াল করে লিনিয়ার ইম্পালস, ইম্পালস কি হচ্ছে অবশ্যই f, তার মানে এটা হবে না বাদ লিনিয়ার মোমেন্টাম, মোমেন্টাম হলো আমাদের mv, mv মানে কি দেখো m কি ক্যাপিটাল m, আর v মানে lt ইনভার্স 1, সো lt ইনভার্স 1 কাছাকাছি বাতাও হয় নাই। তারপর দেখো অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন কি g মানে কি lt ইনভার্স 2, lt ইনভার্স 2, আর লাস্টে অ্যাঙ্গুলার মোমেন্টাম। সো দেখি আগে কিন্তু আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে, আমরা যদি দেখে মনে আছে অ্যাঙ্গুলার মোমেন্টাম কি ছিল আমাদের, মনে আছে mvr, তাহলে দেখো m কত ক্যাপিটাল m, v কত lt ইনভার্স 1, আর কত একটা l, তাহলে দাঁড়াচ্ছে কি ml স্কয়ার t ইনভার্স 1, তাহলে আমরা কিন্তু বোর মডেল থেকে পড়েছি অ্যাঙ্গুলার মোমেন্টাম কি mvr। এখন দেখো ভাই এত কিছু হলো ভাই, এত কঠিন করতেছি কেন, ওকে প্রথম কথা আসলে এই কোশ্চেনটা করতে হবে কেন বললাম ভাই, যাতে আমরা যে কোনো কিছু যদি আসে অ্যাপ্রোচ ঠিক রাখতে পারি। এখন এই কোশ্চেন একদম সহজ কোশ্চেন, কেন সহজ কোশ্চেন একটু চিন্তা করো, তুমি বুঝছো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট যে জুল সেকেন্ড মানে জুল সেকেন্ড কাহিনী আছে, তাহলে বুঝছো এটা হবে না, মোমেন্টামের সাথে শক্তির সম্পর্ক কিছু হবে না, অ্যাক্সেলারেশন আগে হতে পারে অ্যাঙ্গুলার মোমেন্টাম। এখন চিন্তা করো তুমি অ্যাঙ্গুলার মোমেন্টামের একটা ফর্মুলা শিখেছি বলে, খুব ভালো তো, আর শিখতে হবে খুব ভালো, এনজি বাই 2 মনে আছে,
তাহলে দেখো এখানে এই যে এটা কোনো ডাইমেনশন নাই, যেটা একটা ইন্টিজার নাম্বার 2 3 4 5 যাইতে পারে 2 একটা কনস্ট্যান্ট, এটা কোনো ডাইমেনশন নাই। তো দেখি বুঝতেছি যে আবার বলতেছি গো ফর ডাইমেনশন y ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস মাইনাস k এক্স ইকুয়েশন ডাইমেনশন অফ ওমেগা t হবে। চলো একটু খেয়াল করি, বলেছে কি y ইকুয়াল টু a sin ওমেগা t যদি বলি অ্যাডিশন করতে হবে আগে ভিতরে তুমি sin 60 তাই না, মানে কি sin অ্যাঙ্গেল অ্যাঙ্গেল তোমার ডাইমেনশন নাম্বার আলাদা হবে, এইটার ডাইমেনশন আলাদা হচ্ছে তারপরে এটা থাকতে পারে, চিন্তা করো এটা হচ্ছে আমি বলতে পারি মানে এটা থেকে কষ্ট করতে আমরা তুমি জানো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, সো এটা কি ওমেগা ইকুয়াল, আমি যদি মনে করে দেখো 2 পাই বাই t, 2 পাই হলো কনস্ট্যান্ট, t হলো সেকেন্ড, আমি 1 বাই সেকেন্ড, সো t ইনভার্স। আর ভাই এটা কেন করছি যেটা এই বেসিক ব্যাপারটা একটু জানতে হবে। এখানে যদি কি চাই তাহলে কি বলতো দেখো x মানে কি, x যদি বলি x মিটার, সো এভাবে একটু মাথায় রাখতে হবে। If the energy of photon is E and its frequency is nu and the relation is equal to h nu, dimension of h কত আমি আগে বলেছিলাম, কি বলেছিলাম যদি মুখস্থ করতে পারবে বেস্ট, না করলে টেনশন নিও না, m স্কয়ার t ইনভার্স 1 আমি আগে বলেছি। সো m স্কয়ার t সরি মাইনাস t ইনভার্স 1 বলেছি, m স্কয়ার সরি 1 মাইনাস 1 ঠিক আছে ঠিক আছে। সো স্যার কি হবে m স্কয়ার t ইনভার্স 1 if L, C and R imply self-inductance, capacitance and resistance respectively, then the dimension of frequency can be expressed by the dimension of h হবে। ওকে, প্রথম কথা এটা এরকম একটা কোশ্চেন আমরা কি অ্যাপ্রোচ করব। ফার্স্ট অফ অল মাথায় রেখো ফিজিক্স তোমার জীবন সহজ করে মেনে নিলাম, অবশ্যই খুব ভালো কথা, বাট এটা যদি এমন হয় টাইম কনজিউম করতে তুমি আর ইজিলি অ্যান্সার করতে না পারো। যেমন আমি বলি যে এই যে সব কোশ্চেন ইজিলি তোমার 10 সেকেন্ড 15 সেকেন্ড লাগে, ম্যাক্স 20 সেকেন্ড 25 সেকেন্ড লাগে, হাইস্ট 20 লাগে বলবো, বাট এগুলো দেখে একটু ভাবে পারো স্বাভাবিক সেলফ ইন্ডাকটেন্স করতে আসলে রেজিস্ট্যান্স ক্যাপাসিটি থাকে। সো যদি এরকম কঠিন মনে হয় আমি অবশ্যই সাজেস্ট করব আগে এগুলো সলভ করতে যাও, আগে এগুলো দেখে আসবা তারপর দেখো এখানে, ঠিক আছে। এখন সেটা অ্যাপ্রোচ কিভাবে করব দেখো, যখন এরকম ভারী ভারী ওয়ার্ড দেখবা তখন আগে কি করবে জানো, ছোট পেন্সিল দিয়ে ছোট করে আগে এটা ফর্মুলা লিখে রাখবা। যেমন আমি বলি সেলফ ইন্ডাকটেন্স হলো আমরা জানি আমরা সেলফ ইন্ডাকটেন্স এর ফর্মুলা শিখি নাই, আমি শিখেছি মনে আছে ইজ ইকুয়াল টু L ইনটু DI বাই dt, দেখো বলছি কিনা সেম ভাবে এখন ক্যাপাসিটেন্স করতে c ইকুয়াল টু কি ভাবে q বাই v পড়ছি, আর রেজিস্ট্যান্স কি পড়ছি আমরা জানি v ইকুয়াল টু i আর মানে r ইকুয়াল টু কি ভাবে v বাই i। এখন দেখো বলছি এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে, রিলেশন তৈরি করতে, রিলেশন কেমন হতে পারে যে ওই 10 মিনিটের সাথে তুমি 10 মিনিট রিলেশন করতেছো, মানে আমাদের আসলে রিলেশন করতে হবে কি যেটা তুলনা করা যায় এরকম কিছু। এখন দেখো তুমি এখানে যে এক জায়গায় কি এক জায়গায় কি হ্যাঁ আমরা কি করতে পারি, একটা সিম্পল ফর্ম, সিম্পল ফর্ম দেখো সবার মধ্যে একটা কমন জিনিস দেখতে পাচ্ছ কিনা যে v আর i মোটামুটি সবার মধ্যে আনা সম্ভব, কারণ ওদিকে e হলো v ওদিকে i আছে, জাস্ট এখানে আনতে হবে। তাহলে আমরা যদি লিখি এখানে দেখো কি লিখে যায় i লিখে যায় যা উচিত অবশ্যই এবার আছে আমাদের এই যে c ইউনিট কি হবে, দেখো c ইউনিট কি আছে অবশ্যই বুঝতে পারছো কি আসবে i t বাই v, তাই না, v মানে ভোল্টেজ, আর আমরা যদি বলি এটা কি আসে i ইনটু হলো অ্যাম্পিয়ার, t এর ইউনিট সেকেন্ড, আর v ইনটু ভোল্ট অ্যাম্পিয়ার সেকেন্ড পার ভোল্ট, আই থিংক আমরা অ্যাম্পিয়ার সেকেন্ড পার ভোল্ট সেম ভাবে চিন্তা করে দিই। আর যদি একদম সিম্পল ফর্মে লিখি তাহলে কি বলবো ভোল্ট পার অ্যাম্পিয়ার, তাই না, ভোল্ট পার অ্যাম্পিয়ার। এখন দেখো আমি যদি এই এলটাকে সিম্পল ফর্মে লিখি তাহলে কি আসবে ক্যাপিটাল ছিল ভোল্ট, আমরা ভোল্ট লিখলাম আগে, dt এর সাথে গুণ হবে মানে সেকেন্ড গুণ হবে, di দিয়ে ভাগ হবে, আমরা কি ইনভার্স। দেখো মোটামুটি আমরা কি করলাম সবগুলোকে যাতে রিলেশন করতে পারি, রিলেট করতে পারি, একই রকম ইউনিটে আনার চেষ্টা করেছি, ক্লিয়ার। এখন তাহলে মেলানোর চেষ্টা করি, বলছি কি তাহলে কি বানাতে হবে আমাদের বানাতে হবে ডাইমেনশন অফ ফ্রিকোয়েন্সি, এই আরেকটা ভাষা বলেছে ফ্রিকোয়েন্সি মানে কি s ইনভার্স, মানে তোমাকে সেকেন্ড ইনভার্স বানাতে পারলে তো ইনভার্স আসবে, তাই না, সেকেন্ড ইনভার্স বানাতে হবে কিভাবে বানাতে হবে ইনভার্স হিসাবটা কি আর শিখতে তুমি দেখো a ইনভার্স, তারপর a ইনভার্স আমরা v স্কয়ার করতেছি আমাকে কি সেকেন্ড হওয়ার চান্স নেই, তারপর এদিকে c নিয়েছি v সেকেন্ড, তাই না, স্যার যেটা পাচ্ছি এটা হলো আমাদের lc ভ্যালু আমাদের এই হবে। এখন দেখো এগুলো একটা অপশন c, দেখো c কি কত আমরা শিখেছি তো এই যে lc ইনভার্স, আমরা অ্যানসার c, আমরা অ্যানসার c দেখো আমরা বুঝেছি অ্যানসার তাহলে c হবে। ঠিক আছে, এইভাবে যদি মানে যদি এরকম অদ্ভুত কিছু দেয় অবশ্যই ফার্স্ট অফ অল যেটা বললাম যে কখনো প্রথমে অ্যাপ্রোচ করা দরকার নেই, যদি কমজিল টাইম কি করতে পারে অনেক কিছু এখানে হিসাব ছাড়া আমি আগে পারবো না, বাট যখন তুমি দেখতে সহজ করা শেষ তখন কি করব ফর দিস আর জন্য অ্যাপ্রোচ কি বললাম পেন্সিল ফর্মুলা লিখবা, তারপরে দেখো একই রকম এবার ইউনিট পাশে লিখে তুমি নেক্সট বলছি দেখো p + a / b স্কয়ার * v - b = r, বলছে হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ a, মানে এর ডাইমেনশনটা কি হবে। তাহলে একটু যদি খেয়াল করে দেখো আমি বারবার একটা জিনিস বলছি যে সেম ডাইমেনশন আমরা কি করতে পারবো, প্লাস করতে পারবো। p এর ডাইমেনশনটা কি আমরা পাবো বলি p ইউনিট প্যাসকেল অথবা নিউটন পার মিটার স্কয়ার, তাই না। আর দেখো দিকে a / b স্কয়ার আমরা যদি একটু বলি তাহলে শিখেছি 10 নিউটন সাথে 10 নিউটন যোগ করা যায়, মানে কি p যদি হয় নিউটন পার মিটার স্কয়ার তাহলে a / b স্কয়ারটা কি হবে অবশ্যই নিউটন পার মিটার স্কয়ার হচ্ছে, এটা উচিত না অবশ্যই উচিত। এখন তাহলে আমরা লিখতে পারি, আমরা অবশ্যই লিখতে পারার কথা যে a / b স্কয়ার = what নিউটন পার মিটার স্কয়ার। তাহলে দেখো কি আসছে আমাদের অবশ্যই আসার কথা যে a = নিউটন পার মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার ইনটু v। এখন v কত আসলে মানে হলো আয়তন, এই যে v স্কয়ার ছিল তাহলে আমি বলতে পারি m কিউব এর হোল স্কয়ার, তাহলে কি আছে দেখো নিউটন পার মিটার স্কয়ার ইনটু m 6, তাহলে কি আছে নিউটন মিটার টু দি পাওয়ার 4। এখন দেখো আমরা এখন ডাইমেনশন কনভার্ট করি, নিউটন ডাইমেনশন কি m l t ইনভার্স 2 আর মিটার 4 মানে l টু দি পাওয়ার 4, সো आंसर কি আছে m l টু দি পাওয়ার 5 t ইনভার্স 2 m l টু দি পাওয়ার 5 t ইনভার্স 2, তাহলে आंसर আছে এটা आंसर d। which quantities are not the same by dimension, কোনগুলো কি ডাইমেনশন সেম না। ক্যালকুলেট দেখো প্রেসার মানে কি নিউটন পার মিটার স্কয়ার, ইয়ংস মডুলাস নিউটন পার মিটার স্কয়ার, দেন স্ট্রেস নিউটন পার মিটার স্কয়ার, তো সবই কিন্তু আসলে একই সেম, অর্থাৎ এটা কি সেম হবে। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স মানে কি ভোল্টেজের কথা বলতেছে, পোটেনশিয়াল ডিফারেন্স ভোল্টেজের কথা বলতেছে, ইলেকট্রোম্যাগনেটিক পোটেনশিয়াল সেম ভোল্টেজের কথা বলতেছে, অর্থাৎ দিস আর সেম। হিট মানে কি এটা এনার্জি, হিট কিন্তু একটা এনার্জি, ওয়ার্ক মানে হলো জুল, এনার্জি এটা তো জুল, আমরা এই তিনটা মানে এরা সবাই কিন্তু কি সেম দেখতেছি, এটা কিন্তু আমার এমসিকিউর জন্য অনেক লাগবে। লাস্ট ডাইপোল মোমেন্ট আমি বলছিলাম মনে আছে কিনা p = q * L / 2ql, আর ওদিকে ইলেকট্রিক ফ্লাক্স আমরা বলছিলাম e = সরি আমরা বলছিলাম ফ্লাক্স হলো কি phi = e a cos alpha, এখানে থিটা চিন্তা করতে e জাস্ট, আর এটা কিন্তু b হবে। তাহলে দেখো আমাদের এখানে ফর্মুলা কি মুছে রাখতে হবে, নোট করে ফেলতে পারো যে আমাদের আসলে কোয়ান্টিটি ডাইমেনশন সেম, যেমন যে প্রেসার, ইয়ংস মডুলাস, স্ট্রেস, দেন ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, পোটেনশিয়াল ডিফারেন্স, ইলেকট্রোম্যাগনেটিক পোটেনশিয়াল সেম, হিট ওয়ার্ক এনার্জি পাশাপাশি টর্ক মনে রাখতে পারো, এটা কি সেম জিনিস দিবে, ঠিক আছে। তারপর যদি আমরা বলি আর কি আছে আমাদের টর্কের সাথে আমাদের আসলে যে ওকে না টর্ক এখানে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম কি এটা আমরা বলেছিলাম যে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট, ঠিক আছে। তারপর আমাদের সেম কি আছে আরেকটা আছে যেমন এনট্রপি, এই এনট্রপির সাথে মাথায় রাখো এনট্রপির সাথে হলো বোল্টজম্যান কনস্ট্যান্ট, তারপর এখানে সাথে মোলার গ্যাস কনস্ট্যান্ট, এটা সব সেম মোলার গ্যাস কনস্ট্যান্ট। তারপর এখানে একটা জিনিস মাথায় রাখো সেটা হলো সারফেস টেনশন এটার সাথে মিলতেছে হলো আমাদের সারফেস এনার্জি, ঠিক আছে। এদিকে মিলতেছে তবে মাথায় রাখো সারফেস এনার্জি সাথে কিন্তু ক্যান্টিজেন মিলবে না, এটা মাথায় রাখো সারফেস টেনশন সাথে সারফেস এনার্জি ডাইমেনশন মিলতেছে। ওকে, ডাইমেনশন অফ ফোর্স কনস্ট্যান্ট = ডাইমেনশন অফ ফোর্স কনস্ট্যান্ট, ওকে ফোর্স কনস্ট্যান্ট আমি বলেছিলাম, আমরা এখানে খেলা করেছি আমি মনে আছে সারফেস টেনশন t = f/l আর ওদিকে ফোর্স কনস্ট্যান্ট এখানে দেওয়া যাবে ফোর্স কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে দেখো আলটিমেটলি এটা কাজ হয় ফোর্স কনস্ট্যান্ট সারফেস টেনশন সমান, কারণ কি এটা হলো f/l আর ফোর্স কনস্ট্যান্ট হলো f/x, k = f/y, সো x আর f মিটার তাহলে অবশ্যই কি হচ্ছে একই জিনিস হবে। বলছে ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন m and n is f in the distance between them is r, বলছে এটা যদি ট্রু হয় তাহলে g গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, তাহলে বলছে ডাইমেনশন of g। তাহলে দেখো g কি হবে একটু খেয়াল করো, ফোর্স মানে কি, ফোর্স মানে নিউটন, দেন সরি মানে নিউটন, ডান দিকে m মানে উপরে থাকবে m l t ইনভার্স 2 এদিকে t ইনভার্স 2 m ইনভার্স 1 l t ইনভার্স 2, आंसर a হলো কথা। তাহলে आंसर হলো m l t ইনভার্স 1 কার ডাইমেনশন দেখো তো বন্ধ করে পাওয়া উচিত, m মানে হলো কি মাস আর l t ইনভার্স ডাইমেনশনাল ইকুয়েশন অফ পাওয়ার কি হবে আমরা জানি, মনে করে দেখো পাওয়ার কি p = w / t, w মানে কি আমরা জানি m l স্কয়ার প্লাস 3 m স্কয়ার t ইনভার্স 3। আমি তো সাজেস্ট করব যে এগুলো মুখস্থ রাখতে, সব না অবশ্যই সব না, কোনগুলা যেমন ওয়ার্ক পাওয়ার তারপর এনার্জি তারপর দ্যাটস বেটার। ডাইমেনশনাল ইকুয়েশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম কি, মনে করে দেখো অ্যাঙ্গুলার মোমেন্টাম কার সমান h এর সমান, তেমনি করতে পারো এটা কি m v r, তাহলে m হলো ক্যাপিটাল M, v হলো আমাদের l t ইনভার্স 1, m স্কয়ার t ইনভার্স 1, তাহলে आंसर m স্কয়ার t ইনভার্স 1 হচ্ছে। If the dimension or unit of two quantities a and b are different, a আর b কি বলেছে ডিফারেন্ট বলেছে, তার মানে যোগ করা যাবে না, কোনটা রিলেশনশিপ উড বি অ্যাকসেপ্টেবল ম্যাথমেটিক্যালি, বলেছে এটা যোগ করা যাবে না, যদি ডিফারেন্ট সো a + b অথবা a - b, তারপর যদি a * b
এ ডিভাইড বাই বি এর মধ্যে দেখতেছি কোনটা এই যে প্রথম দুইটা হতে পারবে না কিন্তু এই দুইটা হতে পারবে ঠিক আছে তাহলে আনসার কি আছে যে এ বাই বি হতে পারবে ইকুয়াল টু হতে পারবে এটা বিষয় কারণ 10 নিউটন কখনোই 10 মিটারের সমান হতে পারবে না ঠিক আছে and equation of progressive wave can be expressed as y equal to a sin omega t minus kx dimensional unit omega by k হবে কি তাহলে আগে আমরা কিন্তু জানি এটার ভিতরে কি হবে এই পুরোটা ডাইমেনশন নাই সো পুরোটা ডাইমেনশন না থাকলে আলটিমেটলি কি দেখতেছি ওমেগা টি নাই আর দিকে k x নাই তাহলে ওমেগা টি না থাকলে মানে কি যদি হয় কি সেকেন্ড x যদি হয় মিটার তাহলে আমরা এখানে বলতে পারি না অবশ্যই পারছি ওমেগা কি হবে তাহলে সেকেন্ড ইনভার্স k হবে তাহলে কি মিটার ইনভার্স তাহলে বলেছে কি বলেছে হলো ওমেগা ডিভাইড বাই k তাহলে ওমেগা মানে সেকেন্ড ইনভার্স এখানে মানে মিটার ইনভার্স আসবে কি মিটার পার সেকেন্ড আসার কথা মিটার পার সেকেন্ড কার সমান অবশ্যই ভেলোসিটি সমান তাহলে আনসার কি আনসার হবে বি ডাইমেনশন ইকুয়েশন অফ প্রেসার কি হবে আমরা জানি প্রেসার p f বাই a তাহলে f কি আমাদের নিউটন তাহলে কি আসবে m l ইনভার্স হবে which of the following pair of quantities have same dimension কোনটা চিন্তা করুন আগে বলেছিলাম ফোর্স চিন্তা করুন আগে ডাইমেনশন হয় কিন্তু ফর্মুলা চিন্তা করবা ফোর্স তো f আর ওয়ার্ক কি বলেছে ওয়ার্ক হলো f কোনগুলো সমান হয় ওয়ার্ক এনার্জি দুইটা কি জিনিস অবশ্যই দুইটাই জুল তারপরে দেখো ফোর্স পাওয়ার ওয়ার্ক হলো w পাওয়ার হলো w p equal w if m expresses mass and c expresses speed of light the dimension equation of m square সমান আমরা জানি কি e equal to mc square e equal to mc square e কি এনার্জি বলেছিলাম যে এনার্জি ঠিক মতো রাখার চেষ্টা করব ml square t inverse 2 তাহলে দেখো কি আছে এই অ্যানসার হলো a হবে if an object traveling through a viscous substance with velocity v and experiences a resistance force f is equal to kv square dimension of k কি হবে যেমন সহজ জাস্ট এটা ফর্মুলা চিন্তা করো k is equal to what f divided by v square তাহলে দেখো f divided by v square হয় m divided by v square যদি হয় f কি বলছে একটা ফোর্স তাহলে ফোর্সের ডাইমেনশন কি আমরা জানি m l t inverse 2 মানে f is equal to m m মানে ক্যাপিটাল m আর m মানে কি l t inverse 2 তাহলে l t inverse 2 v square divided কি বলছে একটা ভেলোসিটি মানে কি l t inverse 1 এর হোল স্কয়ার সো আমরা এখানে কমপ্লিট করতে পারি কি দেখো তো m l t inverse 2 divided by l square t inverse 2 তাহলে কি আসবে দেখো তো m l inverse 1 t inverse সরি মানে t inverse 2 বাদ হয়ে যাবে তাহলে m l inverse 1 হলো आंसर m l inverse 1 তাহলে आंसर হবে b হবে आंसर হবে b the dimension of pressure is equal to the dimension of কার সমান হবে প্রেসার কি হয় দেখো তো প্রেসার হলো p is equal to f by a তাই না তাহলে দেখো ফোর্স পার ইউনিট আমি একটা প্রেসার দেখেছিলাম দেখো তারপর আমরা প্রেসার এই তো p is equal to f by a মানে করে দেখি ফোর্স পার ইউনিট ভলিউম না ফোর্স পার এরিয়া তার মানে হতে পারবে না এনার্জি পার ভলিউম ওকে ফোর্স হতে পারবে না কারণ এটা ফোর্স পার এরিয়া এনার্জি এটা হচ্ছে এনার্জি এফ এটা হওয়ার সম্ভাবনা কি এর সাথে আমি যদি বলিও যে সম্পর্কটা কেমন দাঁড়ায় p is equal to w by t সো w by t কখন তাও একটু দেখি বলছি এনার্জি পার ভলিউম খেয়াল করে এনার্জি পার ভলিউম মানে কি করে আমরা জানি w is equal to fs লিখা যায় না w is equal to fs আর নিচে ভলিউমটা আমরা লিখতে পারি এরিয়া ইনটু কি এরিয়া ইনটু ডিসটেন্স s লিখা যায় না তাহলে দেখো এখানে এটা বাদ आंसर হবে কি f by তাহলে ভলিউম লিখে আমরা জানি ভলিউম কি মিটার ইনটু মিটার মিটার মানে কি এরিয়া যে এরিয়া a আর বাকি হলো যে ডিসটেন্স সেটা আমরা s দিয়ে রিপ্রেজেন্ট করছি সো ফুল লিখে যাবে आंसर by आंसर হবে आंसर হবে b the physical quantities which do not have same dimension তাহলে same dimension নাই do not have তাহলে দেখো টর্ক আর ওয়ার্ক অবশ্যই same dimension আমরা করেছি মোমেন্টাম এন্ড প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট এটা কিন্তু না অ্যাঙ্গুলার মোমেন্টাম একটা কথা ছিল তাহলে আমরা দেখি স্ট্রেস এন্ড ইয়াংস মডুলাস অবভিয়াসলি সেম তাই না তারপর দেখো স্পিড এন্ড ই নট মিউ নট চলো দেখি এটা মিলছে আমরা জানি ই নট মিলছে সিগন্যাল মিলছে না তারপরে आंसर কি ডো নট आंसर কি হবে এটা आंसर অবশ্যই বেস্ট आंसर তবে দেখো এখানে অ্যাঙ্গুলার হইতো মানে অ্যাঙ্গুলার হইলে এটা ঠিক ছিল বাট বলে নাই সো आंसर সেখানে ডাবল आंसर তবে ডাবল आंसर হওয়ার পর টেস্ট কোনটা এখানে কিন্তু মোমেন্টাম কিছুটা চলে অ্যাঙ্গুলার উদ্দেশ্যে ধরে ধরে ইনভিজিবল অ্যাঙ্গুলার আছে কিছুটা কারেক্ট তাই না বাট এটা কিন্তু কোন ভাবে কারেক্ট বেস্ট आंसर হলো ডি তবে আসলে आंसर বি আর দুইটাই বাট যেটা বললাম যে আসলে একটা কারেক্ট হয় বেস্ট টেনশন নিও ml inverse t inverse is the dimensional equation of what ml inverse t inverse so ক্যালকুলেট দেখো কি হবে চিন্তা করো ফার্স্ট অফ অল ওয়ার্ক তুমি নিজে জানো ml square t inverse 2 টর্ক পুরোপুরি ওয়ার্কের মতো হবে না লিনিয়ার মোমেন্টাম আমরা জানি p is equal to mv তাহলে m কত m হলো ক্যাপিটাল m v হলো l t inverse 1 মানে এটা হবে তাহলে বুঝতে প্রথম তিনটা হবে आंसर কোনটা आंसर হবে আসলে কোএফিশিয়েন্ট অফ ভিসিসিটি ঠিক আছে ওকে which pair of quantities do not have the same dimension কোনটা same dimension নাই angular momentum and Planck's constant same dimension আমরা করেছিলাম moment of inertia moment of force যেগুলো সম্ভব উচিত দেখো moment of inertia আমরা জানি I is equal to m r square আর angular momentum force কি আমরা জানি moment of force হলো tau is equal to rf তাই না সো দেখতে আকাশ কথা দিকে কারণ f is equal to whatever f is equal to m so আলটিমেটলি আকাশ শুধু লিখতে হবে বা তুমি যদি মনে হয় না ভাই এরকম মনে হচ্ছে না আর চিন্তা করো আমরা জানি tau is equal to মানে i alpha তাই না তাহলে is equal to mv minus me so এই ফিল্ডের সমান তাহলে বুঝতে आंसर শুধু if a is equal to b to the power m c to the power m আর dimension of abc দেওয়া আছে তাহলে del of m আর n কি হবে সুন্দর একটা কোশ্চেন m a বলেছে c হলো বলেছে এখন খেয়াল করো রাইট না 10 নিউটন না 10 সমান হবে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ডাইমেনশন অবশ্যই সেম হবে তার মানে ইনটু t to the power minus n ইনটু এদিকে আসবে l to the power m ইনটু t to the power twice m তাহলে কি লেখা যায় l to the power 2n প্লাস এই ডাইমেনশন l to the power 0 আর এখানে মাইনাস সরি এটা হলো মাইনাস n মানে যোগ করে মাইনাস n এর জায়গায় মানে কি যোগ twice m is equal to 3 তাই দেখো এখানে বসে আমরা এই বসে দিলাম তাহলে কি আছে twice n is equal to n is equal to 1/5 তাহলে आंसर কি 3/5 1/5 आंसर is 1/5 m আর n কত হবে m আর n হবে n হলো আমাদের 1/5 আর n হলো 3/5 অর্থাৎ আলটিমেট কোশ্চেন n and m ঠিক আছে আরেকটা জিনিস যেখানে কিন্তু 1/5 আগে সাইজ এর কথাটা আছে সো ম্যাথ 19 কিন্তু স্পেশাল রিসেন্ট অনেকগুলো যন্ত্রপাতির নাম আছে তো যন্ত্রপাতির নামগুলো খুব ইম্পর্টেন্ট সেখান থেকে আমি কয়েকটা জিনিস বেশি করে দিব এর মধ্যে কি আছে যদি আমরা বলি ফার্স্ট অফ অল হাইড্রোমিটার এটা জ্ঞান জানা ঠিক আছে তোমরা কি দেখো ফার্স্ট অফ অল ওয়াটার ভেপর ইন এয়ার তাই না তোমার থাকবে ওয়াটার ভেপর ওয়ান কাইন্ড অফ গ্যাস সো জি থেকে মাথায় রাখতে পারো এই যে হাইড্রো জি থেকে গ্যাস মনে থাকবে ওয়াটার ভেপর গ্যাস হিসেবে থাকে জি থেকে গ্যাস মানে হাইড্রো গো থাকবে জি থাকবে ঠিক আছে আর যদি দেখো ডেনসিটি মাথায় রাখবে ডেনসিটি ডি তার মানে এটা হবে হাইড্রোমিটার তাহলে হাইড্রো এটা কোন ভাবে নাম আছে হাইড্রোমিটার কোনটা হাইড্রোমিটার এর আরেকটা ভাই আছে সেটা কি হিপসোমিটার সেটা নাইস হিপসোমিটার কি করা হয় বয়লিং পয়েন্ট মেজার করার জন্য ইউজ করা হয় ওকে নাইস আর কি আছে দেখো আর আছে ব্যারোমিটার এয়ার প্রেসার থার্মোমিটার থার্মোমিটার টেম্পারেচার করার জন্য তবে যদি হাই টেম্পারেচার বলে তাহলে কিন্তু পাইমিটার তোমরা থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটা করেছো এছাড়া কি আমরা আর্থকুয়েক দুইটা আছে একটা আর্থকুয়েক জাস্ট মেজারিং এর জন্য আমরা সিসমোগ্রাফি করি আর যদি আর্থকুয়েক ইন্টেন্সিটি মেজার করতে তাহলে রিক্টার ঠিক আছে ইন্টেন্সিটি বলে কিন্তু কি হবে রিক্টার হয়ে যাবে নরমালি মেজারমেন্ট কোনটা সিসমোগ্রাফ সো এগুলো বেশি ইম্পর্টেন্ট বাকি যদি ডাইনামিক লিখতে পারি তো বলছো কি সিসমোগ্রাফি ইজ ইন্টেন্সিটি অফ আর্থকুয়েক সো ইন্টেন্সিটি কোনটা ইউজ করা হয় এখানে দেখো রিক্টার স্কেল জানি সো বেস্ট কোনটা সিসমোগ্রাফি বেস্ট ওকে তারপর হচ্ছে বিভিন্ন দেখো সাইন্টিস্টদের কথাটা দেখো কোপারনিকাস মাথায় রাখবে যে এস থেকে কোপারনিকাস এস থেকে হলো সান সেন্টার বা সোলার সিস্টেম অ্যাক্টিভিটি এটা কি দিয়েছে কোপারনিকাস ওকে দেন টলমি হলো জিওসেন্ট্রিক টলমি হলো তাহলে বাকি হলো জিওসেন্ট্রিক মানে মূলত কোপারনিকাস বলছে সানকে সেন্টার করে সবাই ঘুরতেছে টলমি বলছে আর্থকে সেন্টার করে সবাই ঘুরতেছে কেপলার কেপলার মাথায় ইলেকট্রিক্যাল ক্যাপ দিয়ে মাথায় রাখতে পারে মূলত এই যে সবাই যে ইলেকট্রিক্যাল ক্যাপ থেকে ঘুরতেছে এটা কেপলার দিয়েছে গ্যালিলিও আমি মনে রাখার চেষ্টা করব গ্যালিলিও মনে রাখতে হবে যে ওয়াটার সো যদি মনে রাখতে পারো ভালো আমি একটা বলতেছি যে ওয়াটার এন্ড এয়ার ইজ ফ্রি ইন মাই নেট ওয়াটার এন্ড এয়ার ইজ ফ্রি ইন মাই নেট কত মনে লাগতেছে কিন্তু আই থিংক ইজি হবে সে আসলে ওয়াটার ফ্রি থেকে ফ্রিলি অবজেক্ট ফলিং বডি যেটা ফ্রিলি ফলিং বডি সেটা সে দিয়েছিল তারপরে হলো হলো মাইক্রোস্কোপ সেখানে লেখা আছে আমি স্পেল দিয়েছি মাইক্রোস্কোপ মাই থেকে নেট থেকে নেপচুনে সে হলো স্টার্স অফ নেপচুন সো নেপচুনে স্টার আবিষ্কার করেছিল তারপর কি সে টেলিস্কোপ আবিষ্কার করেছিল কম্পাউন্ড ওকে টেলিস্কোপ আবিষ্কার করেছিল ঠিক আছে টেলিস্কোপ মানে টেলিস্কোপ হয়ে যাবে ওকে সেই কয়েকটা জিনিস মাথায় রাখবো বাকি জিনিস পড়তে পারবে ঠিক আছে আরেকটা জিনিস বলতে আমরা সায়েন্স বলতেছি আমরা নিউটন মাথায় রাখতে পারি নিউটনটা ইম্পর্টেন্ট নিউটন মাথায় রাখতে পারি একটা টিভি চ্যানেল আছে টিএলসি নাম জানো তাই না নিউটন টিএলসি মাথায় রাখতে পারো টি থেকে ও একটা টেলিস্কোপ করেছিল সেটা হলো রিফ্লেক্টিং টেলিস্কোপ এটা হলো কি রিফ্লেক্টিং টেলিস্কোপ আমি যেটা ডিসকভার করেছি এল থেকে হলো ল অফ লেন্স সি থেকে হলো দুইটা একটা হলো কর্পাসকুলার থিওরি অফ লাইট মানে আলো যে কোণার মতো পার্টিকেল মতো চলে সেটা ওকে এটা হলো ক্যালকুলাস খুব ইম্পর্টেন্ট ক্যালকুলাস ডিসকভার করেছে নিউটন ডিসকভার করেছে ঠিক আছে এবারে মাথায় রাখতে বললাম যে ওয়াটার পাম্প থার্মোস্কোপ টেলিফোন বডি মাইক্রোস্কোপ টেলিস্কোপ নেপচুনের মধ্যে স্টারগুলো ওকে তাহলে এখন হচ্ছে কি মোশন অফ প্ল্যানেটস ইলেকট্রিক্যাল যেটা বলছিলাম ট্রান্সপোর্টিং মিডিয়াম মানে বাংলা ভাষায় ইলেকট্রিক্যাল ক্যাপ
সো ক্যাপটা দেখতে কেমন? ক্যাপটা দেখতে হলো elliptical। সো ক্যাপ থেকে কেপলার। সো ইজি মনে থাকবে elliptical ক্যাপ। Which scientist expressed the idea of heliocentric solar system and মূল কথা হচ্ছে solar system মনে হচ্ছে এসে কোপারনিকাস কোপারনিকাস অ্যান্সার হলো ডি। ডেমোক্রিটাস আর আর্কিমিডিস ডেমোক্রিটাস এই লাইনে কিছুই করেনি। সো শুধু ডেমোক্রিটাস এর কনফিউশন। সো বলছে পড়া কি? সো থিওরি অফ ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ কে দিয়েছে ম্যাক্সওয়েল ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরিগুলো। দেন ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বলে কিন্তু আমরা ফ্যারাডে তো এটা ফ্যারাডে বলতে ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অর্থাৎ আমরা ম্যাগনেটিক ইলেকট্রিসিটি জেনারেট করা যাবে না। দ্য ওয়েভ থিওরি অফ লাইট ওয়েভ দিয়েছে কিন্তু হাইজেন্স বাট নিউটন দিয়েছে পার্টিকেল থিওরি বা কসমোস থিওরিটা আইনস্টাইন দিয়েছে ইলেকট্রিক ইফেক্ট তোমরা বলেছো এটা তো ইম্পর্টেন্ট এই দুইটা কোয়ান্টাম থিওরি দিয়েছে ম্যাক্স প্ল্যাঙ্ক বাট এক্সপ্যান্ড করেছে কে আইনস্টাইন ঠিক আছে এই দুটো কথা বলতে ডিসকভার করেছে অ্যান্সার ম্যাক্স প্ল্যাঙ্ক বাট এক্সপ্যান্ড করেছে অ্যান্সার আইনস্টাইন তবে ধরো এসে ডিসকভার করেছে বাট অপশন তুমি ম্যাক্স প্ল্যাঙ্ক পাচ্ছ না তখন অ্যান্সার করে দিল আইনস্টাইন ঠিক আছে তাহলে বলছি দেখো বলছি ইলেকট্রনিক ওয়েভ থিওরি ইলেকট্রনিক ওয়েভ দিয়েছে এটা ম্যাক্স প্ল্যাঙ্ক করতেছে ম্যাক্স ঠিক আছে ম্যাথ এনার্জি ইকুইভ্যালেন্ট কে দিয়েছে অবভিয়াসলি ম্যাথ এনার্জি ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু mc স্কয়ার কে দিয়েছে আইনস্টাইন ঠিক আছে এনার্জি ডাজ নট রেডিয়েট কন্টিনিউয়াসলি ফ্রম বডি অর্থাৎ বলছে কন্টিনিউয়াসলি লাগে রাদার আর কি হয়ে যায় ওরা হলো প্যাকেট আপ হয়ে যাচ্ছে এন্ড দিস প্যাকেট ইজ নেমড অ্যাজ ফোটন অর্থাৎ এটা কিন্তু কোয়ান্টাম থিওরি বলছে কে বলছে ম্যাক্স প্ল্যাঙ্ক বলেছে অ্যান্সার সি হু এক্সটেন্ডেড দ্য কনসেপ্ট অফ কোয়ান্টাম থিওরি এক্সপ্যান্ড করা বলেই তো বন্ধ করে আলবার্ট আইনস্টাইন which is the latest theory of light latest theory কোনটা ম্যাক্স প্ল্যাঙ্ক দিয়েছে অর্থাৎ কোয়ান্টাম থিওরি who invented calculus on a position PLC so Newton invented calculus all facts of science must be verified through observation and experiment so দেখবা এটা শুধু দিয়েছে এটা দিয়েছে গ্যালিলিও ঠিক আছে গ্যালিলিও দিয়েছে so observation কথাটা এরকম আধুনিক কথাটা গ্যালিলিও মধ্যে লেখা আছে who made a model of airplane by observing the flight of birds so বিভিন্ন যারা বাজার তোমরা পড়ছো দেখছো সেটা কি লিওনার্দো দা ভিঞ্চি who invented microwave oven by observing the melting of chocolate while working with microwave producing device সেটা আসলে পারসিস্টেন্স মাইক্রোওয়েভ কাজ করেছে which scientist knew the technique of creating fire by centralizing sun rays এটা হচ্ছে আর্কিমিডিস আর্কিমিডিস আরো জায়গা আছে যেমন বলছি সেই লোক আর্কিমিডিস দিয়েছে লিভার আর্কিমিডিস কাজ আছে ঠিক আছে ওকে who first provided the concept of atom কি দিয়েছে ডেমোক্রিটাস একটা কথা প্রথম বলেছে ডেমোক্রিটাস all the positive charges and the mass of the atom is concentrated at its center obviously কে বলছে মনে করো কেমিস্ট্রি করেছে রাদারফোর্ড তাই না বলছে কি সব পজিটিভ চার্জ সব মাস আছে সেন্টারে আছে who was the first to determine the value of pi এটা হচ্ছে কি হলো ভাস্করাচার্য সেন্সার ডি what principle is Heisenberg famous for আমরা বলেছিলাম Heisenberg Einstein uncertainty principle সেন্সার সি হবে when did Max Planck give quantum theory সেখানে একটু মাথায় রাখবো quantum theory কখন দিয়েছে 1901 এছাড়া আমরা যে আমাদের আইনস্টাইন যেটা স্পেশাল থিওরি আরেকটা theory of relativity যেটা ছিল এই দুটো কবে দিয়েছে এটা একটু জেনে রাখবো ঠিক আছে how many postulates of Einstein special theory কয়টা আছে দুটো আছে আমি এটা চ্যাপ্টার করেছি who pioneered the modern scientific method so এই যে কাজগুলো সবই করেছে মোটামুটি গ্যালিলিও who is the writer of the book A Brief History of Time খুবই ফেমাস তোমরা শিখেছো জেনেছো কিছুদিন আগে স্টিফেন হকিং which idea was given by Al-Masudi Al-Masudi দিয়েছে উইন্ড মিলের দিয়েছিল Al-Masudi উইন্ড who was the first to give theory about the molecular velocity distribution আমরা বলবো চ্যাপ্টার 10 নাম শুনেছেন কি ম্যাক্সওয়েল দিয়েছিল কিভাবে velocity distributed হয়ে যায় ওকে সো আমাদের লেকচার আসলে এই পর্যন্ত লাস্ট আসলে মানে আমাদের আসসালামু আলাইকুম সবাইকে ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 1 মাস্টার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম চলো আজকে আমরা ইনশাআল্লাহ ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 1 লেকচার 1 চেষ্টা করব শেষ করার সো দিনের ক্লাসে আগে যে এই চ্যাপ্টারে রেগুলার টপিক করা যায় যেমন ফার্স্ট অফ অল ডেটা ফিজিক্স মানে শুধু যে কোনগুলো সেখান থেকে দেন কিছু ফিজিক্সের কত ক্লাস আছে কথা সেগুলো দেন ইউনিট ডাইমেনশন আছে তো এখানে কিছু খেয়াল রাখো এই ইউনিট ডাইমেনশন কিন্তু অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে আরেকটা কথা বলবো তোমরা তো এই যে ওয়ান স্টেপ ইম্পর্টেন্ট কম হবে আর মাথায় ওই যে এখানে কিন্তু চলে আসছে কোশ্চেন তো আমি পরে বলবো কোন কোশ্চেন আছে কোন টপিক কিন্তু নেগেটিভ না তোমরা সামনে সেই টপিক তোমার কোশ্চেন ইম্পর্টেন্ট আছে সো এই সবগুলো বুঝতে পারছো টপিক না তো আজকে আমি কি করব আমরা প্রথম তিনটা টপিক শেষ করার চেষ্টা করব সো দিনের ক্লাসে আগে সো ফার্স্ট অফ অল এই তারপর প্রথম টপিক যেটা বললাম যে মাস্টার মধ্যে পারে দেখো এই বাইসিস চলে আসছে এখানে উনি চলে আসছে সো একদম ফেলার মতো না তাহলে এখন শুরু থেকে বলছি which is not in the Newtonian or classical mechanics ওকে এখানে আমরা কয়টা জিনিস শিখব ফার্স্ট অফ অল মাথায় রাখো এই যে নিউটনিয়ান মেকানিক্স আর ক্লাসিক্যাল মেকানিক্স কিন্তু একই জিনিস বোঝাচ্ছে এই দুটো কিন্তু সেম জিনিস করে ঠিক আছে এখন আমরা যদি দেখি নিউটন যে কি বোঝাচ্ছে সো নিউটন কি বোঝাচ্ছে কি করি নিউটন মানে নিউটন মেকানিক্স থেকে কি জিনিস কনস্ট্যান্ট ধরা হয় এই ওয়ার্ডটা মনে রাখতে হবে কি জিনিস কনস্ট্যান্ট ধরা হয় তিনটা জিনিস কনস্ট্যান্ট বোঝাতে তার ফর্মুলা দিয়েছো কি কি কম্বিনেশন করেছো স্পেস টাইম এন্ড মাস এখন স্পেস বলতে কি বোঝায় স্পেস বলতে এক্সাম্পল মাথায় রাখো স্পেস বলতে সবটা ডাইমেনশন মানে যেমন যেমন লেন্থ লেন্থ বলতে স্পেসের পার্ট দেন এরিয়া সব কিছু স্পেসের মধ্যে চলে আছে টাইম মাস বুঝছি এখন তাহলে তিনটা অপশন মাথায় রাখো তিনটা কথাটা বলেছে বা এই তিনটা কনস্ট্যান্ট সেটা বলেছে এখন মনে রাখো কি বলেছিল আইনস্টাইন কিন্তু বলেছে যে এই তিনটা আসলে এই কিন্তু কনস্ট্যান্ট না সে বলেছিল লেন্থ কি হয় লেন্থ কন্ট্রাকশন হয় লেন্থ কন্ট্রাকশন হচ্ছে দেন টাইম কি হয় অবশ্যই টাইম ডাইলেশন হবে মাস কি হবে মাস ইনক্রিজ হয় আমরা ফর্মুলা করেছিলাম তাহলে এই দুটো জিনিস মাথায় রাখতে হবে সঠিক ঠিক আছে তাহলে বলতে কোনটা আসলে ইনভারিয়েন্ট মানে কি শব্দ ইনভারিয়েন্ট মানে হলো কনস্ট্যান্ট মানে যেটা কোনো চেঞ্জ হয় না তাহলে বলছে যে নিউটন মেকানিক্স মধ্যে কোন জিনিসটা কনস্ট্যান্ট না কোন জিনিসটা কনস্ট্যান্ট না এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট এই না বলছে মেকানিক্স কোন নিতে পারে সেটা খেয়াল রাখো না বলছে কনস্ট্যান্ট হলো স্পেস টাইম মাস না কোনটা এই যে ভেলোসিটি আমরা ভেলোসিটি কি কনস্ট্যান্ট হবে which two are the elements of physical world okay এটা শুনে বসে শুনে ধ্যান করতে হবে দেখো আমি তো বলি নিউটন মেকানিক্স কনস্ট্যান্ট কি বলছি না এখন elements of the physical world elements of the physical world তারপর একটা জিনিস m is for space এই জিনিস এক্সট্রা এনার্জি and m for mass তাহলে কি হচ্ছে দেখো এই দেখো আগে তিনটা কি রকম শুধু এক্সট্রা কি এই এনার্জি অংশ তাহলে দুটো পার্থক্য বুঝতে হবে যদি নিউটন মেকানিক্স কনস্ট্যান্ট কথা বলে তিনটা বাট যদি ফিজিক্যাল ওয়ার্ল্ড বলে একজন এক্সট্রা সেটাকে এনার্জি এক্সট্রা তাহলে দেখো এখানে হচ্ছে m এর সাথে ফিজিক্যাল ওয়ার্ল্ড আছে কি আমরা টাইম অ্যাক্সেলারেশন অ্যাক্সেলারেশন হবে না বাদ mass স্পেস মাস আছে স্পেস আছে তাহলে আসলে পরে আমরা দেখি ভেলোসিটি হবে না mass টেম্পারেচার টেম্পারেচার হবে না ঠিক আছে তো মাথায় রাখতে হবে which are considered constant in classical mechanics আমি বলছিলাম ক্লাসিক্যাল মানে কি নিউটনিয়ান মেকানিক্স সো নিউটনিয়ান অনুযায়ী কোনটা আসলে কি কনস্ট্যান্ট কোন দুটো তাহলে স্পেস এন্ড টাইম অবভিয়াসলি ক্যান্সেল হতে পারে তো মাথায় রাখো যদি এটা সাথে যাও অবশ্যই সেই সাথে অনুযায়ী দেখেন ভেলোসিটি হবে না স্পিড এন্ড ডিউরেশন কি হবে না স্পেস এন্ড অ্যাক্সেলারেশন হবে না তাহলে কিন্তু এই থাকছে ওকে এখন সেই পয়েন্ট সো এই টপিক বা ফিজিক্স অন্য সাবজেক্ট কথা বলছি কোনগুলো ফিজিক্স আন্ডার যাচ্ছে সো এটা আসলে বুঝতে পারছিস আসলে মানে তুমি যে চ্যাপ্টার গুলো চ্যাপ্টার হেডিং গুলো জানো সো আমরা মেকানিক্স খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার নলেজ নিউটন কথাটা এটা ফোর্থ কথা ছিল থার্মোসাইন্স মানে থার্মোডাইনামিক্স থার্মোডাইনামিক্স দেন দেখো অ্যাকোস্টিক্স সাউন্ড কথাটা অপটিক্স অপটিক্স লাইটিং কথাটা ম্যাগনেটিজম ইলেকট্রিসিটি অনেক কিছু একটু মুখস্থ করার জিনিস দেখো দেখি মোটামুটি বুঝতে না কি হচ্ছে সব ফিজিক্স বলতেছে এখন কিছু ঝামেলা করতে পারছো না এটা অ্যাস্ট্রোনমি এটা হয়তো কনফিউজ লাগতে পারে যদি এটা চ্যাপ্টার আছে তাহলে যদি ঝামেলা লাগতে পারে আমাদের রিলেটিভিটি হঠাৎ করে দেখে কনফিউজ হতে পারো মানে সব বলতে সেটা লাগে এখন যেটা ঝামেলা বলি যে এই অ্যাস্ট্রোনমি ভাই আছে ভাই আসলে দেখতে এরকম তো অ্যাস্ট্রোলজি বলো অ্যাস্ট্রোলজি মানে জ্যোতির্বিদ্যা অর্থাৎ কি অর্থাৎ যে আমরা ভেলোসিটি আমরা ভাবত সব বলছি আর অ্যাস্ট্রোলজি কিন্তু কথা জ্যোতির্বিদ্যা না জ্যোতির্বিদ্যা মানে জানতে যাবে না কোনো রকম জানতে যাবে এই ফিজিক্স কোনো হবে ঠিক আছে মাথায় তারপরে যদি আমরা বলি আমরা ইকোনমিক্স সো ইকোনমিক্স কি হবে ইকোনমিক্স কিন্তু কোনো ফিজিক্স পারছে না তাহলে যদি আমরা করতে পারছো বুঝতে পারছো এখন বলছো কি নট ইন ফিজিক্স তাহলে দেখো অ্যাস্ট্রোনমি যেটা বললাম জ্যোতির্বিদ্যা পড়ছো সেকেন্ড চ্যাপ্টার 11 সো ঠিক আছে অ্যাস্ট্রোনমি কি হবে জানো যে অ্যাস্ট্রোনমি কি হবে পলিটিক্স ইকোনমিক্স অবভিয়াসলি ফিজিক্স থার্মোডাইনামিক্স ফিজিক্স তাহলে হবে না এই অ্যাস্ট্রোনমি কি হবে এটা নিয়ে আসলে মানুষ নিয়ে কাজ করে বিভিন্ন রেসান মানুষের বিভিন্ন জাতি সব কথা বলে আমরা নিয়ে তত্ত্ব ওকে তাহলে পরে আমরা বলছি which physics concept is not used in medical science medical science কোনো ইউজ হয় না যেমন যদি খেয়াল করো যে x-ray obviously electricity express করতে পারে বিভিন্ন কারণ করে magnetic resonance imaging একটি হচ্ছে কি MRI সেটা নাম শুনতে আল্ট্রাসাউন্ড অপশন হতে পারে যেমন EKG exercise tolerance test তারপর ECG electrocardiogram হতে পারে তারপর হতে পারে সোনোগ্রাফি হতে পারে সোনোগ্রাফি নাও হতে পারে এনজিও সো দ্যাট ইজ অবস্থা যেটা সব মেডিকেল টার্মিনোলজি তাহলে যাচ্ছে একটা বায়োমেট্রিক ডায়াগনস্টিক মেডিকেশন রিলেটেড না সেটা আসলে এই হবে ওকে এরপর হচ্ছে যে which is used to produce advanced species of systems মানে কথা বলতে মানে জিনিস সেটা করার জন্য কি ইউজ করি সেটা কি রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ ইউজ করি ঠিক আছে ওকে তাই এরপর আমাদের কি আছে বিভিন্ন সাবজেক্টের মধ্যে যেটা একটা ইম্পর্টেন্ট জিনিস চলো একটা ছোট চার্ট আসবো সেখানে আমি কিছু বুঝি আমি চাই যে ফিজিক্সের ল মধ্যে ল করেছো কি হাইপোথিসিস করে কত কথা বলতে আমি কথা বলে একটু একসাথে সামারাইজ করে চেষ্টা করব আমি শুধু একটু নিয়মিত বসে বাংলা শিখো হট কে মাথায় এইচ তাহলে কেমন শিখতে চালিয়ে যাবে সো ফার্স্ট অফ অল এইচ হলো হাইপোথিসিস সো হাইপোথিসিস থিওরি তারপর হলো আরেকটা আমাদের এবার কি হলো আমি কি বুঝলাম যে এই যে
কোন একটা হাইপোথিসিস যখন প্রুভ হবে, যখন হাইপোথিসিসটা প্রুভ হবে তখন সেটা কি হবে, তখন সেটা আমরা বলছি theory। আবার থিওরি যখন প্রুভ হবে তখন সেটা আমরা বলছি কি ল বলছি। এটা একটা জিনিস আরেকটা জিনিস বই বলছে যে কোন একটা হাইপোথিসিস এটার সাথে যখন আমরা রুল এড করব তখন সেটা থিওরি কনভার্ট হবে। ঠিক আছে, ওকে হাইপোথিসিস পরিচয় দেন অবশ্যই আগে ইগনোর করতে বলেছেন। হাইপোথিসিস থিওরি ল যখন এটা হাইপোথিসিস প্রুভ হবে থিওরি অথবা একটা কথা বলতে পারে হাইপোথিসিস একম্পানি উইথ রুল কি করবে থিওরি কনভার্ট। ঠিক আছে, এখন এটা হাইপোথিসিস জিনিস কি? হাইপোথিসিস হলো সহজ ভাষায় এটা অ্যাজাম্পশন। এটা একটা অ্যাজাম্পশন মানে অনুমান, মানে কিছু সম্পর্কে অনুমান। ঠিক আছে, আমি হাইপোথিসিস যেটা একটা অনুমান দেখে যে কয়টা আছে, তাই না? অনুমান তো সেটা লজিক্যাল অনুমান, প্রুভ হইছে। যদি আমরা এখন হাইপোথিসিস বা টেকনিক্যাল চিন্তা করি ওটা কিন্তু কয়টা আছে। বাট সেই ওইখানে কিছু আসলে এরকম থাকে। সো আগে অনুমান করা হয় বা অ্যাজাম্পশন হয় সেটা আমরা বলছি হাইপোথিসিস। এখন যেটা বলা এটা প্রুভ হইছে মানে সত্য ছিল। সো হাইপোথিসিস হতে পারে কি ইট মে অর মে নট বি ট্রু, ইট মে অর মে নট বি ট্রু। এটা কি ট্রু হতেও পারে আবার নাও হতে পারে। এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এই হাইপোথিসিসের মাধ্যমে কোন একটা কিছু প্রিলিমিনারি এক্সপ্লেনেশন দেওয়া হয়। কি কারণে প্রিলিমিনারি কোন একটা এক্সপ্লেনেশন দেওয়া হয় এটার মাধ্যমে এক্সপ্লেনেশন দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি করতে আসলাম নাইস। এখন হাইপোথিসিস আমরা কি খুবই রাইট করা হবে। এবার কি এটা জিনিসটা কি ফার্স্ট অফ অল জিনিসটা হলো প্রথম একটা বলতে অফিশিয়াল স্টেটমেন্ট। ঠিক আছে, অফিশিয়াল স্টেটমেন্ট আমরা বলি তুমি বলতে অফিশিয়াল স্টেটমেন্ট বা একটা হলো তুমি একটা থট প্রসেস বলতে পারো বা একটা থট বলতে পারো। ঠিক আছে, অফিশিয়াল একটা থট প্রসেস মানে ওয়েল এস্টাবলিশড একটা থট প্রসেস। ঠিক আছে, অথবা একটা জিনিস ইম্পর্টেন্ট কি লাইন বলতে আছে যে এই জিনিসটা আমরা কি করতে পারি, আমরা এটার মাধ্যমে এক্সপ্লেইন দ্য ন্যাচারাল মোর কনভিনসিংলি, এক্সপ্লেইন দ্য ন্যাচারাল ট্রুথ মোর কনভিনসিংলি, অর্থাৎ অনেক কনভিনসিংলি। ঠিক আছে, কনভিনসিংলি আমরা কি করতে পারি, আমরা প্রুফ করতে পারি। ফাইন, তাহলে এটা হলো এবার লজিক লজিক হলো একদম সহজে প্রুফ করার পর যাবে। অর্থাৎ সহজে একটা ইকুয়েশন হতে পারে একটা স্টেটমেন্ট। ঠিক আছে, ইকুয়েশন অর একটা স্টেটমেন্ট হতে পারে যেমন বয়েস ল চার্লস ল বলতে বলছো, তো যেমন এক্সাম্পল যদি ইজ কোঅর্ডিনেট সেটা কি ল। ফাইন, তাহলে এটা বলতে তাহলে এটা বলতে চাই। আর এটা এক্সাম্পল মনে রাখতে হবে, যেমন হাইপোথিসিস প্রাইস থিওরি ফিল্ড এর থাকে ল বয়েস ল চার্লস ল বলতে পারছি। এখন এটা সাথে আইডেন্টিফাই সেটা নাকি সেটা আমরা প্রস্তুত। সো এই যে প্রস্তুত প্রস্তুত কি প্রস্তুত হলো এই যে কোন একটা কিছু নাই এইটা আমরা যখন একটা ল এস্টাবলিশ করতেছি, অর্থাৎ টু এস্টাবলিশ ল অথবা বলতে পারি একটা মডেল, মানে একটা মডেল বা একটা ল আমরা যখন প্রতিষ্ঠা করতে এস্টাবলিশ করতে যাচ্ছি তখন আমরা যে প্রি কন্ডিশন আমরা মেনে নিচ্ছি বা দ্য প্রায়োর কন্ডিশনস ওকে, যে প্রায়োর কন্ডিশনস আর অ্যাকসেপ্টেড, মানে আমরা কি একটা লকে এস্টাবলিশ করার জন্য যারা প্রায়োর কন্ডিশন এস্টাবলিশ করতেছি। যেমন তুমি চিন্তা করবা যে আইনস্টাইনের ক্ষেত্রে দুইটা প্রসেস ছিল, যেমন একটা কি একটা সার্টেন নিয়ম লাগে যদি অবশ্যই হবে কনস্ট্যান্ট হবে যেমন অবজারভার রেসপেক্ট। তো এরকম তাহলে স্যার এটা মানে থিওরি দর্শন থিওরিটা করতেছে তখন আসলে করতেছে আর থিওরি ল করার জন্য কি করতেছে একটা করতে বলতে তাহলে কি আসলে আইটা ইম্পর্টেন্ট যেমন কনস্ট্যান্ট আইনস্টাইন থিওরি ফিল্ড মধ্যে প্রসেস থাকে। সো থিওরি কিন্তু একটা পার্ট বলতে এই প্রসেস কি লাগে থিওরি প্রুফ করা লাগে আছে মানে অনেক সময় কি হয় অনেক সময় থিওরি লকে দর্শন এসব সরি কিসের কন্ডিশন এক্সেপ্ট করতে হবে যেন এরকম হবে সেই এক্সেপ্ট করতেছে এই কন্ডিশন আমরা বলছি প্রসেস মানে থিওরি লকে এইভাবে প্রুফ অথবা প্রসেসের সাথে করতে হবে। যেমন হচ্ছে এই থিওরি ফার্স্ট অফ অল একটা জিনিস হলো যে বেসিস বা বেস অফ থিওরি। ঠিক আছে, অর্থাৎ কোন একটা থিওরি বেস অথবা একটা থিওরি ইনিশিয়াল যে জেনারেলাইজড স্টেটমেন্ট। অর্থাৎ আইনস্টাইন থাকতে পারে আইনস্টাইন অবশ্যই থিওরি করতে স্টেটমেন্ট এটা লাগে যে শিকার জানি তো প্রসপেক্ট ফাইল করলাম তারপর আমরা আইনস্টাইন থিওরি তাই তো অর্থাৎ এটা প্রসপেক্ট কি আগে দেখতে গেছে ইনিশিয়াল জেনারেলাইজড স্টেটমেন্ট অফ থিওরি। ঠিক আছে, অফ থিওরি এটা আমরা কথা বলছি এই যে এগুলো আমাদের সেই প্রসপেক্ট আমরা প্রসপেক্ট কি বলছি দুইটা অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা করতে হবে। একটা হলো যে প্রায় কন্ডিশন বন্ধ করা প্রসপেক্ট প্রায় কন্ডিশন কি প্রসপেক্ট কি প্রায় কন্ডিশন অথবা এটা হতে পারে ইনিশিয়াল জেনারেলাইজড স্টেটমেন্ট অফ বেস থিওরি। ঠিক আছে, ওকে তাহলে আমরা মোটামুটি এটা বাইরে যেগুলো ডিসকাস করলাম তখন সেগুলো নিয়ে এটা সো আমরা বিগত কলেজে ভালো করে জানা দরকার আসলে একটা জিনিস পড়তে আমরা কি হাইপোথিসিস হলো আর কি প্রসপেক্ট বাট একটা জিনিস একটা কনসেপ্ট আই হলো প্রিন্সিপাল কনসেপ্ট এন্ড প্রিন্সিপাল। তাহলে কনসেপ্ট জিনিসটা কি জানো হিট একটা কনসেপ্ট বলা হচ্ছে কনসেপ্ট জিনিসটা একটা জিনিস বা একটা বিষয় সম্পর্কে কারেক্ট একটা রিয়েলাইজেশন ঠিক আছে, অথবা হতে পারে যে আন্ডারস্ট্যান্ডিং হতে পারে কারেক্ট রিয়েলাইজেশন অর আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। যেমন আমরা যে হিট বললাম বুঝে নিচ্ছি না যেমন একটা বড় হাত এখানে যাচ্ছে তখন বুঝতেছি এটা মানে হিট এটা মুভ করতে বলে ঠিক আছে এই হিটটা কি আসলে হিট তার প্রিন্সিপাল কি মানে হবে প্রিন্সিপাল কাজ করতে হবে এটা শুধু একটা ন্যাচারাল মানে এটা ন্যাচারাল খুব প্রবলেম করতে পারবো। যেমন যে আমরা কিছু মানে হাইজেনবার্গ আলসাইড জিনিসটা তো ন্যাচারাল কমিউনিটি যখন আমরা অপে পজিশন মধ্যে ইলেকট্রন তো কি আমরা মনে হয় আর যদি আমরা জিনিস সলভ করব মানে আছে পছন্দ হয় আর যদি একটা জিনিস পড়ে সেটা জেনারেল ল দিস আর প্রিন্সিপালস আর জেনারেল ল দ্যাট ইকুয়ালস দ্যাট ফর্মস অর্থাৎ ফিজিক্সের বেস করতে যেটা সেটা কি আমরা প্রিন্সিপাল আরেকটা জিনিস হতে পারে যেটা কম্পেয়ার করতেছে মানে ন্যাচারাল টু এক্সপ্লেইন করতেছে ন্যাচারাল টু এন্ড এটা কম্পেয়ার করে তার মধ্যে ন্যাচারাল টুর সাথে আমরা যে অবজারভেশন করতেছি সেটা তুলনা করতেছে। ঠিক আছে, আমরা বুঝি তিনটা জিনিস আছে প্রিন্সিপাল ন্যাচারাল টু জেনারেল ল যেটা ফিজিক্সের বেস করতেছে আর কি এটা কম্পেয়ার করতেছে আমরা একটা জিনিস আছে আপনারা ল সো কি ফিজিক্সের বেস থেকে তো মানে জেনারেল টু সেটা আমরা ন্যাচারাল দেখছি আর সেটা এক্সপ্লেইন করতে কম্পেয়ার করে লাগাবো না সো পড়ি আউট তাহলে আমরা আমরা দেখতে পারি কাজ দেখতে দেখতে পারি ইনশাআল্লাহ। তাহলে আমরা বিলিভ উইদাউট প্রুফ তাহলে বিলিভ এনিথিং উইদাউট প্রুফ তাহলে কোনো প্রুফ ছাড়া কি যেমন আছে প্রায় কন্ডিশন দ্যাট অ্যাকসেপ্টেড এটা করা কি অবশ্যই কোনো প্রুফ না উইদাউট প্রুফ মানে কোনো প্রুফ ছাড়া আমরা যা যা করতেছি বিশ্বাস করে নিতেছি তাকে কি বলছি প্রসপেক্ট করতেছি তাহলে এই যে প্রসপেক্ট ওকে হোয়াট ইজ প্রসপেক্ট প্রসপেক্ট বলতেছি এখন একটা প্রশ্ন না লজিক প্রসপেক্ট কথা কি কোনো প্রায় কন্ডিশন যেটা প্রুফ ছাড়া অ্যাকসেপ্ট করে নিছি তাহলে আমরা বলতেছি আমি লজিক্যাল অংশ কথা এক্সপ্লেইন কনসেপ্ট এটা ধরে আছে এক্সপ্লেইন করে তুমি অবশ্যই বলতে আগে বলছি না সামনে একটা অবশ্যই সামনে এটা লিখে কন্ডিশন অ্যাকসেপ্ট করে নিছি লাইন এখন তাহলে এখানে সব কাজ করে যায় এই জিনিস সব কাজ দিতে পারে কেন আমরা শুনতে বলছি যে শুরু ইনিশিয়াল জেনারেল স্টেটমেন্ট এক্সপ্লেইন প্রসপেক্ট সার্টেন প্রসপেক্ট ইজ সামহাউ রিলেটেড টু থিওরি অবভিয়াসলি হাইপোথেটিক্যাল স্টেটমেন্টের সব ছাড়ানো হচ্ছে তোমরা শুনতে পারবে এই চারটা কাজ আসলে কি সেজন্য বিধান আসলে বুঝে গেছে what is theory based on theory based আছে আমি বলছি কিন্তু বেস থিওরি আসলে প্রসপেক্ট তাই না সেটা হলো প্রসপেক্ট বা একটু দেখো যে এটা কি বলে যে বেস থিওরি বুঝেছি কেন যদি এই থিওরিটা কি তৈরি হয়েছে এখানে প্রসপেক্ট ইনিশিয়াল স্টেটমেন্ট যেটা সাজাচ্ছে বাট এই থিওরি তৈরি হচ্ছে থেকে অবভিয়াসলি হাইপোথিসিস থেকে সো এই সেন্সে এটা আসলে একটা হলো হাইপোথিসিস and what is a theory based on theory কার বেস থেকে তৈরি হয়েছে বেস থিওরি বলতে তাহলে আমরা বলবো বাট আমি যে বেস হচ্ছে কোনটা বেস থিওরি হচ্ছে হাইপোথিসিস ছিল হাইপোথিসিস বাট বেস্ট ওকে what is called ideology of behavior this with respect to other phenomena compare কোন রেসপেক্টে other phenomena কি করছি compare analyze অথবা measure করি সেটা আমি কি বলবো দেখো compare with respect to principle respect compare hypothesis proven by experiment is called obviously hypothesis theory answer ঠিক হবে what are the general laws that form the foundation of physics তাহলে কি general laws of physics foundation base করতেছে answer কি এটা কি বলছো principle answer what is the explanation of what will happen all the time under particular condition in general অর্থাৎ কোন একটা কেসে কোনটা হবে অবশ্যই কোন একটা চেষ্টা করলে আরেকজন হবে সবসময় লজিক রেসপেক্ট যেমন চিন্তা করলে যে p is proportional to 1 maybe তাই না b is proportional to 1 maybe সেটা কি বলছে p is proportional to 1 maybe অবশ্যই বলছে যে আমি যদি ভাই তাহলে আমি যদি বলি আছে এটা কন্টিনিউয়াস করতেছি আমি যদি p কে ইনক্রিজ করি বলছে কি হবে যদি ইনক্রিজ করবে আমরা যদি বলি যে p ইনক্রিজ করতেছি সেটা আমরা অবশ্যই দিবে তাহলে এই যে দুইটা কেসে আমরা ইনক্রিজ করতে একটা ইনক্রিজ করতে একটা ইকুয়েশন যেটা আমরা কম্পেয়ার করতে তাই না যেটা বলছে যে কি হবে সবসময় একটা পার্টিকুলার কন্ডিশন আমি যখন বলি 2 এমএস তখন যে বলি তখন আমি বলি 4 এমএস তখন আমি করতে পারবো আমি সবসময় আসলে কোন একটা কন্ডিশন 2 এমএস এই কন্ডিশন কি হবে বলি কত হবে এটা আমি চেষ্টা করতেছি ল রেসপেক্ট তাহলে কি ল what is the good idea of realization or something realization or understanding obviously answer concept what is the formal thought process for explaining something বলছি আমি অফিসিয়াল thought process formal thought process জানি যে আসলে কি
ওকে তাহলে আমরা এটি পেলাম আমি পাচ্ছি ইনিশিয়াল ডাইমেনশন অফ ফিজিক্স কোয়ান্টিটি দেখেন কম পারছিলেন 23 ডিভিশন চলে আসে দেখো 22 23 22 চলে আসে তো প্রশ্ন কি আছে যে আমাদের যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আর আছে কমন কোয়ান্টিটি ফান্ডামেন্টাল হলো সবসময় যেটা আমি ব্রেক করতে পারবো না একদম বেসিক করতে পারবো সবসময় যেটা করতে পারবো না যাকে তুমি ব্রেক ডাউন করতে পারবা না যেমন আমি চিন্তা করতে কি হচ্ছে না কিন্তু আমি যদি বলি ভেলোসিটি মিটার পার সেকেন্ড তুমি করতে পারবা তুমি এটা এক্স তাই না স্ট্যাটিক কোয়ান্টিটি দিলে আর হাতে লেন্থ আমি ব্রেক ভাগ না টাইম 10 সেকেন্ড ভাগ না আমি যদি বলতে সাপোজ যে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া করো মোমেন্ট অফ ইনার্শিয়া কি আছে কি তাই না মোমেন্ট অফ ইনার্শিয়া কি ফান্ডামেন্টাল হবে না বাট ওই যে ইন্ডিভিজুয়াল কেজিবল ম্যাথ সেটা ফান্ডামেন্টাল আর ইন্ডিভিজুয়াল মিটার বলি লেন্থ বলি বা ডিসটেন্স বলি সেটা ক্যাপচার ফান্ডামেন্টাল ক্লিয়ার ফান্ডামেন্টাল ভাগ আছে আর কম্পাউন্ড কেসে আমরা ইউনিট করতে হবে যেমন ওয়াট কিজু সেটা সেন্টিমিটার মিটার পার ভেলোসিটি মিটার পার সেকেন্ড সো তুমি ইউনিট করতে পারবে তাহলে বুঝতে পারবে সো এটা সমস্ত টাইম সিস্টেম ফান্ডামেন্টাল কম্পাউন্ড আমি জাস্ট তুমি ইউনিট কথা এবং বিশেষ করে কার্বন তবে এসআই ইউনিট করতে লিখি সো সব একটা করে এসআই থেকে প্রথম মাল এম এ এল টি এ মালটা তো মালটা কই এটা মনে করতে পারছি কোন মালটা কারেন্ট illumination ইন্টিগ্রাল অ্যাঙ্গেল একটা এল থেকে আমাদের লেন্থ সামনে and for temperature আর লাস্টে এটি হলো অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়াল অর্থাৎ যদি মোল দিয়ে রিপ্রেজেন্ট করে 2 মোল 3 মোল 5 মোল এরকম অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়াল ঠিক আছে ওকে তাহলে আমরা মোটামুটি সব থাকবো তাহলে নয়টা আসলে কি নয়টা আসলে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি রিপ্রেজেন্ট করতেছে এস মানে হচ্ছে ডিলাইট কোয়ান্টিটি ওকে ফান্ডামেন্টাল আর কম্পাউন্ড আমরা একটা ডিলাইট করব ডিলাইট ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল ডিলাইট কোয়ান্টিটি ডিলাইট চিন্তা করলে কিন্তু এই ম্যাটেরিয়াল ফান্ডামেন্টাল হবে দেখো ফিজিক্স ফান্ডামেন্টাল না আমরা ফিজিক্স কি ইকুয়াল টু 1 বাই কি আমি 1 টেকনিক্যাল ফান্ডামেন্টাল প্লাস কি অ্যান্সার হলো এইচডি হবে which one body fundamental quantity not fundamental চিন্তা করো ওকে টেম্পারেচার ফান্ডামেন্টাল ইউনিট ফান্ডামেন্টাল ইউনিট অফ সাবস্টেন্স তাহলে অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়াল বা অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়াল ঠিক আছে তো এটা ফান্ডামেন্টাল অবশ্যই ইলেকট্রিক পোটেনশিয়াল আপনি মনে হয় না আমি কনফিউজ হয়ে গেছি সেটা ইলেকট্রিক পোটেনশিয়াল কোথায় চলেছে w কি বলছো এটা কি আসলে w কি বুঝছ না এটা কোন হবে ফান্ডামেন্টাল শুধু অনেক বড় হিসেবে তাই না বড় টেম্পারেচার আছে সো ইলেকট্রন হবে দুটো ফান্ডামেন্টাল আসতে পারবে না প্রথম ফান্ডামেন্টাল কোয়ান্টিটি যেটা বলা এসআই ফাইভ ইজ ভলিউম ভলিউম মিটার কি ফান্ডামেন্টাল শুধু নেই শুধু ফান্ডামেন্টাল মিটার কি না ভাই মিটার ফান্ডামেন্টাল মিটার কেন হবে না ফান্ডামেন্টাল ও নিজে শুধু কোনো কিছু থাকে না টেম্পারেচার টেম্পারেচার আইসি ইলেকট্রন করছি সো ফান্ডামেন্টাল ডেন্সিটি কেজি ফান্ডামেন্টাল কোন ফান্ডামেন্টাল ডেন্সিটি মিটার কোন ফান্ডামেন্টাল আমি সেটা হবে বি which of the following is fundamental unit okay fundamental unit আমরা বলতে পারি যখন ফান্ডামেন্টাল ইউনিট বলতে যখন ফান্ডামেন্টাল ইউনিট বলতে একটু দেখো ফান্ডামেন্টাল ইউনিট বলতে মানে যেটা লেটেস্ট সেই সাইড বা ফান্ডামেন্টাল প্রাইমারি তিনটা লাগানো আর মানে লেন্থ ম্যাস আর আমরা মেথড সিস্টেম জানি না মেথড বা সিস্টেম ইউনিট সিজিএস আছে ইউনিট ঠিক আছে এই কথা হয়ে যাবে তিন লেন্থ রিপ্রেজেন্ট করতে এসো টাইম তাহলে আমি এটা কি পুরো সিস্টেম আইসি সিস্টেম যেটা কালি তাহলে দেখো ফান্ডামেন্টাল তাহলে দেখো সিস্টেম হবে কিলোমিটার ভোল্ট ওহম এখন দেখো এটা সেই লেন্থ যে সাইড ইউনিট এর প্রত্যেকটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে সো এটা দেখো তিনটা রেজাল্ট নিয়ে আসছে তখন আমরা ফান্ডামেন্টাল আর ফান্ডামেন্টাল না which one of the following is example of fundamental unit দেখো মিনিট অফ এজ ফোর্স এক্সটেনশন ডিসটেন্স ডিসটেন্স হলো আমরা সেই সেকেন্ড কাউন্ট দিতে মাস টাইমের মধ্যে লেন্থ চলে আসে ওকে তারপরে হচ্ছে কত ইউনিট সেকেন্ড সেকেন্ড টাইম ইউনিট টাইম টাইম কি ফান্ডামেন্টাল আছে দি হবে which is not fundamental unit লেন্থ মাস টাইমের করতে লেন্থ হবে টাইম হবে মাস হবে আমরা যেটা বলি এই তিনটা কি কোশ্চেন আসবে এক্সেশন থাকবে সেগুলো সাইড তিনটা যদি তুমি দেখো যে এই সাইডে যেটা বলি আমি সিস্টেম কি প্রবলেম বলে দাও ঠিক which is the unit unit কি জাস্ট কি আমরা বুঝতে পারবো যেমন অফিস যুক্ত করতে আমরা w fs f হলো নিউটন আর s মিটার নিউটন থাকবে সব কি ফান্ডামেন্টাল শুধু নেই তাও আমরা বলছি মিটার ইজ ফান্ডামেন্টাল কি জানলাম মিটার এর মধ্যে টেম্পারেচার কি আমরা যাচ্ছে তাহলে একটা মোটামুটি এই যে যুক্ত আমরা যেটা করতে হবে উইথ পয়েন্ট নট ইন সিস্টেম কোন সিস্টেম ইউনিট না নন বলেছে তাহলে কোনটা আমরা বলছি সেন্টিমিটার কিলোগ্রাম সেকেন্ড দেখো সেন্টিমিটার কিন্তু ইউনিট আসলে যদি মিটার হতো তাহলে ঠিক ছিল কারণ এর মধ্যে আছে মিটার সেকেন্ড মানে আনসার এই হবে 1 মাইক্রোমিটার ইকুয়াল 1 মাইক্রোমিটার মাইক্রোমিটার 10 টু দি পাওয়ার -6 মানে সেকেন্ড -6 মিটার which is the unit of luminous intensity okay luminous intensity আমরা আবার বলতে আসলে illumination বুঝছে luminous intensity কি আসলে illumination বলতে density same quantity রিপ্রেজেন্ট করে তাহলে ক্যান্ডেল ওকে তাহলে কিন্তু দেখো যে এখানে আমরা বলতে সব ইউনিট অবশ্যই জানতে হবে মাস একদম ইউনিট জানতে হবে এখন ডাইমেনশন লিখি কারণ ডাইমেনশন খুব ইম্পর্টেন্ট আছে যখন আসে এই কোয়ান্টিটি ডাইমেনশন কি ডাইমেনশন কি সিমিলার কোনটা তখন আমাদের যদি মাঝে মাঝে যেমন সহজ আছে তাহলে ডাইমেনশন হলো তারপরে ম্যাস হলো ক্যাপিটাল টাইম ক্যাপিটাল একদম সিম্পল ম্যাথ ঝামেলা হয়ে দেখো টেম্পারেচার কিন্তু থিটা ডাইমেনশন কিন্তু কে না প্লিজ মাথায় টেম্পারেচার ডাইমেনশন কিন্তু টি না এটা বা কেউ না এটা কি থিটা হবে প্লিজ মাথায় কে হলো ইউনিট কে হলো ইউনিট ঠিক আছে আমি যদি লিখে এক্সাম্পল কখনো করো যে টি অথবা কে এটা কি টি হলো জাস্ট রিপ্রেজেন্ট করা হয় আর কে হলো ইউনিট সো মানে কে হলো আচ্ছা ইউনিট ডাইমেনশন কিন্তু এটা বাদ প্লিজ মাথায় রিপ্রেজেন্ট করা হয় তারপরে কি আছে আমাদের এরপরে কারেন্ট ফ্লো সো কারেন্ট অংশ ভালো হবে দুটো আছে বুঝতে পারবে কারেন্ট আলাদা আছে আর কেউ দেওয়া আছে যদিও এই আসলে ইউনিট এই আসলে ইউনিট দুটো আমাদের বেস এই বাইরে দুটো আছে অবশ্যই ঠিক আছে সো বেস আই দেখো আই স্টেডিয়াম মানে কোনো ডাইমেনশন নাই যদিও তাদের ইউনিট অর্থাৎ অ্যাঙ্গুলার ডিসটেন্স আমরা ঠিক আছে করব দেন ডিসটেন্স অ্যাঙ্গুলার রিপ্রেজেন্ট করা হয় যে এর জুড়ে ঠিক আছে যে রিপ্রেজেন্ট করা হয় হাই গ্রুপ এটা কি আমরা ক্যাপিটাল এটা কি নান সো নানের মধ্যে এই দুটো আছে এটা আমরা কোনো আমরা আসলে এই টেম্পারেচার কারেন্ট দিলাম এই তিনটা করে চালাতে হবে ওকে পাশে ইম্পর্টেন্ট এই যে টেম্পারেচার বলছে এই তার মানে কি হবে যাবে ঠিক আছে ওয়াট আমি মনে হয় আমাকে ভোল্টেজ দিতে পারে সো এটা কি ভোল্টেজ আমরা জানি যদি বলছে বাউন্ডারি পার্টিশন এটা কি করতে পারে সেটা কোনটা থাকে ফান্ডামেন্টাল কারেন্ট ঠিক আছে এই ঝামেলা করতে পারে তো ইজ নট এসাইন কোনটা এসাইন নন বলছে তুমি একটা এসাইন ক্যালভিন এসাইন এটা কোন হবে এসাইন এটা হবে which one of the following is assigned okay practice করতে হবে আমরা কারণ কেমিস্ট্রি বলতে এটা আলাদা ইঞ্জিনিয়ারিং বলতে আছে ঠিক আছে which one of the following is assigned যেটা assigned সেকেন্ডারি এসাইন দিকে মনে হয় না মিটার এসাইন মাই এসাইন মিটার এসাইন ফুড এসাইন ফুড এসাইন এসাইন এর সাবস্টেন্স আমরা সাবস্টেন্স মাটেরিয়াল এটা জিনিস কি মোল হবে আর যেটা ডাইমেনশন নাই ঠিক আছে the value of the constant in the system is how many times more than that assigned এসাইন সিস্টেম কনস্ট্যান্ট কি দেখো দেখো আমি বলি যে আমরা সেটা বললাম লেন্থ মাস আর কি টাইম লেন্থ মাস আর টাইম এটা কি আমরা বলি না একটা যদি দেখো সেন্টিগ্রাম পার মাস ইনটু গ্রাম দুজনের মধ্যে সেকেন্ড এটা ভাবে এমনি সেকেন্ড না দুজনের মধ্যে তাহলে এটার পাশাপাশি আর জিনিস নিয়ে নিতে হবে একটা হলো ফোর্স একটা ফোর্স একটা ওয়ার্ক ঠিক আছে ফোর্স আর ওয়ার্ক তাহলে এটা ডাইন আর এটা হলো নিউটন আর এখানে ওয়ার্ক হলো আর ই আর জি আর এখানে ওয়ার্ক হলো কি জুল এই দুটো কনভার্সনটা অবশ্যই জানবা যেমন যদি বলি যে এখানে কনভার্সন হলো 1 নিউটন ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন বা ডাইন বলার সময় আর এটা হলো 1 জুল ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 ই আর জি ঠিক আছে এটা প্লিজ মাথায় রাখবা ওকে এটা আরেকদিন ভালো হবে যেটা তুমি দেখতে চাও কত সহজ জিনিস আর তাও এটা সহজ লাগে দেখো 1 মিটার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -2 সেন্টিমিটার যদিও কিলোগ্রাম আমি দেখো 1 কেজি ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -3 গ্রাম ঠিক আছে ঠিক মাথায় রাখো জানলে করবে সেন্টিমিটার -2 গ্রাম -3 ঠিক আছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট নিচে আছে তাহলে আমি খেয়াল করি বলছি যে বলছেন কনসেন্ট্রেট চেঞ্জ করব যে বলছি ইন সিজিএস হাউ মেনি টাইমস মোর দ্যান এসাইন তাহলে খেয়াল রাখো সিজিএস ইউনিট কি বলছেন কনসেন্ট্রেট ইউনিট কি তাহলে কিন্তু বলছেন সিজিএস থেকে সিজিএস থেকে চেঞ্জ করো জানলে বলছেন চেঞ্জ করতে পারে মানে ইউনিট চেঞ্জ করতে জানো আমি বলছি আমরা কি আমরা যেটা বলছি আমি কি জুল এটা কি এসাইন থেকে কি জাস্ট ইআরজি পার মলিকিউল পার কেলভিন তাহলে আমাদের সিজিএস থেকে ক্যালকুলেশন করে মলিকিউল যদি খেয়াল করো সিজিএস থেকে কি দুইটা বড় হবে নাকি আগে বড় হবে অপশন হচ্ছে যেমন 1 মিটার কত সেন্টিমিটার সেন্টিমিটার তাহলে সিজিএস থেকে বড় ভ্যালু ইউজ হবে তার মানে কি মূলত হলো এটা আসলে ভ্যালু কত বড় হবে সব হয় অর্থাৎ আমি চিন্তা করি ঠিক আছে যদি খেয়াল করতে দাঁড়াও ইনভার্স আমি যাচ্ছি তাই না তাহলে সিজিএস কত ইনভার্স 7 তাহলে জিবি what is the unit of three dimensional stadium and stadium and again look at what is the value of the light source of one candle illumination intensity per stadium cubic meter so it will total 1/683 at the watt the rest of line ডাকো ইন্টারসেক্ট মানে তুমি কি 3 into 10 to the power 8 মিটার সেকেন্ড সো এটা হ্যাক্সি দেখো তুমি পাচ্ছ বড় বড় আর যেটা 3 টাকা চালু হবে না সেটা পুরো কাছে 299 আছে মানে 2.5 আছে মানে এই সব কাছে যাবে তাহলে 3 into 1 9 লিটার এটা ইন্টারপ্রেশন p is equal to 3 f divided by a তাহলে নিউটন টেস্ট অর প্যাসকেল সেটি তাহলে কি b প্যাসকেল
ডেন্সিটি অফ ওয়াটার ইন সিটি সিস্টেম 1 নাম্বার সেন্টিমিটার কিউব হোয়াট ইজ ডেন্সিটি ইন তো তোমরা এখানে বসে দিছ না যে এসআই মানে কি এসআই ডেন্সিটি মানে কি 1000 কেজি মানে 1000 তো তোমরা কাছে ঠিক আছে এখানে প্রসেস লাগবে তোমরা ইজি হিসাবে নাও দিতে পারো তো প্রসেস দেখো যখন আসলে 1 গ্রাম equal to 1 উপরে লিখো গ্রাম ইকুয়াল সেন্টিমিটার ঠিক আছে কমপ্লিট 10 টু দি পাওয়ার -3 কেজি মানে কি 10 টু দি পাওয়ার -2 মিটার আর কিউ মাইনাস সেকেন্ড ডিগ্রি না অবশ্যই লিখা যাবে 10 টু দি পাওয়ার -6 মিটার এখন সহজ আছে না জীবন সহজ করতে পারবে জীবন সহজ আছে পরে কি দেখো 1 উপরে লিখবে 10 টু দি পাওয়ার -3 কেজি তাহলে লিখো 6 কেজি পার মিটার কিউব সলিউশন 10 টু দি পাওয়ার 3 কেজি পার মিটার তো দেখো এই ম্যাচটা এই কোশ্চেন পাওয়ার জন্য এই কোশ্চেন নাই কোশ্চেন কি যেমন কনভার্সনের জন্য এটা এখানে বসে পারা সম্ভব হয় ইজিলি এইভাবে আর হবে এই প্রেসার ইন সিস্টেম সিস্টেম ডাইমেনশন স্কয়ার টু দি সিস্টেম তাহলে বলতে সিস্টেম দাও কম দাও পাওয়া উচিত 10 টু দি পাওয়ার 6 কি বলছে 9% স্কয়ার তাই না তাহলে কি কিন্তু 9% মানে 9 আর নিচে সেন্টিমিটার স্কয়ার তাই না সেটা দেখো সেখানে আমরা সবই ডাইমেনশন দিবা ডাইমেনশন হলো 1 মিটার 10 টু দি পাওয়ার 5 তাই তাহলে 1 10 টু দি পাওয়ার -5 নিউটন তাহলে 10 টু দি পাওয়ার -5 নিউটন দেন সেন্টিমিটার স্কয়ার সেন্টিমিটার ঠিক আছে 10 টু দি পাওয়ার -2 মিটার স্কয়ার তাহলে কি আছে 10 টু দি পাওয়ার -4 মিটার পাওয়া উচিত তাহলে দেখো লাস্ট লাইন আছে আমাদের আছে হলো 10 টু দি পাওয়ার 6 কিন্তু উপর থেকে 10 টু দি পাওয়ার -5 আসলো আর নিচে -4 বলতে আমরা 10 টু দি পাওয়ার 4 হলো কিন্তু উপরে নিউটন ছিল নিচে কি সরি এটা স্কয়ার ছিল নিচে এই তাহলে নিচে স্কয়ার ছিল নিউটন পার মিটার স্কয়ার তাই না তাহলে সেটা -5 -4 কত হবে -1 আর এই 6 মানে 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার তাহলে 10 টু দি পাওয়ার 5 তাহলে হবে ঠিক আছে উপরে কনভার্সন ছিল না ওকে এখন সেটা আমাদের ইউনিট ছিল যেমন ফার্ম ওকে ফার্ম 10 টু দি পাওয়ার -15 মিটার তারপর হলো এক্স 10 টু দি পাওয়ার -13 মিটার একটু দেখে দেব ফার্ম এক্স কত ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট না মেগামিটার জাস্ট মেগামিটার 10 টু দি পাওয়ার 6 মিটার 10 টু দি পাওয়ার 9 10 টু দি পাওয়ার 6 মিটার তোমরা বাকি পড়ছ না যদি হয় তাই না অর্থাৎ তো এই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ভ্যালু কত কিলোমিটার ভাই কেন নাম্বার দিছো ওকে তারপর জিনিস হচ্ছে দেখবা বিগত বছরের প্রশ্ন আসছে না সবগুলো ভ্যালু থেকে স্টার্ট হচ্ছে যেমন আসছে বাকি মিটার মিটার আসছে তো বেশি অ্যাস্ট্রোনমিক্যাল বাংলা থেকে এই নিচে রাখো এই দেখো তার মানে আনসার কি তাহলে কিলোমিটার 1 মিটার 1 তো এখানে পাশে পাশে দেওয়া আছে হলো 3.083 ইনটু 10 টু দি পাওয়ার 13 কিলোমিটার অথবা এটা আছে 3.26 এত লাইট ইয়ার ঠিক আছে লাইট মানে কি আলো লাইট 1 ইয়ার লাইট বছর কত বুঝতে পারে এখন এটা এখানে বুঝতে পারবো ভালো করে যেটা ভাই আমরা যখন চিন্তা করা কত পাওয়ার আছে দিয়ে এটা করে দিতে পারে যেমন এটা পাশে সি আছে না তো সি দিয়ে আমরা সবই ঠিক থাকবে এখন 3.26 কিলোমিটার সাইড আমরা থাকবে সবই ঠিক থাকবে ঠিক আছে 3.5 3 সো 3.6 লাইট রোল লাইট 10 টু দি পাওয়ার 12 কিলোমিটার ঠিক আছে সেটা আমরা দিতে লাইট ইয়ার মানে কি মানে পাওয়ার সো আমরা জাস্ট অবভিয়াসলি ঠিক আছে তাহলে আমরা কাছে লাইট আছে লাইট ইনডো আমরা লাইট ইনডো লাইট ইনডো ডিসটেন্স ওকে আমরা একটা জিনিস বলে একটা কোশ্চেন আমরা যেটা দিয়েছিলাম স্লাইডে আসার জন্য করতেছি তারপর এই যাবে ওকে দেখো এই ফান্ডামেন্টাল আমি সেটা লাইট তখন নিজে শুনে দিতে ওকে এখন যদি পড়া আমরা লাইট কত হলো এখন বলা 9.46 এখন 4 লাইট স্টার্ট করে দেন ডিভিশন দেখো কি হবে আমরা স্যার how much distance travel light by 1 light year so that you can calculate the value থেকে চেষ্টা করতে পারবেন পাওয়ার টেবিল দেখতে মানে মিটার কিন্তু এরকম মিটার মিটার যেটা আমরা 60 কিলোমিটার আমরা 60 10 টু দি পাওয়ার 12 কিলোমিটার আমরা এখানে লিখতে পারি 10 টু দি পাওয়ার 1 6 আমি লাগে বলতে পারছি 60 থাকলে 3 থাকবে এই সব কিছু পারবেন 2 3 চাই দেখো 3 গুণ 2 কত হবে 6 মানে 3 গুণ 6 কিলোমিটার পাচ্ছেন তাই অর্ডার মিনিট তো এখানে জিনিস করতে হবে একটা মিনিট যেমন আমরা জাস্ট স্টার্ট করব 10 টু দি পাওয়ার -10 এত মিটার পাশে পাশে ছিল 10 টু দি পাওয়ার 13 কিলোমিটার 13 কিলোমিটার তারপর দেখো মিটার ছিল 10 টু দি পাওয়ার 6 মিটার তারপর লাইট ছিল 10 টু দি পাওয়ার যে বছর থেকে ভালো মানে কি 12 কিলোমিটার তো দেখি আমরা বুঝতে পারছি কোন হাইট হবে 13 কিলোমিটার 700 হবে আমরা সবাই এখানে পারছি এটা আছে এখন হবে এখন লাইট 12 কিলোমিটার 6 আমরা এখানে লাইট হবে লাইট এর মানে আমরা লিখে বুঝতে পারছি এরকম করে পেন্সিং এ কোশ্চেন ছোট করে ক্লিক করতে বা তোমরা কি জানো মাথায় করে ভুলে যেতে পারে which one of the following is the smallest unit of smallest unit micro content power বলছে এটা atom হলো 10 to the power -18 মিটার বলছে 1 atom which one of the following is the largest unit largest কোনটা কিলোমিটার লাইট হলো পয়েন্ট এটা লাইট হলো 10 to the power 12 কিলোমিটার এই হলো 10 to the power 8 কিলোমিটার বলছে 8 আছে হলো 10 to the power 13 কিলোমিটার দেখি ডিসটেন্স কি হবে পারছে which of the following is not in unit of distance কোনটা distance unit না লাইট obviously distance পারছে distance and distance আসলে সিলিন্ডার লিটার টাইম 1 meter 1 meter 6 meter মেগা মানে মেগা 10 to the 6 not তবে আমি 19 কিলোমিটার হবে তাহলে আছে আমার স্যার 10.0483 19 কিলোমিটার 1 what is the how much distance 1 kilometer equals 28.317 এত মিটার what is the difference between 1 minus 1 kilometer so 1 minus চিন্তা হবে 0 হলো 10 to 1.61 1.61 কিলোমিটার 1.609 but 600 বলছে না 600 পাচ্ছ তাহলে 1 কিলোমিটার মাইনাস হচ্ছে 1 minus 1 কিলোমিটার কত 0.61 কিলোমিটার মিটার মানে হাতে মাটিতে কত 6 মিটার তাহলে 6 কিলোমিটার কাছে আছে কত 9 মিটার তাহলে স্যার কি হবে ওকে সো আমরা আজকে যেমন বিশেষ গুরুত্বপূর্ণ পাবেন ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে হবে লাফেজ